Good morning, everyone. Welcome to the final session of Decoding BCS Season 2. দেখতে দেখতে আমরা ক্লাসের দিক দিয়ে আমাদের সিজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল সকাল 11টা থেকে 12টা পর্যন্ত একটা মক টেস্ট হবে। এই মক টেস্টের মাধ্যমে আমাদের এই সিজনটা শেষ হয়ে যাবে। মক টেস্টের ব্যাপারে সব ডিটেলসই আমরা আপনাদেরকে আজকেই জানিয়ে দিব এই ক্লাসের পরে। একটু ছোট করে বলে নিই যে কারো যদি ক্লাসের সময় কোনো ধরনের প্রশ্ন থাকে প্লিজ আপনারা জুমের চ্যাট বক্সে লিখে দিবেন, অথবা ইমিডিয়েট কোনো কিছু জানার থাকলে রেইজ হ্যান্ড অপশনটা ক্লিক করবেন। প্লিজ সবাই ক্লাস চলাকালীন সময় নিজেদেরকে মিউট করে রাখবেন। ভাইয়া অলরেডি আমাদের সাথে আছেন, আমি আর সময় নিব না, আই থিঙ্ক আমরা ক্লাস শুরু করে দিতে পারি। ওভার টু ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি গতকালকে প্রায় 4 ঘন্টা আপনাদের জন্য কথা বলছি। সো আজকে কিন্তু যারা উপস্থিত আছেন আপনাদেরকে কথা বলতে হবে এবং ফ্রিলি কথা বলতে হবে। যেহেতু আপনাদের প্রথম পছন্দ বা পছন্দের সারিতে আপনারা বিসিএস কে জায়গা দিচ্ছেন বা বিসিএস এর দিকেই মনোনিবেশ করছেন, আপনাদের কিন্তু কনফিডেন্ট হতে হবে এবং একই সাথে যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিষয়ে কথা বলার জন্য যে মানসিকতা সেটা রাখতে হবে। তো আজকে মূলত ভাইবা নিয়ে একটু আলোচনা বেশি হবে, বাট ওভারঅল তো আমরা আসলে বিসিএস নিয়ে কথাবার্তা বলতেছি। তাই আজকে কিন্তু আমি বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারি। তাই মানসিকভাবে একটু প্রস্তুত থাকবেন। যে কোনো সময় ভাইয়া যে কোনো একটা প্রশ্ন করতে পারে এবং তার উত্তর দিতে হবে। এখন উত্তর আপনি জানেন কি জানেন না সেটা হলো অনেক পরের ক্যালকুলেশন, বাট আপনাকে কিছু একটা বলতে হবে এবং এই যে কিছু একটা বলাটা সেটা অবশ্যই রিলেভেন্ট হতে হবে। রিলেভেন্ট হওয়ার অর্থ হলো আপনি ইতিপূর্বে হয়তো এই সম্পর্কে কিছু পড়েছেন বা জেনেছেন, এর নাইলে তো রিলেভেন্ট কথা বলতে পারবেন না। দ্যাটস ওয়াই এই জবে আসার পর আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন আমাদের সিনিয়র স্যারেরা যারা থাকেন বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে বলেন। আর প্রথম দিকের যে পছন্দগুলো থাকে সবারই, পররাষ্ট্র বা প্রশাসন বা পুলিশ, এদের দেখেন এদের কিন্তু আপনারা বিভিন্ন সময় বিভিন্ন স্টেজে দেখতে পারবেন। অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশকে আমরা একটু বেশি দেখি। বা জেলা পর্যায়ে যদি যারা যারা আমরা ছিলাম তারা তো আসলে প্রতিনিয়তই দেখি যে স্কুলের বড় বড় যে প্রোগ্রাম গুলো হবে বা জেলার যে বড় বড় প্রোগ্রাম গুলো হয় সেখানে কিন্তু ডিসি স্যার এবং এসপি স্যার দুজনই থাকেন এবং দুজনের কথাগুলো ওই দুজন যেভাবে কথা বলেন ওইখান থেকে কিন্তু অনেকে মোটিভেটেড হয়ে যান যে হ্যাঁ ঠিক আছে, আমি ওরকম একটা পর্যায়ে যেতে চাই। তো এই যে কথা বলাটা, যে কোনো পরিস্থিতিতে কথা বলা এবং কনফিডেন্টের সাথে কথা বলা, নিজেকে রিপ্রেজেন্ট করা বা কোনো একটা বিষয়কে রিপ্রেজেন্ট করা, এটা কিন্তু এখন থেকে প্রিপারেশন নিয়ে নিতে হবে। ফরগেট অ্যাবাউট বিসিএস, এটা শুধু বিসিএস না, এটা আপনি যে কোনো জবের ক্ষেত্রে খুব কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি কাজ যেমন করবেন ওই কাজটাকে কিন্তু রিপ্রেজেন্টও করতে হয়। সো একটা বড় যেহেতু এটা অলরেডি বুয়েট কেরিয়ার ক্লাব থেকে করা হয়েছে এবং আপনাদের পার্টিসিপেন্টকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের আহ, প্রথম পছন্দ বা কোথায় পড়াশোনা করছেন তখন আপনারা বলছিলেন, আমি দেখলাম যে ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আমি খুবই কম দেখেছি। তো যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা যারা ঢাকা ভার্সিটির আইবিএ বিবিএ বা বিজনেস রিলেটেড সাবজেক্টগুলো পড়াশোনা করেছেন তাদের দেখা যায় কাজ অবশ্যই ভালো পারে, কাজ কেউ খারাপ পারে না, বাট তাদের প্রেজেন্টেশনটা খুব ভালো হয়। যতটুকু করে ততটুকু একদম সলিড ভাবে প্রেজেন্ট করতে পারে। এই জিনিসটা এই ব্যাপারটা ইঞ্জিনিয়ার বা আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকি কেন জানি একটু পিছিয়ে থাকি, আমরা একটু কম রিপ্রেজেন্ট করি। আমরা কাজে পছন্দ, আমরা ম্যাথ বেশি পছন্দ করি বা ফিজিক্স বেশি পছন্দ করি বা থিওরিতে বেশি পছন্দ করি, থিওরির উপর জোর দেই, বাট এই যে ভালো ভালো কাজগুলো করি সেগুলো কিন্তু আসলে তুলে ধরি না। একটা ভালো কাজের যে ভালো প্রেজেন্টেশন হওয়া উচিত সেটা কিন্তু হয় না। এটা চাকরির ক্ষেত্রে গিয়ে দেখবেন আরো বেশি। অর্থাৎ চাকরিতে বা জবে, যে কোনো জব, বিসিএস হোক বা অন্য কোনো জব হোক, এখানে আপনি কাজ যেমন করবেন সেই কাজটা কিন্তু বুঝাতে হবে যে এই কাজটা আপনি করছেন এবং কিভাবে করছেন। এবং প্রসিডিওরটা যদি আপনি সিনিয়রকে বুঝাতে না পারেন তখন কিন্তু আপনার কাজের সঠিক মূল্যায়নটা হবে না। অনেকেই এইটা জবে ঢোকার পরে শুনবেন যে অনেকের কাজের মূল্যায়ন হয় না। তো এখানে দুইটা ইস্যু তো অবশ্যই আছে, স্বজনপ্রীতি বলেন বা অপমূল্যায়ন বলেন বা অবমূল্যায়ন বলেন, এই ব্যাপারগুলো একেবারেই নেই আমি বলবো না, কিছুটা আছে। কিন্তু তারপরেও নিজের কাজটাকে আসলে মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে হবে। এখন ধরুন আপনি একটা সায়েন্টিফিক রিসার্চ করতেছেন, সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে আপনি যে ডেটাগুলো দিবেন সেগুলো যদি প্রপার ওয়েতে প্রেজেন্ট না করেন তাহলে একজন সায়েন্টিফিক রিসার্চার ছাড়া বাকিরা কিন্তু এটা বুঝতে পারবে না। সেম ঘটনা কিন্তু সবগুলোর জন্য সত্য। তো আপনাকে ইন জেনারেল পাবলিকের জন্য চিন্তা করতে হবে যে ইন জেনারেল পাবলিককে আমি এটা কিভাবে বুঝাবো, বা আমার যে সিনিয়র সে হয়তো বা আমার ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে নাই, তার ব্যাকগ্রাউন্ড হয়তো একেবারে ডিফারেন্ট,
তার কাছে আমি আমার কাজটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব। এই জন্য আপনাকে এখন থেকে কনফিডেন্ট হয়ে যেতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনাকে কথা বলতে হবে, যে কোনো বিষয়কে তুলে ধরার জন্য প্রসিডিওর গুলো কি সেগুলো জানতে হবে। সেটা পাওয়ার পয়েন্ট হোক বা প্রেজেন্টেশন দিয়ে হোক অথবা অ্যানিমেশন দিয়ে হোক, ইভেন ভিডিও দিয়েও যদি করতে পারেন সেটাও করতে পারেন। বাট ওভারঅল যেটা মানে আপনাকে বুঝাতে হবে যে আপনাকে পিছনের সারির চুপ চুপ বসে থাকা ছাত্র আর থাকা যাবে না। চাকরির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে কথা বলা জানতে হবে। ইভেন মানে যাদেরকে আমরা ভাবি যে যাদের হয়তো বা প্রেজেন্টেশনটা গুরুত্বপূর্ণ না, বা যারা হয়তো সারাদিন রিসার্চ করবে বা যারা সারাদিন গবেষণা করে কাজকর্ম করবে, ডিরেক্টলি পাবলিক স্পিকিং নাই, তাদেরও কিন্তু একটা সময় যখন রিসার্চ পেপার গুলো মানে সাবমিট করতে হয় তখন তো প্রেজেন্টেশন দিতে হয়, এবং প্রেজেন্টেশন কত ভালোভাবে দিছে তা একটা খুব ভালো প্রেজেন্টেশন দিলে তাকে আহ, প্রশ্নগুলো একটু সহজ করা হয় বা প্রশ্নতে একটু অ্যাডভান্টেজ দেওয়া হয়। আর প্রেজেন্টেশনটা যদি ভালো না হয়, সঠিকভাবে বুঝাই তুলতে না পারে, তাহলে যে রিপিট করে দেয় যে আবারও এই থিসিসটা ডিফেন্ড করতে হবে। ইস্যু কিন্তু সব জায়গায় আছে। তাহলে এটা মাথায় অবশ্যই রাখবেন যে এখন থেকে যে জবেরই প্রিপারেশন নেন না কেন, যেটা ড্রিম নিয়ে সামনে এগিয়ে যান না কেন, আপনাকে প্রেজেন্টেবল হতে হবে। তো এই জন্য আমি শুরুতে বলছি যে আজকে মানে এই ক্লাসটাতে আমি কথা বলবো, বাট আমি এক্সপেক্ট করব যে আপনাদের মধ্যে থেকেও কয়েকজন কথা বলেন। ওকে, তো আমি একটা ছোট্ট প্রশ্ন রাখতেছি। আপনাদের মনে হয় হ্যান্ড রেইজ অপশনও আছে, আপনারা হ্যান্ড রেইজ করতে পারেন, তাহলে আমরা পারমিশন দিব। আর চ্যাট বক্সও অপশন আছে, আপনি চ্যাট বক্সে ইয়েস নো বলতে পারেন। তো প্রশ্নটা হলো যে বিসিএস কে কেন অন্য চাকরি থেকে মানে বা আপনি যদি, আমি ধরে নিচ্ছি যে আপনার বিসিএস এর প্রতি আগ্রহ বেশি, তাহলে আপনি অন্যান্য জব রেখে বা আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটাকে পরিবর্তন করে বিসিএস এ কেন আসতে চাচ্ছেন, মানে কেন আপনি বিসিএস কে প্রাধান্য দিচ্ছেন। এই প্রশ্নটার উত্তর কেউ কি দিতে চান কিনা? আপনার প্রশ্নের উত্তর আমি কোনো ভুল ধরবো না, আমি জাস্ট দেখতে চাচ্ছি যে আপনি কিভাবে আপনার উদ্দেশ্যটাকে তুলে ধরেন। আমি শুধু জাস্ট এটা এটা জানতে চাচ্ছি। ওকে, হ্যান্ড রেইজ অথবা চ্যাট বক্সে আপনি ইয়েস বলতে পারেন। ওকে, আসিফ, আসিফ আপনি কি বলার জন্য প্রস্তুত? মানে আমি আপনাকে যদি পারমিশন দেই। না, মাইক্রোফোন মিউট করে বলতে হবে, মানে চ্যাট বক্সে লিখলে হবে না, চ্যাট বক্সে লিখতে তো আমরা অনেকেই পারি। আমার সামনে এসে বলতে হবে, সবার সামনে, মানে এখানে যতজন আছে সবার সামনে বলতে হবে আসলে। এনিওয়ান? দেখি, শুরুতে একটু কনফিডেন্ট টেস্ট করে নেই। এতে ভাইয়া সম্মানটা অনেক বেশি থাকে অন্যান্য পেশার জবের চেয়ে। এটা কি আসিফ বলতেছেন? জি। আচ্ছা হ্যাঁ, বলেন, সুন্দর করে বলেন আপনি কেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি ভাইয়া আসিফ? আমার ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং, কোন সাবজেক্টের? সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তাহলে বিসিএস এ কি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো জব কি আছে বিসিএস এর মধ্যে? জি আছে। কোনটা সেটা? এটা একটা রুটস এন্ড হাইওয়ে আছে, তারপর গৃহায়ন গণপূর্ত, এটাও ওকে, আছে। আর কিছু আছে? এই দুইটা বাদ দিয়ে থাকতে পারে, তবে এই আচ্ছা, দুইটা সিভিল। আপনার এই এই দুইটা জানা আছে, তো আপনার প্রথম পছন্দ কি যদি আপনি বিসিএস এ আসেন? প্রথমে ফরেন দিব, তারপর ওকে, অ্যাডমিন। ফরেন অ্যাডমিন। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং, তাহলে সেটার সাথে রোডস এন্ড হাইওয়েটা একটু বেশি মিলে যায় বা গণপূর্তটা একটু বেশি মিলে যায়, তাহলে আপনি কেন ফরেন বা অ্যাডমিন আসতে যাচ্ছেন? কারণ এই গণপূর্ত বা আমি যদি ওইদিকে যে আমি একটা সাইডে থাকবো, মানে ওকে, আর যদি মানে এতে মানুষের সাথে সংখ্যাটা কম হবে, সম্মানটা এত কম, মানে এত বেশি পাওয়া যাবে না, মানুষের সাথে মিশা যাবে না। কিন্তু যদি অ্যাডমিন ক্যাডারে আসা যায়, ফরেন ক্যাডারে আসা যায়, বিশেষ করে অ্যাডমিন ক্যাডারটা, এখানে কিন্তু মানুষের সাথে অনেক বেশি মিলা যাবে, অনেক বেশি সামনাসামনি হওয়া যাবে, তাদের সাথে অনেক কাজ করা যাবে, তাদের অনেক হেল্প করা যাবে, অনেক সম্মান পাওয়া যাবে। এটা একটা অনেক ভালো একটা জিনিস। আপনি মূলত মানুষের সাথে মিলার জন্যই এই চয়েস গুলো দিচ্ছেন। হ্যাঁ, মানুষের সাথে কাজ করা যাবে এবং সম্মান পাওয়া যাবে অনেক বেশি। ওকে, তাহলে আমি যদি আপনাকে একটা ছোট্ট কাউন্টার দেই, যে যারা সমাজ সেবা নিয়ে কাজ করে, এনজিও নিয়ে কাজ করে, চ্যারিটি নিয়ে কাজ করে, তারা তো সবচেয়ে বেশি মানুষের সাথে কাজ করতে পারে, মানে তাদের। হ্যাঁ, তাদের কাজ করে, কিন্তু তাদেরকে মানে সেই পরিমাণ রেসপেক্ট করে না। একজন বিশেষ অফিসার যখন সামনে দিয়ে যাবে, একটা কিছুতে যাবে, একটা প্রোগ্রামে যাবে, তাদের তারা যে পরিমাণ রেসপেক্ট পায়, এনজিও কর্মীরা সেই পরিমাণ রেসপেক্ট পায় না। এটা একটা বড় কারণ। তাহলে এই সমস্যাটা আসলে কি এই জবের নাকি মানুষের, যে রেসপেক্টটা এটা তারা আসলে পাচ্ছে না? এটা আসলে মানুষের সমস্যা, কিন্তু আমরা তো মানুষকে চেঞ্জ করতে পারবো না, সুতরাং আমাকে নিজেকে চেঞ্জ করতে হবে। নিজেকে পরিবর্তন করে আপনি এখানে নিয়ে যাবেন। ওকে আসিফ, থ্যাংক ইউ। আমি আরেকজনকে মানে বলার জন্য অনুরোধ করব,
কে সেটা আপনারা চিন্তা করে নেন। আমি কয়েকজনের হাত দেখতেছি, ওকে আমি বলবো। আসিফ, আপনি আনমিউট করেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে বলার জন্য। তো আসিফের যে কথাগুলো সত্য, মানে এতে কোনো ডাউট নাই। একজন যারা হ্যান্ড রেজ করছেন হ্যান্ড রেজ করে রাখেন, আমি আপনাকে 1 মিনিট পরে সময় দিচ্ছি। এই কথাগুলো সত্য যে একজন ক্যাডার সার্ভিসের অফিসারকে যতটুকু সম্মান দেখানো হয়, একজন এনজিওতে যে ভদ্রলোক বা ভদ্রমহিলা কাজ করেন তাকে আসলেই ওই পরিমাণ সম্মান হয়তো আমরা দেখাই না। এটা আমাদের সমস্যা, এবং আমরা নিজেদেরকে রাতারাতি পরিবর্তন করতে পারবো কিনা আমরা এখনো জানি না। মানে আমি হয়তো আমাকে পারবো, বাট আমার আশেপাশের পুরো পরিবেশটাকে আমি রাতারাতি পরিবর্তন করতে পারবো, এটা হয়তো আমার জন্য খুবই দুরূহ একটা ব্যাপার। বাট তাও আপনি কখনো অন্য কোনো প্রফেশনকে বা প্রফেশনে যারা কাজ করতেছে তাদেরকে ছোট করে দেখাতে পারবেন না। এটা কোনোভাবে ভাইভাতে দেয়া যাবে না। যেমন আমি উনাকে কয়েকটা প্রশ্ন করছি, আমি যদিও একটা প্রশ্নের কথা বলে অনেকগুলো প্রশ্ন করে ফেলছি। প্রথমে যেটা বলছে যে আপনার ব্যাকগ্রাউন্ড কি, কারণ আমি চেক করতে যাচ্ছিলাম ওনার পড়াশোনা কোথায়, ওই পড়াশোনার সাথে যে রিলেটেড বিসিএস এর সাবজেক্ট এগুলো উনি জানেন কিনা এটাও কিন্তু আমি চেক করছি। দেখতেছি উনি 2টা জানেন, 12 কয়েকটা আছে সেটা হয়তো এখনো জানেন না, পরে জেনে নেবেন, নো প্রবলেম। তারপরে আমার প্রশ্নটা ছিল যে ওই 2টা ছেড়ে কেন ফরেন বা অ্যাডমিনিস্ট্রেশন। তো উনার যে উত্তরটা ছিল তার মধ্যে কয়েকটা পয়েন্ট যদি আমি বলি, একটা পয়েন্ট ছিল যে সম্মান। এটা সত্যি কথা। রোডস এন্ড হাইওয়েতে গেলে আপনি যতটুকু সম্মান পাবেন, অ্যাডমিনিস্ট্রেশনে গেলে আপেক্ষিকভাবে তার থেকে বেশি সম্মান পাবেন। বাস্তবতা হয়তো বা উল্টাও হতে পারে। কিরকম, আপনি মনে করেন যে জেলায় গেলেন, ওই জেলার যিনি প্রশাসক বা জেলা প্রশাসক যিনি থাকবেন, উনার ব্যক্তিগত ব্যবহার আপনি কিন্তু জানেন না, বা এডিসি যারা থাকবেন তাদের ব্যক্তিগত ব্যবহার আপনি জানেন না। তো হয়তোবা আপনার বন্ধু বান্ধব বা আপনার পরিবারের মানুষ ভাবতেছে আপনি অ্যাডমিন, এই জন্য আপনি অনেক সম্মান পাচ্ছেন। বাট আপনি যে রেগুলার কাজটা করতেছেন যাদের সাথে, তাদের কাছ থেকে আপনি পর্যাপ্ত সম্মান পাচ্ছেন না। মানে দূরের কোনো মানুষ আপেক্ষিকভাবে হয়তো বা আপনাকে অনেক সম্মান দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি যার সাথে আপনি সকালে কাজ করতেছেন, দুপুরে কাজ করতেছেন, রাতে কাজ করতেছেন, রাত বিরাতে কাজ করতেছেন, উনার কাছ থেকে হয়তো বা কোনো সম্মানই পাচ্ছেন না। পর্যাপ্ত অনেক দূরের কথা, হয়তো বা কোনো সম্মানই পাচ্ছেন না। উল্টাটাও হতে পারে, যা ব্যক্তি সত্তার উপর জিনিসটা চেঞ্জ হয়। তো তখন আপনার কি মনে হয় যে কোনো এক জায়গায় কেউ একজন আমাকে সম্মান করে, এই জন্য আমি এখানে সকল অসম্মানের মধ্যে ভালো আছি? এটা কিন্তু হয় না। এটা না হওয়ার চান্সই বেশি। আপনার সামনে যেটা থাকবে সেটাকে আপনি বেশি দেখবেন। আপনি যদি দেখেন যে এরা তো আমাকে খুব একটা গুনতেছে না, আপনার কিন্তু খারাপই লাগবে যে কি ভেবে আসলাম আর কি হলো। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, যখন আপনার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস বা থার্ড চয়েস বা শুরুর দিকে চয়েস গুলোর সাথে আপনার শুরুর দিকে চয়েসে নাই এমন কোনো চয়েসকে কম্পেয়ার করতে বলবে, আপনি প্রথম কথাটাই বলে দিবেন যে স্যার, এই সবগুলো বিষয় বা সবগুলো কেরিয়ারে আসলে সমপরিমাণ সমমর্যাদার, সবগুলোরই কেরিয়ারের ফিউচার ভালো, সবাই ভালো থাকতে পারে, নিজের কাজ করতে পারে, মানুষের জন্য কাজ করতে পারে, এতে কোনো ডাউট নাই। আমি ব্যক্তিগতভাবে এই 2টা বা এই প্রথমটা, এই সেকেন্ডটা বা ফরেন বা অ্যাডমিনের জন্য একটু ফ্যাসিনেটেড, তাই আমি প্রথম দিয়েছি। আমার মতো আরো কেউ যদি থাকে যার ফ্যাসিনেশন গণপূর্ত যদি থাকে, সে গণপূর্ত প্রথমে দিতে পারে, কারণ 2টাই একই গ্রেডের জব। ইভেন গণপূর্তের স্যালারি কিন্তু একটু বেশি হবে, যেহেতু এটা টেকনিক্যাল, এটা 2টা ইনক্রিমেন্ট নিয়ে জয়েন করবে, যেখানে অ্যাডমিন বা ফরেন একটা ইনক্রিমেন্ট নিয়ে জয়েন করবে। ইন ফিউচার যখন স্যালারি রেঞ্জের কথাও বলি, বিভিন্ন সময় গণপূর্তের স্যালারি কিন্তু ফরেন অ্যাডমিনের চেয়ে বেশি হবে। এটা কিন্তু একটা ইস্যু। তাই আপনি কোনোভাবেই আপনার যে চয়েসটা, এটা বেটার প্রমাণ করবেন না। আপনি বলবেন এটা গুড, যেটা আমি দেই নাই সেটাও ভালো, শুধুমাত্র আমি নিজের জন্য আমার মনে হয়েছে এটা ভালো, ফরেন বা অ্যাডমিন ভালো, আমি এই জন্য দিয়েছি। এটা হলো প্রথম কাজ, যে কোনোভাবেই যখন 2টার মধ্যে কম্পেয়ার করতে দিবে, এটা একটা ট্রিকি কোশ্চেন, এই কম্পারিজনের মধ্যে নিজেকে ফাঁদে ফেলবেন না। আপনি 2টাকেই সম্মান দিয়ে দিবেন, নিজেকে এক্সাইট করবেন নিজের ব্যক্তিগত ইস্যু হিসেবে, কারণ ব্যক্তিগত ইস্যুকে আমরা আর পাবলিক প্ল্যাটফর্মে বলি না। এটা হলো একটা বিষয়। সেকেন্ড বিষয় হলো, দেশের জন্য কাজ করা। এটা আপনি বিসিএস এর ফাইবার যে বইগুলো পাওয়া যায় বা বিভিন্ন পেজে যেসব ভদ্রলোক লিখেন, সবাই কিন্তু বলেন যে দেশের জন্য কাজ করার জন্য, দেশের জন্য কাজ করার জন্য। যে একটা কথা যখন বারবার বলা হয়, আপনি শিওর থাকেন ভাইবা বোর্ডে যেসব স্যারেরা থাকেন তারা এটা কয়েক হাজার বার শুনে ফেলছেন। তারা তো প্রতিদিনই ভাইবা নিচ্ছেন, বিসিএস এর ভাইবা বা অন্য কোনো ভাইবা তো অবশ্যই নিচ্ছেন। তো একই কথা ওরা বারবার শুনতে শুনতে কিছুটা বোর্ডেমের মধ্যে চলে যান। মানে ওরা জানেন যে এই কথাটা সবাই বলবে। তো এটা 2 ভাবে বলা যায়। এক হলো আপনি এমন টেকনিক ব্যবহার করে বললেন দেশের সেবা, যে ওরা বুঝলোই না যে আপনি দেশের সেবা বলছেন, বাট ডিফারেন্ট একটা টেকনিকে, মানে ওই টেকনিকটা ওরা কখনো শুনেনি। এটা একটা ইস্যু, যেটা খুব টাফ, কারণ দেশের সেবা মানুষ বিভিন্ন ভাবে বলতে পারে। সো একেবারে আলাদা একটা টেকনিকে দেশের সেবা করবেন, এটা বলাটা একটু টাফ। এর চেয়ে বেটার হলো আপনি যদি টেকনিক্যালি কোন জায়গায় সেবা করবেন সেটা বলে দেন। যেমন আমি 1-2টা এক্সাম্পল বলি। আমার ক্ষেত্রে আমার এখনো যদি আলটিমেট যে ইচ্ছাটা আছে,
বা যে কারণে আমার বিসিএস বা সিভিল সার্ভিস বা গভর্নমেন্ট জবে আসার কথা আসছি। তো আমার উদ্দেশ্য মানে আমার একদম ফ্যাসিনেশন হলো আমি থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার বা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যখন ছিলাম, এবং ফোর্থ ইয়ারও আমি স্বপ্ন দেখতাম যে কোনো একদিন আমি নাসার হয়ে কাজ করব। মানে আমার অ্যাস্ট্রোনমিক্যাল ফিজিক্স এর উপর প্রচুর ফ্যাসিনেশন আছে, এখন স্টিল প্রচুর ফ্যাসিনেশন। তো আমার লাইফের একটা বড় ইচ্ছে ছিল যে আমি কোনো একদিন নাসার কোনো একটা প্রজেক্টে কাজ করব। নাসায় তো যদি এখন মানে পার্মানেন্ট এমপ্লয়ি বন্ধ হয়ে গেছে, প্রজেক্ট বেস এমপ্লয়ি হয়, তো কোনো একটা প্রজেক্টে আমি কাজ করব। দেন বা একটু আশেপাশের মানুষজনের সাথে জানলাম তো বাংলাদেশেও একটা নাসা কিন্তু আছে। নাম নাসা না, এটা নাম হলো স্পার্সো, সবাই মনে হয় জানেন, যেটা ভূকেন্দ্র নিয়ে গবেষণা করে, স্পেস নিয়ে গবেষণা করে। তাই ভাবলাম যে আমাদের দেশেও তো একটা নাসা আছে, হয়তো এত নামি দামি না বা এত টেকনোলজিক্যালি অ্যাডভান্স না, আমি তো এটার জন্য কাজ করতে পারি। তো স্পার্সোর আমি একটু ঘাটাঘাটি করলাম ওয়েবসাইট বা মানুষজন এটা সম্পর্কে কি জানে। দেখলাম যে স্পার্সোতে যদি আপনি কাজ করতে যান, আপনি কখনো ফোকাসে আসতে পারবেন না। ফোকাসে যদি না আসেন, আপনি ভালো কাজ করতে চাইবেন, এটা প্রুফ করাটা টাফ। মনে করেন একই গ্রেডের তিনজন কর্মকর্তা, একজন স্পার্সোতে আছে, একজন মনে করেন টেকনিক্যাল কোনো একটা ক্যাডারে আছে, আরেকজন হয়তো বা অ্যাডমিনিস্ট্রেশন বা ফরেনে আছে। এই তিনজন কর্মকর্তা যখন একই কথা বলবে, একদম সেম কথা, দাড়ি কমা সমান, কেন জানি গভর্নমেন্ট বলেন, রাজনৈতিক দল বলেন বা সাধারণ মানুষ বলেন, ফরেনের যে সে হয়তো ওই বিষয়ে পড়াশোনা করে নাই বা ওই বিষয়ে কাজ করতেছে না, তার কথাটাকে বেশি প্রাধান্য দিবে। এটা আশা করতেছি আপনি বুঝতেছেন কেন এটা হয়। তো আমি ভাবলাম যে ওকে, আমার একটা প্ল্যাটফর্ম রাখবে যেখান থেকে কথা বললে আমার কথার কিছু গুরুত্ব থাকবে, গভর্নমেন্টকে আমি বুঝাতে পারবো, এবং এমন একটা জব দরকার যেখান থেকে বাইরে পড়াশোনা করার অপরচুনিটিটা বেশি। অর্থাৎ আমি ফার্দার স্টাডি যদি করি এবং ওই ফিল্ডটা যদি রিলেটেড হয় অ্যাস্ট্রোনমিক্যাল ফিজিক্সের সাথে বা অ্যাস্ট্রোনমির সাথে রিলেটেড হয়, এরপর যখন আমি দেশে চলে আসব, দেখেন দেশে যে ছেলেটা পুলিশে জয়েন করছে বা অ্যাডমিনে জয়েন করছে বা ফরেনে জয়েন করছে, তাকে যে সারা জীবন অ্যাডমিনে পুলিশে বা ফরেনে থেকে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নাই। গভর্নমেন্ট যদি মনে করে তাকে এখান থেকে নিয়ে গিয়ে কৃষিতে কাজ করালে ভালো হবে, গভর্নমেন্ট এটা করতে পারে। গভর্নমেন্ট যদি মনে করে যে ওর মধ্যে যে এডুকেশনটা আছে বা ওর যে শিক্ষা দীক্ষা, এটা এডুকেশন সেক্টরকে পরিবর্তন করে দিতে পারে বা এডুকেশন সেক্টরের একটা স্টেবিলিটি নিয়ে আসতে পারে, গভর্নমেন্ট চাইলে ওকে এডুকেশনে পাঠিয়ে দিতে পারে। কোন সেক্টরে জয়েন করছে এটা কিন্তু ম্যান্ডেটরি না। এই জন্য কিন্তু বদলি, প্রেশন, ডেপুটেশন, এই প্রচুর টার্ম কিন্তু গভর্নমেন্ট সার্ভিসে আছে, যে আপনি এক জায়গায় জয়েন করলেও অনেক জায়গায় কাজ করতে পারবেন। পার্সোনাল এক্সপার্টিস উপর জিনিসটা চেঞ্জ হতে পারে। তো এই উদ্দেশ্যটা আমার ছিল, এবং দেখেন একদম স্পেসিফিক একটা পয়েন্টে আমি বলছি। এখন এটা কি দেশ সেবা হয় কি না হয় না, এটা আপনি নিজেই বিচার করেন। আপনি যদি প্রতিদিন মানে আপনার যদি রেগুলার কাজ হয়, যে দেশের যে সংবাদপত্রগুলো তৈরি হবে সেগুলোর কোয়ালিটি মানে কাগজের কোয়ালিটি আপনি মেনটেন করতেছেন, আর কিছু না, এটাও কিন্তু একটা দেশ সেবা। যে খারাপ কোয়ালিটির কাগজ কেউ পড়তে পারতেছে না, সবাই ভালো কোয়ালিটির কাগজ পাচ্ছে। আপনার যদি নিত্যদিনের কাজ হয় বা আপনার যদি প্রফেশন হয় এরকম যে আপনি প্রতিদিন বাংলাদেশে কত ঘন্টা লোডশেডিং হচ্ছে সেটা রেকর্ড করে রাখতেছেন, বেশি কম, কম হলে সেটাকে বেশি করা, বেশিকে কম করা, এটা করতেছেন না, শুধু রেকর্ড করতেছেন, এটাও একটা দেশ সেবা। কারণ আপনি যে ডেটাগুলো দিবেন এটা দিয়ে আমরা একটা গ্রাফ বানাতে পারবো, গ্রাফ বানিয়ে আমরা দেখাতে পারবো যে আগে লোডশেডিং কম ছিল না পরে কম ছিল, বা কোনো একটা প্রজেক্ট হাতে নেওয়ার পরে লোডশেডিং বাড়ছে নাকি কমছে, বা কোনো স্পেসিফিক সময়ের মধ্যে লোডশেডিং কম হচ্ছে না বেশি হচ্ছে। অন্য কেউ এই কাজটা করতেছে, বাট আপনারটাও কিন্তু দেশ সেবা। আপনি যাই করেন না কেন সেটাই দেশ সেবা, মানে দেশের হয়ে যে কোনো কাজ করাটাই আসলে দেশ সেবা। সো আলাদাভাবে বিসিএস এর মাধ্যমে যে শুধু দেশ সেবা করা যায়, এটাকে খুব বেশি গ্লোরিফাই না করে এটাকে একটা কাজের মতো দেখবেন, এটা আরো বেটার। কারণ যেসব স্যারদের সামনে আপনারা ভাইভা দিবেন, তারা অলরেডি মিনিমাম 30 বছর চাকরি করে ফেলছেন। মানে পিএসসির সদস্য বা চেয়ারম্যান স্যার যিনি হন, সদস্য স্যার যারা হন, তারা কিন্তু অলরেডি সচিব পর্যায়ে কাজ করছেন, তারপরে গিয়ে তাদেরকে সদস্য বানানো হয়েছে বা একজনকে চেয়ারম্যান বানানো হয়েছে। তো এই দীর্ঘদিন কাজ করার পর তারা কিন্তু ফিল্ড লেভেল সম্পর্কে, গভর্নমেন্ট সম্পর্কে, মানুষের চিন্তা ভাবনা সম্পর্কে মোটামুটি ভালোই ওয়াকিবহল। তাহলে তাদেরকে আলাদাভাবে যদি আপনি বলেন যে আমি দেশ সেবা করব, এটা কিন্তু একটা ভেগ আইডিয়া হয়ে যায়। এখান থেকে আমরা বের হয়ে আসবো, স্পেসিফিক কোন কাজটা করব সেটা যদি বলি, এটা মনে হয় তারা তাদের একটু বেশি অ্যাট্রাকটিভ হবে। এটা আপনার ক্ষেত্রেও সত্য। আপনি কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করলেন যে বাংলা আমাদের দেশের পুরো নাম কি, সে বললা শুরু করলো যে আমাদের দেশের তো পুরো নাম হলো যে আমাদের দেশ তো ইন্ডিয়ার পাশে, আমাদেরটা মিয়ানমারেরও পাশে, নেপাল এবং ভুটান আমাদের পাশে। আপনি বিরক্ত হবেন যে ভাই স্পেসিফিকলি বলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এক লাইনে শেষ। তো ভাইবার উত্তরগুলো চেষ্টা করবেন একটু স্পেসিফিক করার জন্য, যেন টিচার এরপরে ফার্দার এটাকে পেঁচাইতে না পারে। ওকে, এটা একটা কথা। ওকে, তাহলে আমি বলছিলাম আরেকজনকে আমি সুযোগ দিব, আমি একটা হ্যান্ড রেজ দেখতেছি। প্রশ্ন কি করবো আমি কিন্তু বলি নাই, প্রশ্নটা একটু পরে বলতেছি। শাহিনুর রহমান ভাই, আপনি আনমিউট করতে পারেন। শাহিনুর রহমান।
জি ভাইয়া। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভাইয়া ভালো। আপনার পড়াশোনা কোথায়? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের গুড, ইতিহাস ও সংস্কৃতি বিভাগ তৃতীয় ভেরি বর্ষ। গুড। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এবার 2 জন ফরেনে আছে, আপনি চিনেন তাদেরকে? এখন আমি যোগাযোগটা করতে পারিনি, তবে পরিচয় হয় হচ্ছে না, নো প্রবলেম। প্রশাসনে, হ্যাঁ প্রশাসনে ছিল এক ভাই, ওই ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে, কারণ আমার প্যাশনটা প্রশাসনে হ্যাঁ অনেকেই প্রশাসন। আছে। আচ্ছা আচ্ছা, চিটাং ভার্সিটি মানে চিটাং কলেজ, যেটা তার উল্টা পাশে একটা কলেজ আছে না, জি মহসিন কলেজ, চিনেন? মহসিন কলেজ। চিনি, কিন্তু ওইখানে মানে টিউশন করানোর উদ্দেশ্যে ওই দিক দিয়ে হাঁটতাম। আচ্ছা, আমি আপনার সাথে যেটা জানতে চাচ্ছি যে মাঝে মাঝে আগে, এখন একটু কমে গেছে যদিও, হেডলাইনে আমরা দেখতাম যে চট্টগ্রাম কলেজ সাথে মহসিন কলেজের একটু সমস্যা হয়। এটার সাথে কি আপনি পরিচিত, মানে এই জিনিসটাকে আপনি জানেন? মাঝে মাঝে দেখা যেত ছাত্রদের মধ্যে একটা ক্ল্যাশ হচ্ছে। এটা হচ্ছে ভাইয়া হচ্ছে প্রধানত রাজনৈতিক কারণে, মানে ছাত্র রাজনৈতিক কারণে হয়ে থাকতো। আচ্ছা, তার মানে মূলত ছাত্র রাজনীতির হয়তোবা সাম্যাবস্থা নেই, এই জন্য এটা হচ্ছে। জি। তো আপনি কি মনে করেন যে ছাত্র রাজনীতি কি থাকা উচিত নাকি থাকা উচিত না? আসলে ভাইয়া ছাত্র রাজনীতি থাকা উচিত, কিন্তু একটা সুস্থ ভাবে, মানে সুস্থ ভাবে বলতে আমি বোঝাচ্ছি যে ছাত্র রাজনীতির একটা নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকা দরকার। সেখানে হচ্ছে ছাত্র বান্ধব হওয়া উচিত, এবং ছাত্রদেরকে নিয়ে, ছাত্রদের অধিকার নিয়ে এখানে হচ্ছে সরকারি দল বা হচ্ছে ওই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ছাত্রদের দাবিগুলো উত্থাপন করবে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে কি, ছাত্র দলগুলো সরকারি দলের হয়ে কাজ করে। এটা হচ্ছে আমি সমর্থন করি না, তবে ছাত্র রাজনীতিকে সমর্থন করি। এবং হচ্ছে ছাত্র রাজনীতি থাকলে আমাদের নেতৃত্ব গুণ বাড়বে। ভবিষ্যতে দেশ পরিচালনার জন্য যে সকল ভালো নেতৃত্ব গুণাবলী দরকার, নেতৃত্ব গুণাবলী তখন হচ্ছে ছাত্রদের মধ্যে ফুটে উঠবে। তো এক্ষেত্রে আমি সমর্থন করি, ছাত্র রাজনীতির দরকার আছে, তবে সুস্থ উপায়ে করতে হবে। আপনি কয়েকটা কথা বলছেন, যেমন একটা পয়েন্ট যদি আমি করি, আপনি বলছেন ছাত্র বান্ধব, মানে হলো ছাত্র রাজনীতি যারা করবেন তারা, তাদের যে কার্যক্রমগুলো থাকবে সেগুলো হলো স্টুডেন্ট ওরিয়েন্টেড, মানে স্টুডেন্টরা যেসব কাজ করে সেগুলো। আমি এক্সাম্পলও বলি কয়েকটা, যেমন ছেলে মেয়েরা হলে থাকে, তাহলে হলকে পরিষ্কার রাখা বা হলের পরিবেশ সুস্থ রাখা, এটা একটা কাজ হতে পারে। শ্রেণীকক্ষে পড়াশোনা করতে যায়, তাহলে শ্রেণীকক্ষের অবস্থাটা কেমন, পরিষ্কার আছে কিনা, আলো বাতাস আছে কিনা, টিচার যেখান থেকে কথা বলতেছে সেটা আমরা শুনতে পাচ্ছি কিনা, বা টিচারের লেখা দেখা যাচ্ছে কিনা, এগুলো কিন্তু ছাত্র বান্ধবের মধ্যে পড়ে। তাহলে ছাত্র রাজনীতি যদি আমি রাখি আর এটাকে যদি ছাত্র বান্ধব করি, তাহলে কিন্তু দলীয় মানে রাজনৈতিক যে দলগুলো থাকে, সে দলের আন্ডারে কি কোনো ছাত্র সংগঠন থাকা দরকার কি, এটাকে আপনি মনে করেন দলের এটা আমি হচ্ছে অনুপাতে? উল্লেখ করেছিলাম যে সরকারি দল বা হচ্ছে আমাদের যে দেশের যে সকল রাজনৈতিক দল আছে, এগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত না থাকলে ছাত্র রাজনীতিটা ভালো চলবে, ভালো হবে। ওকে, তাহলে একটা কথা বলি, যখন কোনো সংগঠন গঠন করা হয় তার কিন্তু একটা ব্যয় নির্বাহ থাকে, মানে সংগঠনটা পরিচালনা করতে হলে আপনার একটা ব্যয় দরকার, টাকা দরকার। তাহলে আমি যদি সকল রাজনৈতিক দলের সাথে মানে বিচ্ছিন্ন করে দিই, আমি ধরে নিলাম যে একটা এমন পরিস্থিতিতে আমরা চলে গেলাম যেখানে আমরা ছাত্র রাজনীতিকে দলীয় রাজনীতি থেকে আলাদা করে ফেললাম, তাহলে ওই ছাত্র রাজনীতিটা চলবে কিভাবে? এখানে আলাদা বলতে বোঝাচ্ছি আমি সরাসরি মানে প্রত্যক্ষভাবে সমর্থন করবে না, কিন্তু পরোক্ষভাবে সমর্থন করবে। যেমন এখন হচ্ছে যারা হচ্ছে ছাত্র লীগ করে, তারা হচ্ছে ভবিষ্যতে তারা ছাত্র দলের ফসল হবে। মানে ফসল হবে বলতে তারা হচ্ছে যে সকল নেতৃত্ব গুণাবলীটা অর্জন করবে, তখন তারা হচ্ছে আওয়ামী লীগে, তখন হচ্ছে তারা আওয়ামী লীগের কর্মী হবে। যখন হচ্ছে ছাত্র রাজনীতির বাইরে যাবে, যুব লীগ হবে অথবা হচ্ছে আওয়ামী লীগ হবে। যারা হচ্ছে ছাত্র দলে আছে তারা ভবিষ্যতে হচ্ছে বিএনপি তে যাবে। যারা হচ্ছে শিবির বা অন্যান্য ছাত্র কর্মী আছে তাদের দলে যাবে, কিন্তু ছাত্র অবস্থায় তারা হচ্ছে দলের সাথে সরাসরি সম্পৃক্ত থাকবে না। যেমন নির্বাচনী প্রচার প্রচারণা, তারপর আহ আহ, বিভিন্ন ধরনের যে দলীয় যে ফাংশন অনুষ্ঠানগুলো হয়, এই সকল অনুষ্ঠানগুলোতে তারা হচ্ছে সরাসরি সম্পৃক্ত থাকবে না, তবে হচ্ছে তাদেরকে সমর্থন করবে পরোক্ষভাবে। এবং এই পরোক্ষভাবে সমর্থন করার জন্য করলেন, এবং যে আমাদের যে দলগুলো আছে সেই দলগুলো তাদেরকে একটা ফান্ড দিবে। ওকে, এটা থ্যাংক ইউ মিস্টার শাহিন, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর বলছো তুমি। আচ্ছা, তুমি আনমিউট করতে পারো, নো প্রবলেম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যেটা করতেছিলাম, আমি বারবার এই শাহিনুরকে একটা টোপে ফেলার চেষ্টা করতেছিলাম, এবং শেষে গিয়ে ছেলেটা টোপটা গিলছে। তা আমি সবসময় চেষ্টা করতেছিলাম যে ওর মুখ দিয়ে যে কোনো একটা রাজনৈতিক দলের নাম বের করা। আমি কিন্তু বলি না, আমি যখন মুখে বলতেছিলাম আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের নামটা বলি নাই। চেষ্টা করবেন এরকম নিরপেক্ষ, মানে আমি ব্যক্তিগতভাবে একটা যে কোনো একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বা আমার
কি আবার আমার ইচ্ছা প্রকাশ করতে পারি, রাজনৈতিক অধিকার সেটা। কিন্তু যখন আপনি গভর্নমেন্ট জবে যাবেন, আপনার এই রাজনৈতিক অধিকারটা খণ্ডন করা হবে। মানে আপনি কোন দল সাপোর্ট করেন, কোন দলের মতামত আপনার ভালো লাগে, কোন দলের কাজ আপনার পছন্দের, সেটা আপনি আর কখনো বলতে পারবেন না। আপনার কাজ হয়ে যাবে গভর্নমেন্টের এজেন্ডা। গভর্নমেন্ট, এটা যে দলের গভর্নমেন্ট হোক না কেন, ওই এই যে এজেন্ডাটা তৈরি করবে, সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনি বদ্ধ প্রতিশ্রুত হবেন, এতে কোনো ডাউট নাই। এবং আপনি কোশ্চেন করতে পারবেন না, কোশ্চেন করার অপশনটাও তখন বন্ধ করে দেওয়া হয়। তো এই জন্য যখন আপনি এই কথাগুলো বলবেন, চেষ্টা করবেন কোনো স্পেসিফিক রাজনৈতিক দল বা কোনো স্পেসিফিক ছাত্র সংগঠনকে না বলে আপনি ক, খ, গ, 1, 2, 3 সরিয় সরেয়া ABCD ইউজ করে ফেলবেন। মানে নিজেকে ব্যক্তিগতভাবে হয়তো বা আমি বা আপনি কেউ রাজনীতির ঊর্ধ্বে না, সবাই হয়তো বা কোনো একটাকে মতাদর্শকে সমর্থন করি, কিন্তু সেটা আমার কথার মধ্যে, আমার পরিচয়ের মধ্যে বা আমার ব্যবহারের মধ্যে কোনোভাবে যেন প্রকাশ না পায়। আপনি সরকারি দল, মানে সরি সরকারি দল হোক, বেসরকারি দল হোক, আপনি কাজ করবেন সরকারি কর্মকর্তা বা কর্মচারী হিসেবে। তো সরকারি কর্মকর্তা কর্মচারীর একটাই দল, সেটা হলো সরকার। এর বাইরে কথা বলা যাবে না। এই জন্য সকল রাজনৈতিক দলের নাম শুধু রাজনৈতিক দল হিসেবেই উল্লেখ করবেন, কোনোটার রেফারেন্সও বলবেন না। ঠিক আছে, এটা হলো একটা স্পেসিফিক কারণ। চেষ্টা করবেন আর কি এটা যতটুকু পারা যায়। একেবারে না বলতে পারলে তো ভেরি গুড, আর যদি কোনোভাবে চলেও আসে সেটাও স্কিপ করবে, স্যার আমি এটা না বলে ওই মানে এমন একটা দলের নাম বলবেন যেটা হয়তো বা এক্সিস্ট করে না, ABCD যেটা বললাম। তো এরকম কিছু টোপ কিন্তু টিচাররা ফেলতে চাই, জাস্ট টেস্ট করার জন্য যে আপনি কোন মতাদর্শে বিশ্বাসী। আপনি কিন্তু এই টেস্টটা টিচারের উপর করতে পারবেন না। আপনি টিচারের উপর টেস্ট করতে না পারলে আপনি হয়তো বা নিজের মতাদর্শটা একটু প্রকাশ করলেন, টিচার যদি সেটা বুঝে যায় এবং এটা যদি না মিলে, কনফ্লিক্ট হয়, তাহলে কিন্তু আপনার ভাইভা মানে পরবর্তী ধাপটা, ভাইভার যে বাকি অংশ সময়টুকু থাকবে, এটা খুব কষ্টের মধ্যে দিয়ে যাবে। তো বি ভেরি কেয়ারফুল, যখনই কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলতে হবে, আপনি একদম মিডল গ্রাউন্ড থেকে কথা বলবেন, না ডানে যাবেন না বামে যাবেন, অলওয়েজ মিডল গ্রাউন্ড। আপনাকে টেনে ধাক্কা ধাক্কি করেও যদি একপাশে নিয়ে যেতে চাই, প্লিজ রেজিস্ট টু ইউর লাইফ। সর্বোচ্চ চেষ্টা করবেন কোনোভাবে যেন ডেভিয়েশনটা না হয়। ওকে, থ্যাংক ইউ। দুইজনকে প্রশ্ন করছি, খুবই সুন্দর করে বলছেন এবং আপনার কথা শুনে মনে হচ্ছে ইউ আর কনফিডেন্ট এনাফ। সামনে আরো কয়েকজনকে আমার ইচ্ছা আছে জিজ্ঞেস করার জন্য, তো একটু প্রিপারেশন রাখবেন যে আমিও একটু বলবো, বা কেউ যদি বলতে চাই হ্যান্ড রেজ করে রাখবেন, আমি অবশ্যই পারমিশন দিব। তো এবার আসেন ভাইভার যে একদম মেজর ক্যাটাগরি গুলো, সেই মেজর ক্যাটাগরি গুলো একটু বলি। আপনি যখন ভাইভার রুমে যাবেন, সেই রুমে বসার পর থেকে আপনাকে অনেক প্রশ্ন করতে হবে, মানে অনেক প্রশ্ন স্যারেরা করবে, বাট সবগুলো প্রশ্নই ডেফিনেটলি এই 4টা ক্যাটাগরির কোনো এক জায়গায় আছে, এর বাইরে নর্মালি কখনো প্রশ্ন হয় না। এখন আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে বা প্রেজেন্ট লাইফ, পাস্ট লাইফ, ফিউচার লাইফ যাই বলুক না কেন, সবগুলো কিন্তু এক কথায় বলা যায় সেলফ। ও মাই সেলফ বলেন, ও ইউর সেলফ বলেন, ওন সেলফ বলেন, নিজেকে জানার মধ্যেই কিন্তু সবগুলো চলে যাবে। দেন আরেকটা বড় ক্যাটাগরি হলো যে আপনি সার্ভিসের কোন সেক্টরে যেতে চাচ্ছেন, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, বা লাস্টের চয়েসটা কি, বা এর মধ্যে কোনোটা না পেলে দেন কি করবেন। এগুলো সবগুলো কিন্তু কেরিয়ার রিলেটেড এবং সেগুলোকে আমরা ক্যাডার চয়েসের আন্ডারে করে ফেললাম। দেন হলো আপনাকে বাংলাদেশের পরিস্থিতি, মানে যে কোনো পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, সেটা একটা ক্যাটাগরি বললাম বাংলাদেশ। এবং বাংলাদেশের সাথে অন্য যে কোনো ঘটনাকে যখন সম্পৃক্ত করবে, সেটা দেশ হোক, অর্গানাইজেশন হোক, আঞ্চলিক হোক অথবা ইন্টারন্যাশনাল হোক, সেটাকে আমরা ইন্টারন্যাশনাল বা আলাদা একটা পর্যায়ে। এই 4টা সেক্টরের মধ্যে আপনার সবগুলো প্রশ্ন সীমাবদ্ধ। আপনি চাইলে যে কোনো প্রশ্নকে এই 4টা সেক্টরের একটার মধ্যে সীমাবদ্ধ করতে পারবেন। এগুলো মেজর সেক্টর। এখন আপনাকে শুধু সেলফ বলে দিলাম, আপনি এখন নিজের সম্পর্কে কি জানবেন, এর তো কোনো শেষ নাই। তো আমি চেষ্টা করব যে সেলফের মধ্যেও কি কি জানা হতে পারে, বা ক্যাডার চয়েসের মধ্যে কি কি জানা উচিত, বা বাংলাদেশে বা ইন্টারন্যাশনাল কি জানা উচিত, এগুলোর একটু ছোট ছোট সাব ক্যাটাগরি করে দিব। যখন আপনারা প্রপার প্রিপারেশনটা নেবেন, আশা করি একটু কাজে লাগবে। কিন্তু আমরা সেলফ দিয়েই শুরু করি। সেলফের মধ্যে দেখেন আমি আরো কয়েকটা সাব ক্যাটাগরি করে দিছি, যেমন নেইম। তা আপনি নেইমটা শুনে কি ভাববেন, যে আপনার নাম জিজ্ঞেস করবে, সেটাই তো? হ্যাঁ, আপনার নাম অবশ্যই জিজ্ঞেস করতে পারে, এটা একটা প্রশ্ন হতে পারে। তার সাথে নামের সাথে আপনার একটা টাইটেল থাকে কিন্তু, তাহলে এই নাম এবং টাইটেল মিলে এই দুইটার ইতিহাস কিন্তু জিজ্ঞেস করতে পারে, যে আপনার নামে আর কেউ আছে কিনা। ধরেন আপনি গিয়ে বললেন আপনার নাম হলো নজরুল, তো আপনাকে বললো নজরুল নামে আর কে আছে, কাজী নজরুল ইসলাম। তার মানে বুঝতেছেন আপনার ক্যাটাগরিটা এখন কাজী নজরুল ইসলামে চলে গেছে। কাজী নজরুল ইসলামের যে কোনো কিছু আপনাকে জিজ্ঞেস করতে পারে। নামটা কেন দেয়া হয়েছে, কে দিছেন, কত সালে দিছেন, তখন নজরুল জীবিত ছিলেন কি ছিলেন না, বা তখন নজরুলের কোনো বংশধর জীবিত ছিলেন কি ছিলেন না, বা ওই সমসাময়িক সময়ে নজরুলের কোনো বড় সাহিত্য আছে কিনা, সেই সাহিত্যের মূল ভাবটা কি,
আপনার নাম যে নজরুল, আপনার মধ্যে কি কাব্য প্রতিভা আছে কিনা, যদি থাকে কোনো কিছু লিখছেন কিনা, প্রকাশ হয়েছে কিনা, এখন বলতে পারবেন কিনা। আপনি কি প্রশ্নর ক্যাটাগরিটা দেখতেছেন? আপনি যে উত্তরটা দিবেন সেই উত্তর থেকে নতুন প্রশ্ন তৈরি হতে পারে। এই জন্যই কিন্তু আমি একদম শুরুতে বলছিলাম যে ভাইবার প্রশ্ন যদি আপনি লেন্দি করে ফেলেন, ওই লেন্দি থেকে অনেকগুলো লুপ হোল থাকবে যেখান থেকে প্রশ্ন করে আপনাকে আটকাই ফেলবে। বাট আপনি যদি স্পেসিফিকলি 2-3টা শব্দ বলেন, লুপ হোলটা আশা করি একেবারেই থাকবে না বা খুব কম থাকবে। লুপ হোলে স্যার ঢুকতে পারবে না, স্যার নতুন একটা প্রশ্নে চলে যাবে। আর এটা কিন্তু একটা পরাজয়, মানে আপেক্ষিকভাবে চিন্তা করলে স্যার যদি ওই আপনার উত্তর থেকে কোনো কিছু পেঁচাতে পারলো না, স্যার ভাববে যে আচ্ছা ঠিক আছে ছেলেটা ভালো উত্তর দিচ্ছে, আমি তো আর পেঁচাতে পারলাম না। এটা স্যারের একটা পরাজয়, যেই পরাজয়টা স্যার এনজয় করবেন, মানে স্যার মন থেকে ভালোবাসবেন যে ঠিক আছে ছেলেটাকে আমি আটকাতে পারলাম না, ইটস এ গুড বয়। বাট এই যে গুড বয়টা সাজবেন সেটা কিন্তু অবিডিয়েন্টের সাথে, অবশ্যই ভদ্রতা বজায় রাখতে হবে, দ্যাট ইজ মাস্ট। ওকে, যেটা নিয়ে বলতেছিলাম যে শুধু নামের টাইটেল এবং আপনার যে অরিজিনাল নামটা তার উপরে দেখেন অনেকগুলো প্রশ্ন আমি করে ফেলছি। দেন ওই নামে যে বিখ্যাত ব্যক্তির কথাটা বললাম, কতজন বিখ্যাত ব্যক্তি আছে সেটা আপনাকে জানতে হবে, সেই বিখ্যাত ব্যক্তিদের ইতিহাসগুলো জানতে হবে। এটা টাইটেলের সাথেও কিন্তু রিলেটেড। আপনার মনে করেন বাগচি আপনার একটা টাইটেল, অথবা সনাতন ধবলম্বী, অথবা বড়ুয়া একটা টাইটেল। তো এই টাইটেলগুলোর সাথে এখনো বিখ্যাত ব্যক্তির সাথে আপনি পরিচিত কিনা, বা আপনার নামে কোনো রাজনীতিবিদ আছেন কিনা, দেশে বা দেশের বাইরে বা যে কোনো দেশে, এই সবগুলো জিনিস কিন্তু আপনার নামের সাথে রিলেটেড। ওকে, তাহলে এটা একটা বিষয়, শুধু নাম থেকে অনেকগুলো প্রশ্ন করতে পারে। এবার আসেন বার্থ প্লেস। এখন এই বার্থ প্লেসটাকে অনেকভাবে ডিভাইড করা যায়, যেমন বিভাগ দিয়ে বলা যায়, যেমন নোয়াখালী কিছুদিন পর হয়তো বা বিভাগ টিভাগ হয়ে যাবে। দুষ্টামি করতেছে, কিছু মনে করেন না, মাঝে মাঝে ফান করি আমি। মনে করেন আপনি বিভাগ দিয়ে আপনার বার্থ প্লেসকে রিপ্রেজেন্ট করতে পারেন, আপনি জেলা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন, নর্মালি আমরা জেলা থেকে শুরু করি, উপজেলা দিয়ে শুরু করতে পারেন, এখানেও কিন্তু শেষ না, ইউনিয়ন বলতে হয়, থানা, যদিও থানা হলো মানে পুলিশের আন্ডারে চলে যায়, উপজেলা বললে থানা না বললেও হয়, আর সর্বশেষে গ্রাম বলতে হয়। তাহলে একটা জিনিস কি বুঝতেছেন, আপনার বিভাগের একটা ইতিহাস আছে, আপনার জেলার ইতিহাস আছে, আপনার উপজেলার ইতিহাস আছে, আপনার ইউনিয়নের ইতিহাস আছে, আপনার গ্রামের তো অবশ্যই ইতিহাস আছে। সাথে আপনার গ্রামে আপনার সাথে আর কেউ বিখ্যাত আছে কিনা, মানে আপনি তো যেহেতু ক্যাডার সার্ভিসে যাবেন, আপনাকে আপনার গ্রামের মোটামুটি সবাই চিনে যাবে, এরকম আর কেউ আছে কিনা যাকে সবাই চিনে। সাথে আরেকটা জিনিস শিখে রাখবেন, আপনার যে বার্থ প্লেস, ওই বার্থ প্লেসের সাথে মুক্তিযুদ্ধের সম্পর্কগুলো কেমন, মানে সেখানে কি কি যুদ্ধ হয়েছে, কারা যুদ্ধ করছেন, কোনো রাজাকার আছেন কিনা, কোনো মুক্তিযোদ্ধা আছেন কিনা, পদকধারী কেউ আছেন কিনা, স্পেসিফিক কোনো স্পেশাল যুদ্ধ সেখানে সংগঠিত হয়েছে কিনা, যুদ্ধ কবে থেকে শুরু হয়েছে, ক্ষয়ক্ষতি কেমন ছিল, তারপরে বলা যায় যে কতজন শহীদ হয়েছিলেন সেখানে, এবং কত তারিখ যুদ্ধ শেষ হয়েছে, বিজয়ের পরে অবস্থাটা কেমন ছিল, বর্তমান যে অবস্থা অর্থনৈতিক অবস্থা সেটা কেমন, এটার উন্নতি হয়েছে কিনা, আপনার ওই বার্থ প্লেসের মেম্বার কে, ইউনিয়ন চেয়ারম্যান কে, উপজেলা চেয়ারম্যান কে, জেলা পরিষদের চেয়ারম্যান কে, কোনো এমপি আছে কিনা, সেখানে কয়টা আসন আছে। আশা করি আমি বুঝাতে পারতেছি যে একটা প্রশ্নের ভিতরে কতগুলো সাব ইউনিয়ন প্রশ্ন থাকতে পারে। এটা হলো আমার মূল উদ্দেশ্য, যে আপনাকে জানাই দেওয়া যে কি কি প্রশ্ন ভাইভাতে আপনাকে করতে হতে পারে। তো আপনি এগুলো জেনে কি করবেন, এই যে যতগুলো প্রশ্ন আমি করতেছি এই জিনিসগুলো আপনিও যখন চিন্তা করবেন আপনার মধ্যেও কিন্তু আসবে, এই প্রশ্নগুলোর উপলব্ধি আসবে। আপনি প্রশ্নগুলো নোট ডাউন করবেন, যখন ভাইবার প্রিপারেশন নেবেন তখনকার কথা বলতেছি, নোট ডাউন করবেন, এটা টাইপ করে করতে পারেন, হাতে লিখে করতে পারেন, এবং নিচে ছোট ছোট আনসার, আপনি যে উত্তরটা বলতে চান সেই উত্তরটা লিখে ফেলবেন। প্রথম দিকে মাথায় না আসলেও প্রথমে প্রশ্নগুলো লিখে রাখেন, যখন মাথায় আসবে তখন উত্তরটাও লিখে ফেলবেন। এই যে উত্তরগুলো যখন আপনি নিজের উত্তরগুলো একসময় লিখে রাখবেন, ফাইনালি যখন ভাইবা দিতে যাবেন আপনার কিন্তু মাথায় এগুলো থাকবে যে আপনি এই প্রশ্নটা নিজে নিজে চিন্তা করছেন এবং তার উত্তরটা নিজে নিজে এইভাবে লিখে রাখছেন। যখনই টিচার কোনো প্রশ্ন করবে আর সেই প্রশ্নটা যদি আপনার এই লিস্ট করা প্রশ্ন থেকে কমন পড়ে যায়, প্রথমে আপনার মুখে একটা হাসি চলে আসবে। ধরুন আপনি শিখে গেলেন যে আপনার উপজেলায় একটা স্পেশাল নদী আছে, আপনি ভাবলেন যে এই নদী নিয়ে প্রশ্ন করতে পারে, নদীর নাব্যতা কত, বা নদীটা কোন কোন গ্রামের ভিতর দিয়ে গেছে, এখানে মাছ কেমন পাওয়া যায়, কোনো বাঁধ আছে কিনা, আপনি এগুলো শিখে গেলেন, আপনি বললেন এগুলো থেকে প্রশ্ন করতে পারে। টিচার যখন এই প্রশ্নটা করবে আপনার মধ্যে আচ্ছা হ্যাঁ আমার কমন পড়ছে, স্যারকে হয়তো বলবেন না, মনে মনে তো বলবেন যে হ্যাঁ হ্যাঁ আমি পড়ে আসছি স্যার, এখন বলতে পারবো। এই বিষয়টা আপনাকে যে কনফিডেন্সের মানে বুস্টটা করবে, দ্যাট ইজ অ্যামেজিং। এবং যতক্ষণ পর্যন্ত আপনার মুখে হাসি থাকবে, টিচারের মুখেও ততক্ষণ হাসি থাকবে, তার মানে হলো টিচার বুঝতেছে ইউ আর কনফিডেন্ট এনাফ। যখন আপনার মুখের হাসি চলে যাবে মানে হলো এমন কিছু প্রশ্ন আসতেছে যেগুলো আপনি প্রতিহত করতে পারতেছেন না, তখন কিন্তু টিচার বুঝবে যে হ্যাঁ ছেলে ফাঁদে পড়ে গেছে। তো ফাঁদে পড়া যাবে না, আর একটা ফেক লাভ তৈরি করতে হবে, মানে ফেক হাসি মুখ,
এমন একটা হাসি মুখ তৈরি করতে হবে যে আপনি ভেতরে হয়তো বা পুড়ে যাচ্ছেন, প্রশ্নের উত্তর দিতে না পারে বা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছেন, কিন্তু মুখ দেখে যেন বুঝতে না পারে যে আপনি ব্ল্যাঙ্ক, হয়তো ভাবতেছে হ্যাঁ এই প্রশ্নটাই শুধু পারে না। তাহলে বার্থ প্লেস নিয়ে হতে পারে। এই বার্থ প্লেস যেমন একটা জায়গা, কারেন্ট সিটিও কিন্তু একটা জায়গা। তাহলে আপনার এখন যেখানে বাস করতেছেন সেটা কি গ্রামে পড়ে, নাকি পৌরসভায় পড়ে, নাকি সিটি কর্পোরেশনে পড়ে, উপজেলা, জেলা, বিভাগ, বিখ্যাত ব্যক্তি, মুক্তিযুদ্ধ? আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম সেইং, যে রিলেটেড যা যা আছে সেম ঘটনা কিন্তু কারেন্ট সিটি থেকেও আসতে পারে। এইবার আসেন আপনার এডুকেশন যে লাইফটা, এই এডুকেশন লাইফে আপনি কয়টা স্কুলে পড়াশোনা করছেন, আপনার বন্ধু বান্ধবরা এখন কি করে, কোনো টিচার আছেন কিনা যার সম্পর্কে অলরেডি বাংলাদেশ জেনে গেছে বা সবাই জানে, অথবা এমনও হতে পারে যে আপনি যে স্কুলে পড়াশোনা করছেন, যে চেয়ারম্যান স্যার যিনি থাকবেন বা মেম্বার যারা থাকবেন, তাদেরও হয়তো বা কেউ একজন বা কারো একজন পরিচিত ওই স্কুলে পড়ছেন। না, আমি যদি আপনাকে বলি এখন যে আপনি কোন স্কুলে পড়ছেন, আপনি হয়তো বা বললেন যে আমি দেশ আইডিয়াল, যে কোনো একটা আইডিয়াল স্কুলে পড়ছেন। তো পরবর্তী মানে পরবর্তী উত্তরটা কিন্তু সবাই জানেন যে আমি বলে যাচ্ছে আচ্ছা আমার কিন্তু অমুক এখানে পড়ে। আপনাকে যদি আমি বলি আপনি এখন কোথায় পড়াশোনা করেন, ঢাকা ভার্সিটির মনে করেন ইকোনমিক্সে পড়াশোনা করেন সাপোজ, আমি বলবো যে হ্যাঁ ইকোনমিক্স তো আমার ফ্রেন্ড পড়ে, বা আমার একটা সিনিয়র আমার সাথে এখন কাজ করেন, উনিও ইকোনমিক্সে পড়তেন, ভালো মানুষ। এটা কিন্তু আমাদের হিউম্যান নেচার, আমরা কানেক্ট করতে খুব পছন্দ করি। সো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জায়গা, নাম যখনই বলবো, পাশের জন যিনি রিসিভিং এন্ডে আছেন উনি চেষ্টা করেন এটার সাথে তার নিজের ব্যক্তিগত জীবনের কোনো কিছু মিলে যায় কিনা তার সাথে একটু অ্যাটাচ করে দিয়ে তাকে আরেকটা প্রশ্ন করা যায়, হ্যাঁ অমুক তো আমি চিনি, তুমিও চিনো কিনা। তো সেম ঘটনা স্কুলের জন্য হতে পারে। যদি একাধিক স্কুল থাকে তাহলে তো ডেফিনেটলি আপনাকে একাধিক স্কুল সম্পর্কে জেনে নিতে হবে, কলেজ, ভার্সিটি সবগুলো কিন্তু এখানে জানতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস অ্যাড করা উচিত, যে আমি 7 নাম্বার অ্যাড করি, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল না। যদি আপনি অলরেডি কোনো জবে থাকেন বা আগে কোনো জব করে থাকেন, ওই ওল্ড জব সম্পর্কে প্রশ্ন করতে পারে। দেন হবি নিয়ে অনেক প্রশ্ন করতে পারে। বিসিএস কেন, এটা আমি স্টার দিয়ে রাখি, কারণ এখান থেকে প্রশ্ন করা হয় নাই, এটা অসম্ভব ব্যাপার। প্রত্যেকটা স্টুডেন্টকেই মোটামুটি এই প্রশ্নটা করা হয় যে আপনি কেন সিভিল সার্ভিসে আসতে চাচ্ছেন, এবং এটা আশা করা উচিত সব স্টুডেন্টের কাছ থেকে যে সবাই আসলে ইউনিক প্রশ্নের উত্তরটা দিবে, দেওয়া উচিত, কারণ সবাই তো একই রিজনে যায় নাই। কারো হিস্টোরিক্যাল রিজন থাকতে পারে, কারো পারিবারিক রিজন থাকতে পারে, কারো ইউনিভার্সিটির কোনো সিনিয়রকে পছন্দ হয়েছে যে ওর কাজকর্ম আমার ভালো লাগে, ওর লাইফস্টাইল আমার পছন্দ, আমি এরকম হতে চাই। কারো ব্যক্তিগত ইচ্ছা থাকতে পারে, পড়াশোনা করতে গিয়ে জানতে পারেন, অথবা কোনো ক্যাডার সার্ভিসে কাউকে দেখে আপনি ইন্সপায়ার্ড হয়েছেন, এটা হতে পারে। বা সমসাময়িক সময়ে আপনি চাকরির বাজার সম্পর্কে একটু গবেষণা করে পাইছেন যে বিসিএস টা ভালো হচ্ছে, আপনি বিসিএস এ যাচ্ছেন। সো এই বিসিএস এর আনসারটা কেন বিসিএস, বিসিএস আপনি আসতে যাচ্ছেন, সিভিল সার্ভিসে জয়েন করতে যাচ্ছেন, এই প্রশ্নের উত্তরটা চেষ্টা করুন একদম নিজে বানানোর। আপনি হয়তো অনেকের উত্তর দেখতে পারবেন, বিভিন্ন বই পাওয়া যায় যেখানে আগে যারা ভাইভা দিচ্ছেন তারা কি উত্তর দিচ্ছে সেগুলো লিখে রাখছেন, বাট চেষ্টা করবেন এটা অবশ্যই অবশ্যই নিজেরটা নিজে বানানোর। আমাকে প্রচুর প্রশ্ন করছে বিভিন্ন সময় বিভিন্ন ছোট ভাই ছোট বোন, বলছে যে ভাইয়া বিসিএস এ কেন আসতে যাচ্ছে, এর উত্তর কি দিব। আমি অন্য কারো উত্তর যদি বানাই দেই সেটা তো ওইটা ওর উত্তর হলো না, কিন্তু আমার উত্তর হয়ে যাবে। দ্যাটস ওয়াই এই প্রশ্নের উত্তরটা অবশ্যই অবশ্যই নিজে বানাবেন। তো আমি এখন একটু ফ্লোরটা আবার ওপেন করব। আপনাদের মধ্যে এখন কেউ আছেন কিনা হ্যান্ড রেইজ করে আমাকে জানাতে পারেন, অথবা চ্যাট বক্সে ইয়েস বলতে পারেন, যে কেন বিসিএস এ আসতে চাচ্ছেন তার উত্তর এখন মানে সরাসরি বলতে চান। দেশ সেবা বা কমন জিনিসগুলো বাদ দিয়ে কোনো আলাদা কোনো রিজন যদি আপনার থাকে, যে এই বিশেষ কারণে আমি বিসিএস এর প্রতি অ্যাট্রাক্টেড হইছি, এই জন্য আমি আসতে চাই। ওকে, আই গট আ উইনার। সুপ্তিক, সুপ্তিক আপনি আনমিউট করে বলতে পারেন ভাইয়া। হ্যালো ভাইয়া। কি অবস্থা ভাই, কেমন আছেন আপনি? এই তো ভাইয়া ভালো আছি। সকাল কেমন হলো আজকে? ঘুম কয়টা বাজে ভাঙছে? ঘুম ভাঙছে 8টার দিকে। সকাল বলতে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে। কোথায় আছেন আপনি? নেত্রকোনা। নেত্রকোনা, আচ্ছা। নেত্রকোনার আশেপাশে কোনো নদী আছে নাকি? নেত্রকোনা শহরের ভিতর দিয়ে নদী আছে, মগরা। কোনটা সেটা? মংলা? মগরা মগরা। মগরা, আচ্ছা। মগরা কি শাখা নদী না উপনদী? আহ এইটা আমি ঠিক শিওর না, মেবি শাখা নদী। এটা কি নদী না নদ? নদী। নদী, ওকে। আচ্ছা, আমি জাস্ট ওকে ওর সাথে দুষ্টামি করতেছি। দুষ্টামি করেও কিন্তু আপনাদেরকে একটু বুঝাচ্ছি যে প্রশ্নগুলো কত ঝামেলাকর করতে পারে। আপনি যাই বলবেন সেটার সাথে কেন, কোথায়, কিভাবে জিজ্ঞেস করতে দিতে পারে। ওকে সুপ্তিক, তোমার জন্য আমি ফ্লোর ছেড়ে দিচ্ছি, যে কেন তুমি বিসিএস বা সিভিল সার্ভিসের প্রতি অ্যাট্রাক্টেড হলে। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি এখন পড়াশোনা করতেছি 4th ইয়ারে বুয়েট নেইমে।
তো নেইম যেহেতু একটা বিশেষায়িত সাবজেক্ট, আমি এখন আমার পরিবার থেকে আমার মোটামুটি বা আমার নিজেরও ইচ্ছা বর্তমানে দেশে থাকার। তো নেইম যে সাবজেক্টটা, সেই সাবজেক্টের দেশের ফিল্ড ফিউচার খুবই কম, মানে খুব বেশি একটা মানে হাই লেভেলে উঠা যায় না বা যাওয়া যায় না। তো আমি চাচ্ছি নিজেকে এমন একটা জায়গায় দেখতে আগামী 10 বছর পরে, যেখান থেকে আমি হচ্ছে যে মানে নিজের কেরিয়ারটাকে খুব ভালো করে নিয়ে যেতে পারবো, আগাইতে পারবো। তো মূলত আমার এই দিক থেকে চিন্তা করলে বর্তমান সময়ে দেশে বিসিএস অনেক ক্ষেত্রেই বেস্ট, কারণ বিসিএস এর ক্ষেত্রে আমরা ওই যে কিছুক্ষণ আগে আলাপ হলো যে হায়ার স্টাডিজে যাওয়া যাচ্ছে, বা বিসিএস থেকে আমি যাই করি না কেন আমি আবার দেশে ফিরে আসে মানে আলটিমেটলি অনারটাও পাচ্ছি। মানে সব মিলিয়ে বিসিএসটাকে আমার কাছে মানে এই দিক থেকে খুব বেশি সুটেবল লাগতেছে, এবং যেহেতু দেশে থাকার ইচ্ছা, দেশে এর থেকে বড় অপরচুনিটি আর কোনো জায়গায় পাওয়া যায় না। তো সব মিলে আমি এই জন্য বিসিএস আসতে চাই। ওকে, থ্যাংক ইউ সত্যি থ্যাংক ইউ, ভালো ছিল, গুড, ভেরি গুড। মানে এই যে কম্পেয়ারটা করছে, সেই কম্পেয়ারের মধ্যে কিন্তু সত্যি যেটা করলো আর কি, তুমি তোমার সার্ভিস, তোমার যে এক্সিস্টিং সাবজেক্ট, এটাকে ছোটও করো নাই, কিছু সীমাবদ্ধতা দেখাইছো, এটা খুব ভালো। সরাসরি কোনো সাবজেক্টকে ছোট করা উচিত না, আসলে করা উচিত না। হয়তো বা এই দেশে সীমাবদ্ধতা আছে, অন্যান্য দেশে এটার ডিমান্ড অনেক বেশি, ইটস ভেরি ট্রু। বাট সীমাবদ্ধতাগুলো দেখাই দিলে বুঝতে পারে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে তো সুযোগ সুবিধা কম বলে সে সুইচ করার চেষ্টা করতেছে। সো দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল টোটালি। আরেকটা প্রশ্ন আমার আছে, এটা আর অন্য কেউ যদি উত্তর দিতে চান হ্যান্ড রেজ করে বা চ্যাট বক্সে ইয়েস বলে আপনার আমাকে জানাতে পারেন। প্রশ্নটা হলো, হায়ার স্টাডিও কিন্তু একটা ভালো অপশন, ডেফিনেটলি খুব ভালো অপশন। বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা যায়, দেশ বিদেশে গিয়ে কাজ করা যায়, ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিতে পড়াশোনা করা যায়, বা রিসার্চারদের সাথে একসাথে থাকা যায়, গ্রেট অপরচুনিটি। সো আমি যদি দুইটা অপশন দেই, একটা অপশন হলো ডিরেক্টলি আপনি বাইরে গিয়ে হায়ার স্টাডিতে জয়েন করলেন, দেন ওখানে সেটেল হলেন। আরেকটা অপশন হলো দেশে একটা চাকরি রেখে দেন হায়ার স্টাডিতে গেলেন, হায়ার স্টাডি করে চলে আসলেন। এই দুইটা অপশনের মধ্যে আপনি কোনটাকে চুজ করবেন, এটা হলো ফার্স্ট। দেন হলো কেন, এর কোনো রিজন আপনি দেখাতে পারবেন কিনা, এনিওয়ান। যদি আপনার মধ্যে কেউ একজন মনে করেন যে আপনার কাছে একটা ভালো রিজন আছে, হ্যান্ড রেজ করতে পারেন, অথবা চ্যাট বক্সে ইয়েস বললে আমি আপনাকে ফ্লোর দিয়ে দিব, এনিওয়ান। আমি কিন্তু শুরুতেই বলছি যে আজকে কনফিডেন্টের সাথে বলতে হবে, নাহলে আমি আন্দাজে আন্দাজে বলবো যে আপনি বলেন আপনি বলেন, এরকম ভাবে বলা শুরু করবো। যে কোনো রিজন দেখাতে পারেন, এখানে রাইট রং বলে কোনো কিছু নাই, এভরি রিজন ইজ এ রিজন। ভাইয়া একজন হ্যান্ড রেজ করেছেন। শিওর শিওর শিওর, অর্পণ। অর্পণ, আপনি প্লিজ কন্টিনিউ। দাদা নমস্কার। নমস্কার ভাইয়া, কেমন আছেন? এই তো দাদা, ইন কোথায়? কেস ধরেন আপনি যে বললেন না হায়ার স্টাডিজের বেলায়, তো আপনি ধরেন আন্ডারগ্রেড কমপ্লিট করে ধরেন পিএইচডি করতে গেলেন, ওকে। তো ওইখানে কিন্তু আপনার মানে পিএইচডি কমপ্লিট করার পর ওইখানে আপনার সেটেল হওয়া লাগবে, কারণ ধরেন ইউএসএ তে পিএইচডি করে আপনি যদি দেশে চলে আসেন, তো আপনি যদি ফ্যাকাল্টি না হন, তাহলে কিন্তু আপনাকে ওইভাবে অ্যাভোলেট করার মতো সিস্টেম বা গ্রাউন্ড কিন্তু আমাদের দেশে নাই। বাট আপনি যদি সিভিল সার্ভিসে থেকে দেন হচ্ছে হায়ার স্টাডিজে যান, তো সাপোজ ধরেন আপনি এখানে আপনি ধরেন ব্যাংকে আছেন, তো আপনি হচ্ছে ডেভেলপমেন্ট ইকোনমিক্স এর উপর পিএইচডি করে আবার দেশে ফিরে আসলেন, তো এতে হচ্ছে কি আপনি ওই যে আপনি মানে যে হচ্ছে কি বলে জিনিসটা অ্যাচিভ করলেন, ওইটা কিন্তু আপনি আমাদের ব্যাংকিং সেক্টরে কাজে লাগাতে পারতেছেন। তো এটা হচ্ছে বড় বেনিফিট, এবং আপনি হচ্ছে সবচেয়ে বড় কথা মানে দেশে থাকতে পারবেন, পিএইচডি কমপ্লিট করার পর বা হায়ার স্টাডিজ কমপ্লিট করার পর আবার দেশে থাকতে পারতেছেন এটার জন্য। ওকে, থ্যাংক ইউ অর্পণ, থ্যাংক ইউ, ভেরি গুড, খুবই ভালো উত্তর। তো এটার সাথে আমিও কিছু অ্যাড করে দিই, যেন পরবর্তীতে যদি এরকম প্রশ্ন আপনারা ফেস করেন, যদি আমারটাও পছন্দ হয় বা নিজে একটা ভালো তৈরি করতে পারেন সেটাও বলতে পারেন, বা আমি আমারটা বলি আর কি। প্রথম কথা হলো, যখন আপনি এই দেশ থেকে অন্য কোনো দেশে যাবেন, ওই দেশের প্রথম শ্রেণীর সিটিজেন কিন্তু আপনি কখনো হতে পারবেন না, টেকনিক্যাল গ্রাউন্ডে কথা বলতেছি। আপনাকে সবসময় সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকতে হবে। এবং কোভিড পরিস্থিতি যখন এখন শুরু হয়েছে, অনেক কিছু সম্পর্কে আপনার আইডিয়া পেয়ে যাচ্ছেন যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি দেশে উদ্ভব হতে পারে, এবং তখন দেশ যেটা করবে যে আমার দেশে নাগরিক ছাড়া বাকিরা এখান থেকে চলে যান, আমি এখন সমস্যায় আছি। তো প্রথম ধাক্কাটা কার উপর পড়বে? যারা নন রেসিডেন্ট, রেসিডেন্ট যারা না, দেন যদি পরে তারা হবে নট ফার্স্ট ক্লাস অফিসার, মানে সরি প্রথম শ্রেণীর নাগরিক, অফিসার ভুল বলছি। তাহলে আপনার কিন্তু সবসময় একটা আনসার্টেন ইস্যু থাকে যে এই দেশটা আমার না, আমি এখানে হয়তোবা লিগালি আশ্রয় পেয়েছি বা লিগালি বসবাস করতেছি,
বাট ইন ফিউচার হু নোজ 10 বছর 20 বছর 50 বছর পরেও যদি একটা বড় সমস্যা হয়, এই দেশ কিন্তু সবার আগে তার নিজের যে ওর নাগরিকগুলো যারা এখানে জন্মগ্রহণ করছে তাদের সাথে মানে তাদেরকে প্রায়োরিটি দিবে। একটা পসিবিলিটি আছে আমি হয়তোবা অমিট হব। এই যে আনসার্টেনিটি, এটা কিন্তু খুব একটা ভালো কথা না, এটা খুবই খারাপ কথা। এবং আপনি মনে করেন হায়ার স্টাডিতে যাচ্ছেন হলো 28 বা 29 বছর বয়সে বা 26-27 বছর বয়সে। এই প্রথম যে 26-27 বছর এটাই তো আপনার রুট, এই রুটটা হলো এই দেশে। তো একটা দেশকে একেবারে ছেড়ে যাওয়াটা ডেফিনেটলি কষ্ট। ইচ্ছা থাকতে পারে, কারণ থাকতে পারে, বা রিজন অনেক কিছু থাকতে পারে। আমি কোনোটাকে জাজ করার ক্ষমতা আমার নেই বা যোগ্যতা আমার নেই। আমি তাও বলতেছি যারাই বাইরে আছে সবাই যে খুব সুখে আছে এমন কিন্তু না, তাদেরও কিন্তু দেশের জন্য খারাপ লাগে। কারণ তার স্কুল কলেজের বন্ধু বলেন, ইউনিভার্সিটির বন্ধু বলেন, তার চায়ের দোকানদার পরিচিত চায়ের দোকানদার বলেন, নিজের বাসার দারোয়ান বলেন, বা আত্মীয় স্বজন বলেন, বাবা মা বলেন, সবাইকে তো আর নিয়ে যাওয়া যায় না। তো একটা বড় অংশ মানে হৃদয়ের একটা বড় টুকরা কিন্তু দেশে সবসময় থেকে যায়, এবং এই খারাপ লাগাটা সারা জীবন থাকে। তো এই খারাপ লাগাটা একটা বড় বিষয়। আরেকটা বিষয় তো আমি বললাম যে টেকনিক্যাল গ্রাউন্ডে আপনি কখনো প্রথম শ্রেণীর নাগরিক হতে পারবেন না, সবসময় একটা রিস্ক থেকে যায়। আর সিভিল সার্ভিস জন্য আপনি এটা একটা প্লাস পয়েন্ট হিসেবে দেখাতে পারবেন ভাইভাতে, যে আমি যদি এখানে জব থেকে কন্টিনিউশন নিয়ে তারপরে আমি অন্য কোনো হায়ার স্টাডিতে যাই, তাহলে ওই দেশের কোনো নাগরিক বা ওই দেশের ইউনিভার্সিটি বা অন্য কেউ আমাকে জাজ করতে পারবে না যে আমি ওই দেশে থাকতে আসছি। কারণ আমার অলরেডি বা আমাদের দেশে নিজের দেশে একটা জব আছে যেটা গভর্নমেন্ট জব। ডেফিনেটলি আমি এখান থেকে কাজ করে গভর্নমেন্ট জবে ফিরে যাব। তাহলে এই ক্ষেত্রে ওই যে নির্ভরশীলতাটা ব্যাপারটা আপনার কাছে থাকবে না। আনসার্টেনিটি, অর্পণ যেটা বললো খুব সুন্দর একটা কথা, আনসার্টেনিটি কিন্তু নাই। আপনি পিএইচডি কমপ্লিট করে ওই দেশে জব করতেছেন, আর এই দেশে যদি চলে আসেন, ইটস ট্রু এখনো পর্যন্ত আমাদের ফিল্ড এত স্ট্রং না যে এদের সবাইকে আহ, মানে এদের সবাইকে আপনি যে অ্যাকুমুলেট করতে পারবেন বা ভালো জায়গায় কাজ করতে পারবেন। ভেরি টাফ, ভেরি টাফ, এখনো পর্যন্ত এটা হয়নি। আশা করি হবে, আপনারা মিলে এক সময় করব। তো এই আনসার্টেনিটি থেকে আপনি বেঁচে যাবেন। আর পরবর্তী বিষয় হলো, আপনি যখন মেসি বা রোনালদো বা নেইমার যখন একটা দেশের হয়ে খেলে, তার বিপক্ষে মনে করেন মেসি খেলতেছে, তার বিপক্ষে খেলতেছে নেইমার, এটা একটা হাড্ডাহাড্ডি লড়াই, সবাই ভাবে যে দেখা যাক কে ভালো করে। নেইমার খেলতেছে বা মেসি খেলতেছে, তার বিরুদ্ধে তো রোনালদো মাঠে নামলো অন্য একটা দলে, হাড্ডাহাড্ডির একটা লড়াই হবে। আর এর পরিবর্তে মেসির পরিবর্তে মনে করেন আপনারা মিলে আমাকে নামাইলেন, তো মানুষ তো এটা হাস্যকর ভাবেই নিবে না, আমি তো আর খেলা পারি না। বা বাংলাদেশের যে সবচেয়ে ভালো ফুটবলার তাকেও যদি নামাই, সেও হয়তো বা মেসির সমযোগ্যতা সম্পন্ন না। এটা একটা মূল্যায়নটা সঠিকভাবে হবে না, বা জাজমেন্ট বা খেলাটা ঠিক মতো হবে না। সো একটা দেশ হিসেবে যখন আপনি চিন্তা করবেন, বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, ইউকে, ইউএসএ, এই দেশগুলোকে যখন আমরা চিন্তা করব, তাদের মধ্যে কিন্তু বিভিন্ন পর্যায়ে গিয়ে ডিবেট হয়, কথাবার্তা হয়, আলোচনা হয়। ওই ডিবেটটা যদি সমপর্যায়ে যদি না হয়, তাহলে কিন্তু একটা ইনব্যালেন্স থাকে। এবং মনে করেন যে সমপর্যায়ে নাই, একটাকে আমি উঁচু রাখতেছি, একটাকে নিচু রাখতেছি, নিচু দলের যে সে হয়তো খুব ভালো বলতেছে, বাট স্টিল যোগ্যতাটা সমান না বলে তাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। ওই যখন বাইরে থেকে বিভিন্ন ভালো পড়াশোনা করে আসবেন, বিভিন্ন বিষয় সম্পর্কে জানবেন, অভিজ্ঞ হয়ে আসবেন, তখন কিন্তু আমাদের ওই মর্যাদাটা ম্যাচ করবে। মানে আমাদের দেশেও ওই হাই কোয়ালিটির কিছু রিসার্চার আছে, হাই কোয়ালিটি কিছু পিএইচডি ডিগ্রিধারী আছে, যারা আসলে এই কাজগুলো নিখুঁত ভাবে জানে। তারা কিন্তু ওই টকিং যেটা, সে টকিংটা খুব ভালো করতে পারবে। সো আমরা এটা এমন একটা স্ট্যান্ডে যেতে পারবো যেখান থেকে দেশকে রিপ্রেজেন্ট তো করা যাবেই, দেশের যে সুযোগ সুবিধা পাওয়া উচিত বা যে অধিকারগুলো আছে সেগুলো ছিনে নিয়ে আসতে পারবো যোগ্যতার বলে। এটা একটা বড় অপরচুনিটি, আমার মনে হয় এটা দেখালে স্যারেরা পছন্দই করবেন আর কি। তো এই হলো একটা বিষয় মোটামুটি সেলফ সম্পর্কে যদি আপনি বুঝাতে চান কেন বিসিএস, এবং এটাকে জাস্টিফাই করতে চান, তাহলে এই ইস্যুগুলো আপনি তুলে ধরতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন যে ভাইবা যখন দিতে যাবেন, আপনাকে সবচেয়ে বেশি জাজ করা হবে আপনার উত্তরগুলো কি সবগুলো ভালো হয়েছে কিনা, উত্তরগুলো কোরিলেট করা যায় কিনা। এর চেয়ে বেশি জাজ করবে আপনাকে আপনি উত্তরগুলো বলার সময় আপনার টোনের পরিবর্তন হচ্ছে কিনা, আপনার মুখের ভাবভঙ্গির পরিবর্তন হচ্ছে কিনা, আপনার আবেগ চোখে পড়তেছে কিনা, আপনার জেস্টার ঠিক আছে কিনা, আপনি রোবটের মতো বসে আছেন কিনা, আপনার গলায় নমনীয়তা আছে কিনা, যখন ভয়েস একটু বাড়ানো উচিত তখন বাড়াচ্ছেন কিনা, যখন স্লো করা উচিত তখন স্লো করতেছেন কিনা, আপনি কথা বলার সময় যখন টিচার কথা বলে বা স্যারেরা কথা বলবেন তখন আপনি শুনতেছেন কিনা, আগ্রহটা দেখাচ্ছেন কিনা, নাকি নিজের জন্য ওয়েট করতেছেন যে আপনি থামেন আমি আবার বলি। এগুলো কিন্তু খুব বেশি জাজ করবে। আর আরেকটা বিষয় সেটা হলো এই যে ফ্লোর দেওয়া আর কি, যখন আরেকজন কথা বলে তাকে প্রপার রেসপেক্টটা শো করা। উনি ভুল বলুক সঠিক বলুক আপনি জানেন না, উনি হয়তো বা জাজ করার জন্য আপনাকে বলতেছে, রিয়াকশন গুলো খুব কেয়ারফুলি দেওয়া। আপনি ভুল রিয়াকশন দিয়ে দিলেন, সেটা কিন্তু বেয়াদবি হয়ে যেতে পারে। বেয়াদবির জন্য একটাই রিজন, যখন স্টুডেন্টকে ফেল করানো হয়, ভাইভাতে নরমালি কাউকে ফেল করানো হয় না আনলেস অর আনটিল ইউ ইউ বিহেভ সামথিং আননেসেসারি।
তো এই বিয়াদবিটা কোনোভাবেই করা যাবে না, সবসময় কোমল থাকতে হবে, সফট থাকতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, না পারলে সরি বলতে হবে, আমার এই মুহূর্তে জানা নেই, সুন্দর করে বলতে পারেন। এমনও হতে পারে যে আপনি সঠিক বলছেন বা টিচার বলছেন আপনি তো ভুল বলছেন, তাহলে আপনি বলবেন যে ওকে স্যার আমি এটা জানতাম, তাহলে হয়তো আমার ভুল হতে পারে। এই ক্ষেত্রে ঝগড়াও করা যায় যে না স্যার আমিই জানি আপনি ভুল করতেছেন। দেখেন আপনার থেকে 20 বছর জুনিয়র একটা ছেলে যদি আপনার সাথে এমন সুরে কথা বলে যেটা আপনার আত্মহানি হয়, আপনার কিন্তু খারাপ লাগবে না। সে যদি বলে যে হ্যাঁ আমি তো এটা জানতাম, তাহলে মনে হয় আমার ভুল হচ্ছে, স্যার আমাকে আরেকবার জানতে হবে, তো বলে খারাপ কিছু নাই। টিচার হয়তো বা জানে যে আপনি ঠিক বলছেন টেস্ট করার জন্য, তখন সে নিজেই হেসে বলবে না না তুমি ঠিকই বলছো, আমি একটু টেস্ট করতেছিলাম। এই ভদ্রতার পরিচয়টা অবশ্যই দিতে হবে, কারণ ভাইভা ভদ্রতার একটা জায়গা। আপনি যার সাথে কাজ করবেন, মানে আপনি যখন সার্ভিসে জয়েন করবেন, ওই সার্ভিসের সবাই আপনার সিনিয়র, আপনি সবচেয়ে জুনিয়র থাকবেন। তো এখানে ভদ্রতা একটা বড় বিষয়, এবং আপনার ব্যবহার দিয়েই আপনি একটা মন জয় করে রাখতে পারবেন। আপনি কারোর সাথে কাজ করলেন, এত ভালো ব্যবহার করলেন, কাজের মান ভালো, আপনি তার সাথে যখন কাজ করবেন না, সে যখন মানুষের সাথে কথা বলবে, আপনার আপনার নামটা আসবে যে হ্যাঁ ছেলেটা খুব ভদ্র ছিল এবং খুব ভালো কাজ করে। এরকম যদি 2-3 জন আপনার মানে কয়েকটা কথা বলেন, সেটা ছড়াই যাবে। মানে এই সার্ভিসে কথা খুব দ্রুত ছড়ায়, আপনি ভালো কাজ করলে সেটা খুব দ্রুত ছড়াবে, খারাপ করলে সেটা আরো দ্রুত ছড়াবে। তো খারাপ বা ব্যবহারটা খুব সংযত রাখতে হবে। ওকে, তাহলে আমরা একটু আগাই। একটা বিষয় নিয়ে অনেকক্ষণ কথা বললাম, আর এই বিষয়ে যদি কারো প্রশ্ন থাকে, ইউ ক্যান ইন্টারফেয়ার মি প্লিজ এনি টাইম। যদি কারো স্পেসিফিক প্রশ্ন থাকে যে ভাই এই বিষয়টা মানে সেলফ রিলেটেড কোনো এই প্রশ্নটা আমি একটু জানতে চাচ্ছি, বা আপনি যদি বলতে চান যে আমি এটা একটু বলতে চাচ্ছি, এনিওয়ান বলতে পারবেন, অথবা চ্যাট বক্সে বলতে পারেন যে ভাই আমি বলতে চাই, হ্যান্ড রেইজও করতে পারেন। ভাইয়া আমি চ্যাট বক্সে একটা টেক্সট করছি ভাইয়া। আচ্ছা, শাহিনুর, হ্যাঁ, উনি বলছে কেন বিসিএস ক্যাডার সার্ভিস আসতে যাচ্ছেন, এটার উত্তর দিয়েছে দেশে থেকে দেশের সরকারি সেবা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া। গুড, ভেরি গুড, এটা ভালো কথা যে সরকারি সেবা মানুষের কাছে পৌঁছানো, একটা মিডিয়াম হওয়া। দেন পরে বলছেন আপনি প্রশাসন ক্যাডারের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হতে পারেন, হওয়া উচিত, খুব ভালো কাজ করেন ওরা। আশেপাশের মানুষের অনুপ্রেরণা, হ্যাঁ মানুষ এখন সিভিল সার্ভিস আসার জন্য প্রচুর মোটিভেশন দেয়। মানব জাতি ভালোবাসি, মানুষের জন্য কাজ করতে চাই। ওকে, লাস্টের পয়েন্টটা লেখার জন্য খুব ভালো, বলতে গেলে আমি জানি না আপনি কোন আবেগ দিয়ে বলতে পারবেন, যদি সঠিক আবেগ দিয়ে বলতে পারেন তো খুবই ভালো, বাট লিখার জন্য খুব সুন্দর যে আমি মানব জাতিকে খুব ভালোবাসি। ইটস ট্রু, যে ভালোবাসা উচিত। গুড, এটা ভালো উত্তর শাইনুর, খুবই ভালো উত্তর। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। আচ্ছা, অনিকা একটা প্রশ্ন করছে, ইন কেস স্যারদের লুপে পড়ে গেলে কিভাবে বের হয়ে আসবো। ইটস ভেরি টাফ। কেমন লুপে পড়ছেন সেটা বুঝতে হবে। এই যে আপনি বললেন না স্যারদের লুপে পড়ে গেলে কিভাবে বের হয়ে আসবো, এই অনুভূতিটা যখন আপনার মধ্যে আসবে ততক্ষণে ভাইভা শেষ হয়ে যাবে। সো ওই মোমেন্টে আপনি সবকিছু প্ল্যান করে যেতে পারবেন না। আপনি যেটা করে যেতে পারবেন সেটা হলো প্রিপারেশন নিয়ে যেতে পারবেন। এই যে আমি এই শুধু সেলফের উপর এতগুলো প্রশ্ন করাইছি, এতগুলো প্রশ্ন বলতেছি বা বলতেছি, আপনি আরো বেশি তৈরি করে লিখে রাখবেন, উত্তর লিখে রাখবেন প্রশ্ন সহ। এর অর্থ হলো আপনি প্রিপেয়ার থাকবেন। আপনি যত বেশি প্রিপেয়ার থাকবেন, আপনাকে লুপে ফেলাটা তত কষ্টসাধ্য হবে স্যারের জন্য। এবং লুপে পড়ে গেলে বের হওয়াটা আসলেই টাফ, কিন্তু আপনার প্রিপারেশন থাকলে আপনি বের হতে পারবেন। আপনি মনে করেন ধরলেন যে আসলে আমি যাই পড়ে যাই না কেন, একটা ভালো পসিবিলিটি আছে, 90% পসিবিলিটি আছে যে আপনি যা পড়ে গেছেন তার কিছুই আসে নাই, মানে কোনো কিছুই ধরে নাই, পুরো ডিফারেন্ট একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা প্রশ্ন করছে বা ডিফারেন্ট ইস্যু নিয়ে প্রশ্ন করে আপনার 1 ঘন্টা চলে গেল, বাট আপনি তো জানেন না, ধরতেও তো পারে। সো প্রিপারেশনটা থাকলে আপনি মানসিকভাবে শক্তি পাবেন যে আমি তো পড়ে আসছি, কিছু না কিছু বলতে পারবো। আর যদি না পড়ে যান তাহলে আপনার মনে থাকবে যে আমি তো পড়েই আসি নাই, বলার তো প্রশ্নই ওঠে না। সো মেন্টালি ডাউন থাকবেন। সো দ্যাটস ওয়াই মেন্টালি আপগ্রেডেড থাকার জন্য আপনাকে যত বেশি জিনিস পারা যায় পড়ে যেতে হবে, এবং যতগুলো সেক্টর নিয়ে পড়া যায় সেটা পড়ে যেতে হবে। যেন আপনি যদি অনেক বেশি পড়ে যান, প্রিপারেশন নিয়ে যান, ওই লুপ হোলের মতো কোনো একটা প্রশ্ন হয়তো আপনাকে টেনে তুলে নিয়ে আসবে। কোনো একটা প্রশ্নের সাথে হয়তো আপনার কোনো একটা উত্তর মিলে গেল, ওই উত্তরটা বললেন, ওই উত্তর থেকে একটা প্রশ্ন করলো, সেটা আপনার জেনরিতে চলে আসলো। সো লুপ হোল থেকে বের হওয়াটা ইজি, আমি এটা কখনোই বলবো না। যদি প্রপার প্রিপারেশন থাকে, আর ওই লুপের কোনো প্রশ্ন হয়তো আপনাকে আবার টেনে নিয়ে বাইরে চলে আসবে। অথবা স্যাররা নর্মালি যখন দেখে যে কোনো বিষয় নিয়ে একেবারেই পারতেছে না, তখন ওরা স্কিপ করে অন্য একটা টপিকে নিয়ে যায়, বা অন্য একজন স্যারকে বলে ঠিক আছে ও ওইটা মনে হয় একটু জানে না, আপনি এবার আপনি প্রশ্ন করেন। 3 জন বা 4 জন থাকে, সো ইট ক্যান চেঞ্জ। আচ্ছা, আমরা নেক্সট জেনরি নিয়ে যদি একটু বলি, বাংলাদেশ নিয়েও প্রচুর প্রশ্ন হবে। হিস্টোরিক্যাল প্রশ্ন হতে পারে, বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন করতে পারে, গভর্নমেন্টের যে উদ্যোগগুলো আছে, যে এজেন্ডাগুলো আছে, যে ভিশনগুলো আছে, এগুলোর উপর প্রচুর প্রশ্ন হবে। ফাদার অফ দ্য নেশনের উপর স্পেসিফিকলি কিছু প্রশ্ন করা হয়। রিপ্রেজেন্ট কান্ট্রি হতে পারে, আপনি পুলিশে অ্যাডমিনে যেখানেই যান না কেন, আপনাকে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হবে। ওকে, সো আমি ফ্লোরটা আবারও ছাড়বো
আমি কিছু কথা বলে দেন ফ্লোর ছাড়বো। রিপ্রেজেন্ট ইউর কান্ট্রি, এই প্রশ্নটা যারা ফরেন ফার্স্ট চয়েস দিয়ে রাখছেন, আমি জানি যে এখনো পর্যন্ত আপনাদের প্রশ্নটা রেডি করা নাই, সময় মতো আপনারা রেডি করে ফেলবেন, বাট স্টিল 3-4 লাইনে আপনাকে বলতে হবে ডেফিনেটলি ইংলিশে। এটা ফরেন সার্ভিস যেহেতু বলতেছি, এখানে ইংলিশে প্রাধান্য দিবে একটু। কেউ একজন যদি যারা বলতে চান চ্যাট বক্সে ইয়েস অথবা হ্যান্ড রেজ করে রাখতে পারেন, আমি আপনাকে 1-2 মিনিট পরে ফ্লোর দিয়ে দিব যে আপনি দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন বাইরের দেশে, ইংলিশে বলবেন এটা। আর এর মধ্যে আমি কয়েকটা কথা বলে রাখি, এই হিস্টোরিক্যাল যেগুলো পড়বেন, বাংলাদেশের হিস্ট্রি প্রিলিতে পড়ছেন, রিটেনে পড়ছেন, এর বাইরে আসলে পড়া দরকার হয় না। এই হিস্টোরিক্যালে এসে ওই যেগুলো নিবন্ধন তাকে থাইপে, নিবন্ধন মানে তো বুঝেন যেগুলোতে প্রচুর রেফারেন্স ইউজ করা হয়, এরকম বেশ কিছু রেফারেন্স পড়বেন। তো স্বাধীনতার দলিল পত্র, এটা নাম শোনার কথা, মানে স্বাধীনতার সবকিছু যেখানে আছে সেটাই কিন্তু স্বাধীনতার দলিল পত্র, চেষ্টা করবেন এটা পড়ার জন্য। এটা কিনতে অনেক টাকা লাগবে, 15টা খণ্ড আছে, তো লাইব্রেরিতে গিয়ে চেষ্টা করবেন এটা কিছু কিছু পড়া, বা যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ছবি তুলে পিডিএফ করে পড়া। ভাইভাতে গিয়ে এই জিনিসটা পড়লে আপনার খুব কাজে দিবে। কারেন্ট স্ট্যাটাস, বর্তমানে কি লিখছি তারা আমি দেখে নিই। হ্যাঁ, কারেন্ট স্ট্যাটাস, কারেন্ট স্ট্যাটাস সম্পর্কে জানার জন্য আমি আপনাদের সাথে আরেকটা শেয়ার করি। ওকে, আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? একটা ওয়েবসাইট দেখানোর কথা, একটু আমাকে রেসপন্স করেন যে ভাই শেয়ার হয়েছে। থ্যাংক ইউ। তো দেখেন একটা ওয়েবসাইট দেখাচ্ছি যেটা হলো bangladesh.gov.bd, জাতীয় তথ্য বাতায়ন, এটার নাম আপনারা সবাই শুনছেন। যখনই কোনো কিছু সম্পর্কে জানতে হবে বাংলাদেশের, মানে আপনি বাংলাদেশের কোনো কিছু জানতে যাবেন, আপনি সুন্দর করে এখানে চলে যাবেন bangladesh.gov.bd। এখানে মন্ত্রণালয় থেকে শুরু করে অধিদপ্তর, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যন্ত তথ্য, ইউনিয়নের একদম এসিল্যান্ড যিনি থাকেন তার পর্যন্ত তথ্য এখানে দেয়া থাকে। তারপর দেখেন এখানে বাংলাদেশের হেড অফ দ্য স্টেট বা হেড অফ দ্য গভর্নমেন্ট যারা থাকে, সেবাগুলো কি আছে, ব্যবসা বাণিজ্যের বর্তমান অবস্থা কেমন, বিনিয়োগের অবস্থান কেমন, এভরিথিং ইউ ক্যান ফাইন্ড এভরিথিং ইন এ সিঙ্গেল ওয়েবসাইট। ঠিক আছে? এবং ওই যে পরিকল্পনাগুলো বললাম না, বর্তমানে কি হচ্ছে, সপ্তম পরিকল্পনা চলতেছে, সরি অষ্টম পরিকল্পনা চলতেছে, বা বাজেট কোনটা চলতেছে, অর্থনৈতিক সমীক্ষার বর্তমান অবস্থা কি, আপনি কিন্তু সবকিছু এখানে পেয়ে যাবেন, এভরিথিং এখানে পেয়ে যাবেন। এবং এর বাইরে যে গুরুত্বপূর্ণ ওয়েবসাইট গুলো আছে সেগুলো কিন্তু এখানে দেয়া আছে। মনে করেন এই যে যারা আমি জেলা সম্পর্কে বলতে বললাম বা উপজেলা সম্পর্কে পড়তে বললাম, ধরেন আপনি একটা মানে আপনি হলেন কোন জেলার বাসিন্দা, নেট কি বন্ধ হয়ে গেল আমার? লেট মি চেক, নেট কাজ করতেছে না কেন ওয়েবসাইটে। ওকে, আসছে। মনে করেন আপনি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার অবস্থিত, আপনি চট্টগ্রাম জেলা সম্পর্কে এখান থেকে জানতে পারবেন। এখানে সবগুলো কিন্তু জেলা সম্পর্কিত যা যা আছে, ইতিহাস, মানচিত্র, উপজেলা, ইউনিয়ন সবকিছু তালিকা আছে। আপনার মনে হলো যে না চট্টগ্রামের থেকে আমি একটু উপজেলায় যাই, আপনি মনে করেন সাতকানিয়া, মানে আমার বাড়ি যেখানে, আপনি মনে হয় সাতকানিয়া উপজেলা সম্পর্কে এখন জানতে চাইবেন, উপজেলার সব তথ্য কিন্তু এখানে আছে। এবং দেখেন এটা কিন্তু .gov.bd, মানে বাংলাদেশের গভর্নমেন্ট এটাকে ভেরিফাই করছে যেটাই সঠিক। তার মানে এখান থেকে যদি আপনি কোনো তথ্য নেন, সেটার রেফারেন্সটা খুবই স্ট্রং এবং কেউ এটাকে চ্যালেঞ্জ করতে পারবে না। সবকিছু মুক্তিযুদ্ধ সাতকানিয়া, এটা সব উপজেলায় কিন্তু আছে। আমি সাতকানিয়া যদি না দিয়ে রাঙ্গুনিয়াও দেই, এখানেও কিন্তু আপনি পাবেন যে মুক্তিযুদ্ধে রাঙ্গুনিয়ার অবস্থানটা কি, সো অলরেডি বানানো আছে। এবার কারো মনে হলো যে না আমি পটিয়াতে যাব, পটিয়াতে আমি, ওয়েবসাইট একটু স্লো হচ্ছে, কোন ইউনিয়নের আন্ডার, আপনি মনে করেন বড়লিয়া ইউনিয়ন সম্পর্কে জানতে চাচ্ছেন, এর ভেতরে ইউনিয়নে কিন্তু চলে যেতে পারবে। এবং ইউনিয়নে গিয়ে আপনি ওই গ্রামগুলো সম্পর্কে কিন্তু জানতে পারবেন, গ্রামের লোক সংখ্যা কত, যোগাযোগ ব্যবস্থা কেমন, দর্শনীয় স্থান, এই সবগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। তো আমি আশা করতেছি আমি বুঝতে পারছি যে আমি কোন সেক্টরটাতে আপনি জোর দিবেন। মানে দেশ সম্পর্কে যখন জানবেন, bangladesh.gov.bd এটা হলো বেস্ট ওয়েবসাইট। এখান থেকে আপনি সরকার সম্পর্কে জানতে পারবেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন, এবং আপনার যে নিজের সম্পর্কে যেগুলো জানা উচিত, দেশ বা জেলা, বিভাগ, উপজেলা, গ্রাম, ইউনিয়ন, নদী, নালা, খাল, বিল সবই এখানে মোটামুটি আছে। তো এই ওয়েবসাইটটা লিখে রাখতে পারেন, bangladesh.gov.bd। এখান থেকে হলো বেস্ট অপশন, আপনি যে কোনো কিছু জেনে যেতে পারবেন। তাহলে আমি ওইটা একটু লিখে রাখি এখানে ছোট করে, যেন স্লাইডটা তো আপনাদের থাকবে, স্লাইড দেখলেও যেন আপনাদের মনে পড়ে। bangladesh.gov.bd। ফিউচার প্রোগ্রেস, এই ফিউচার প্রোগ্রেসটা আপনি যদি সঠিকভাবে জানতে চান, আপনাকে প্রতিদিন পত্রিকা পড়তে হবে।
দেশ কোন দিকে আগাচ্ছে সেটা পত্রিকা থেকেই কিন্তু জানা যায়। ফাদার অফ দ্য নেশনের যে বইগুলো আছে, অলরেডি 3টা বই কিন্তু ফাদার অফ দ্য নেশন লিখছেন, ওই 3টা বই অবশ্যই পড়বেন। উনাকে নিয়ে যারা বই লিখছেন, পিএম এর একটা বই আছে, এইচপিএম এর যাতে আমার পিতা বঙ্গবন্ধু, এরকম বেশ কিছু বই আছে, এগুলো পড়ে নেবেন। মানে ভাইভাতে গিয়ে আপনার ওই মূল প্রকাশনীর বই না পড়ে বাইরের যত বেশি বই পড়বেন আপনার নলেজটা তত ডেপথ হবে। এবার চলে আসে যেটা আমি শুরুতেই বলছিলাম, যে রিপ্রেজেন্ট ইউর কান্ট্রি অ্যাজ এ ডিপ্লোম্যাট অর অ্যাজ এ ফরেন সার্ভিস অফিসার, এটা কে বলতে চান? রেইজ হ্যান্ড করেন অথবা চ্যাট বক্সে বলে ইয়েস আমি বলবো। একদম চোখ বন্ধ, আপনি চিন্তাই করবেন না আপনার কিছু ভুল হয়েছে কিনা। ফার্স্ট অফ অল আপনারা একজনও ভিডিও অন করতেছেন না, ভিডিও শুধু আমারটাই অন আছে। তা আপনি ভুল বললে বাকিরা ভাববে আমি মনে হয় ভুল বলতেছি। সো ডোন্ট ওয়ারি, এখানে চিন্তা করার কিচ্ছু নাই। জাস্ট বলেন যে আপনি আসলে নিজের দেশটাকে, এতদিন ধরে এখানে আছেন, এই দেশে আছেন, দেশ সম্পর্কে জানেন, আপনি দেশের কোন জিনিসগুলো তুলে ধরবেন রিপ্রেজেন্ট করার জন্য। এনিওয়ান প্লিজ, আমাকে ডিমোটিভেট করেন না, আপনারা না বললে আমি ডিমোটিভেটেড হয়ে যাব। আমার মনে হবে আপনারা মনে হয় বোর ফিল করতেছেন। আমি কিন্তু এখন টিচারদের মতো শুরু করবো, একজনকে বলবো যে আপনি বলেন। আমি আন্দাজেই ধরতেছি, বলতে তো হবে আপনাদেরকে। নাহিয়ান 2104 নাহিয়ান। নাহিয়ান, ক্যান ইউ হিয়ার মি? আসসালামু আলাইকুম। জি ভাইয়া। উই স্পিক নাহিয়ান বলতেছেন? জি ভাইয়া। হ্যাঁ বলেন ভাইয়া, আপনার সময় আপনি যতক্ষণ বলতে পারেন, বাট ইউ হ্যাভ টু রিপ্রেজেন্ট ইউর কান্ট্রি। আপনি বাংলায় বা ইংলিশ জান, আমি এটা আপনার উপর ছেড়ে দিলাম, আপনি নিজের দেশটাকে রিপ্রেজেন্ট করেন। মানে যতটুকু মাথায় আসে সেটাই বলেন, নো প্রবলেম। কোথায় সে কি হারাই গেল না চলে গেল বুঝলাম না। ভাইয়া কোয়েশ্চেনটা কি এরকম ছিল যে আমি আমার কান্ট্রিকে বাইরে অন্য কারো কাছে রিপ্রেজেন্ট করবো, জিনিসটা কি এরকম ছিল? হুম, না আমি তো এখন একটু সহজ করে দিচ্ছি। আপনি বাংলাদেশকে যদি রিপ্রেজেন্ট করতে চান তাহলে কোন পয়েন্টগুলো নিয়ে কথা বলবেন, এটাই হলো প্রশ্ন। আচ্ছা, আমি শুরু করব হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ দিয়ে, Very good. আর এবং এরপরে হচ্ছে টানবো আমাদের এগ্রিকালচারের ব্যাপারটা, আমাদের কি কি কৃষি এবং সেগুলো বাইরে কি মানে যেমন স্পেশালি পাটের কথাটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। বলতে পারেন, গুড গুড আইডিয়া। তারপরে আমি যাব হচ্ছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা পুরো গুড পৃথিবীতে অনেক বেশি কি বলবো, সবাই অনেকেই ম্যাক্সিমাম মানুষই জানে। গুড। আর শেষে আমি বলবো হচ্ছে আমাদের দেশের যেই cuisine, মানে হচ্ছে কি বলবো, খাবার দাবার বা এগুলো এগুলো হচ্ছে গিয়ে বাইরে অনেক জায়গায় স্পেশালি কিছু যদি আমি রেসিপি উল্লেখ করে বলে দিব, মানে নাম উল্লেখ করে বলে দিব যে এগুলো বাইরে অনেক বেশি সম্মানিত হয়। ভেরি গুড ভেরি গুড। এভাবে আর শেষ করব। ভেরি গুড, তোমার সাজানোটা আসলেই খুব ভালো হয়েছে, গুড। আমি তোমার যেগুলো বলছো ওগুলোর আঙ্গিকেই এটার একটা ছোট্ট প্রশ্ন এখানে মানে উত্তরটাই লিখে দিচ্ছি। যখন আপনারা পড়াশোনা করবেন এইটা উত্তরটা খুব কাজে লাগবে। রিপ্রেজেন্ট যখন করতে বলে তখন প্রথমেই আসলে অবস্থান বলতে হয়, লোকেশন, বাংলাদেশ কোথায়। এখন আপনি যাকে বলতেছেন সে হয়তো বা জানে, তাও আপনাকে বলতে হবে, তাই না? আপনি বললেন যে মিস্টার রফিক ইন্ট্রোডিউস ইউরসেলফ, তাহলে আপনি কি প্রথমে নিজের নামটা বলবেন না? জানেন তাও বলতে হয়, তাহলে অবস্থানটা বলবেন। সাউথ এশিয়ান কান্ট্রি, নেইবারিং কান্ট্রিগুলোর নাম বলতে পারেন, বে অফ বেঙ্গলের সাইডে আছে এটা বলতে পারেন। দেন হলো অস্তিত্ব। অস্তিত্ব মানে ওই যে ও যেটা লিবারেশনের কথা বললো, লিবারেশনের কথা অবশ্যই এখানে আনতে হবে, এবং চেষ্টা করবেন 47 এবং 71 এই দুইটা সালকেই আপনি উল্লেখ করার জন্য, যে আমরা দুইবার স্বাধীনতা পাইছি, একবার হলো 47-এ
ব্রিটিশদের কাছ থেকে এবং 71-এ পাকিস্তানিদের কাছ থেকে। এবং একটু কষ্ট করে ওই লিবারেশনের 1-2টা লাইন অ্যাড করবেন যে কতজন মানুষ আত্মত্যাগ করেছে, লিডিং পর্যায়ে কারা ছিলেন, কারা আসলে দেশকে স্বাধীন করেছে, এরকম 2-3টা লাইন অবশ্যই বলবেন, মাস্ট। ওকে, এই হলো দ্বিতীয় গেল। অস্তিত্বর পরে রিসেন্ট যে স্ট্যাটাসটা বাংলাদেশের, এইগুলো বলবেন। এখন রিসেন্ট স্ট্যাটাসে যদি বাংলাদেশ ইউএন এর নিরাপত্তা পরিষদের সদস্য হয় সেটাও বলবেন, যদি জেনারেল অ্যাসেম্বলির সভাপতি হয় সেটাও বলবেন, মানে বড় কোনো পোস্টে বাংলাদেশ এখন আছে কিনা সেটা বলবেন। এ হলো রিসেন্ট স্ট্যাটাস। দেন ইকোনমিক্যাল যে স্ট্রংনেস সেটা একটু তুলে ধরবেন। যেমন সে পাটের কথা বললো, প্রথমে শুরু করবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় যে সেক্টর দ্যাট ইজ গার্মেন্টস কে দিয়ে শুরু করবেন, এবং বাংলাদেশ মনে হয় এখন বিশ্বে দ্বিতীয় গার্মেন্টস রপ্তানিতে। দেন পাটের কথাটা আনতে পারেন, জুটের কথাটা, কারণ জুট উৎপাদনে হয়তো বা ইন্ডিয়া উৎপাদনে আমরা সবচেয়ে বেশি, আর রপ্তানিতে মনে হয় ইন্ডিয়া সবচেয়ে বেশি। ইন্ডিয়ার কথা বলার দরকার নেই, শুধু নিজের দেশটাকে বলবেন যে বাংলাদেশ উৎপাদন করে সবচেয়ে বেশি। দেন বাংলাদেশে স্পেশাল কোনো কিছু ডিসকভারি হয়েছে কিনা, জুটের কিন্তু বেশ কিছু ডিসকভারি হয়েছে, এটা নিয়ে বলতে পারেন। ওর স্যালাইনটাকে রিপ্রেজেন্ট করতে পারেন, কারণ জানেন এটা কিন্তু বাংলাদেশ থেকে তৈরি হয়েছিল। এরকম স্পেসিফিক জিনিস যেগুলোর জন্য বিশ্ব বাংলাদেশকে চিনে, বাংলাদেশে একটা ডেল্টা, এটা সম্পর্কে বলতে পারেন। বাংলাদেশ যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলে, ফাইনাল খেলছে হয়তো বা কোনো একটাতে আমাদের সাউথ এশিয়ান গেমসে, সেটা বলতে পারেন। যেগুলো দিয়ে বাংলাদেশকে সবাই চিনে সেটা বলতে পারেন। দেন আরেকটা সেক্টর নিয়ে কথা বলবেন যেগুলো হলো আপকামিংটা কি, যে আমরা এখন কৃষি নির্ভরশীলতা থেকে কমিয়ে শিল্প নির্ভর হয়ে যাচ্ছি। তার জন্য আমাদের যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাচ্ছে, আমাদের হাইটেক পার্ক তৈরি হচ্ছে, আমাদের ইকো পার্কের পরিমাণ আগে থেকে বাড়তেছে, ইকো হাইটেক পার্ক, ডিফারেন্ট সেক্টর। দেন হলো আমাদের যে রপ্তানি গুলো করতেছি আমরা বাইরের দেশে, আইটি রিলেটেড সফটওয়্যার যে রপ্তানি করতেছি সেই পরিমাণটা বাড়তেছে, এটা করতে বলবেন। এবং জনশক্তির কথাটা অবশ্যই বলবেন, এটা মাস্ট। কারণ অন্যান্য দেশ কিন্তু আমাদেরকে হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি হিসেবে জানে, এবং এই যে হাইলি ডেন্সলি পপুলার, এটা যে আমাদের একটা শক্তি হয়ে যাবে আর কি কিছুদিনের মধ্যে, এটাকে একটু রিপ্রেজেন্ট করবেন। এবং ফাইনালি যেটা করতে পারেন সেটা হলো বাংলাদেশের কোন একটা মধুর ঘটনাকে রিপ্রেজেন্ট করতে পারেন। যেমন আপনি কাজী নজরুল, যাকে বিশ্ব চিনে, রবি ঠাকুর, যাকে বিশ্ব চিনে, বা নোবেল বিজয়ী যদি কেউ থাকে, মানে এমন একজন ব্যক্তিকে দিয়ে শেষ করবেন যে অমুক এই দেশে জন্মেছে, সে দেশকে রিপ্রেজেন্ট করেছে, এবং আমাদের দেশে এরকম আরো অনেক ট্যালেন্ট আছে যারা রিপ্রেজেন্ট হওয়ার জন্য প্রস্তুত। মানে এমন একজন ব্যক্তিকে দিয়ে শেষ করবেন যাকে অলরেডি ওয়ার্ল্ড রিনাউন্ড করে, অলরেডি ওয়ার্ল্ড চেনে, তাহলে আপনার পুরো দেশের শুরু থেকে শেষ পর্যন্ত রিপ্রেজেন্ট হয়ে গেল। এই হলো সেক্টর গুলো। এবার আপনি নিজের মতো করে একটা উত্তর বানাবেন। সবার উত্তরই মোটামুটি মূল থিমটা সেম থাকলেও উত্তর কিন্তু আলাদা হয়ে যাবে। এটা আমার মোটামুটি মানে বাংলাদেশের রিপ্রেজেন্ট যদি করতে চান এই সেক্টর গুলো নিয়ে কথা বললেই হবে। এটা বাংলায়ও করবেন, ইংলিশেও করবেন, কারণ প্রশ্নটা বাংলায় করবে নাকি ইংলিশে করবে ইউ ডোন্ট নো। ওকে, আচ্ছা, কয়েকটা আমি প্রশ্ন পাইছি, ভালো ভালো প্রশ্ন পাইছি, একটু দেখি। সাদ বলছেন উই ইউজুয়ালি মিক্স বেঙ্গলি এন্ড ইংলিশ ডিউরিং কনভারসেশন। এটা ভুলও করবেন না, বা কথা বলার সময় বাংলা ইংলিশ মিক্স করা খুবই খারাপ। আমারও মাঝে মাঝে হয়ে যায়, আমি চেষ্টা করি যতটুকু না পারার, খুবই খারাপ আর কি। যদি দৃষ্টিকটু হয় তাহলে কিন্তু সমস্যা হবে। ইংলিশ বলার সময় তো আপনি বাংলা বলতেই পারবেন না, এটা তো মাস্ট। বাংলা বলার সময় আমরা কিছু কিছু ইংরেজি শব্দ ব্যবহার করি যেগুলো একেবারেই সামঞ্জস্যপূর্ণ, মানে যেগুলো বাংলায় চলে আসছে সেগুলো ঠিক আছে, বাট আপনি কথাই কথাই ওকে দ্যাটস ফাইন ডান স্যার এগুলো না বলাই ভালো, তাহলে ঝামেলা হবে আর কি। স্যার বুঝবেন যে আপনি সঠিক বাংলাও বলতে পারেন না, সঠিক ইংলিশে বলতে পারেন না, এটা কোনোভাবে করা যাবে না। ওকে, আমরা 3 নাম্বার সেক্টরে চলে আসি, দ্যাট ইজ ক্যাডার চয়েস। এটা আপনার চয়েস লিস্টের উপর ডিপেন্ড করবে। আমি আপনাদের উপর ডিপেন্ড করে এটা বানাইছি। গতকালকে যখন জিজ্ঞেস করছিলাম আপনাদের ফার্স্ট চয়েস কি, তখন আপনারা মোটামুটি 3টাই বলছেন, সাথে হাতে গোনা কয়েকজন বলছেন, গণপূর্ত কয়েকজন বলছেন, ট্যাক্স অডিট কয়েকজন বলছেন। সো এটা আপনার উপরে ডিপেন্ড করতে পারে। এবং এই ক্যাডার চয়েসটা যখন, এটা কিন্তু মুখস্থ করে যেতে হয়, এটা মনে হয় জানেন, 1 থেকে মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 5টা, প্রথম 5টা তো অবশ্যই খুব ভালো মতো জানতে হবে, প্রথম 5টা চয়েস, লাস্টের 3টাও জানতে হবে। আপনার লাস্ট চয়েস কোনটা, লাস্ট চয়েসের আগের চয়েস কোনটা, কেন ওইটা লাস্ট চয়েস দিছেন, কেন শেষে দিছেন, এগুলো সম্পর্কে কিন্তু ভালো জানতে হবে। আচ্ছা শাহিন, আপনি একটা কথা বলছেন মানচিত্র দেখে কিভাবে পড়া হয়। হ্যাঁ, আমি এটা আজকে দেখাবো, মানচিত্র অ্যাড করে রাখছি এখানে আমি। আচ্ছা, তো যেটা বলতেছি যে এই ক্যাডার সার্ভে মানে ক্যাডার সম্পর্কে আপনি কি কি জানতে পারেন। প্রথমে যেটা জানবেন সেটা হলো কোথায় কোথায় এরা কাজ করে, আপনার জয়নিংটা কি হবে, আপনার সিনিয়র যখন হবেন কোন কোন পোস্টে যেতে পারেন, যেটা হায়ারকি বলি আমরা, হায়ারকিটা সেই রাখবেন। অপরচুনিটি গুলো কি কি আছে,
কোন কোন সেক্টরে কাজ করার সুযোগ সুবিধা আছে, দেন হলো আপনার লাইফ স্ট্যান্ডার্ড কেমন হবে। মানে লাইফ স্ট্যান্ডার্ড কিন্তু সবার একটা মানে অন্যতম কারণ যে আপনি যদি ভালো থাকতে না পারেন আপনি সার্ভিসে যাবেন কেন। সো লাইফ স্ট্যান্ডার্ডটা সম্পর্কে অবশ্যই অবশ্যই জানা যায়। দেন আপনি যেটা জানতে পারেন যে এই সেক্টর থেকে পাবলিক ডিলিং গুলো কি কি আছে, পাবলিকের সাথে কিভাবে ডিল করতে হয়, এই সবগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। এবং আরেকটা কাজ করবেন, সবচেয়ে বড় যে পোস্টটা আপনি যে সার্ভিসে যান না কেন, যে হাই পোস্ট যেটা আছে, হায়ার ডিজিগনেশন যেটাকে বলি আমরা, ওই পোস্টটা কি এবং সেটা কতজন হতে পারে, কোন ব্যাচের হয় কোন ব্যাচের হয় না, এগুলো সম্পর্কে জানতে হবে। এবং এই অ্যাডমিন ক্যাডার বলেন, পুলিশ ক্যাডার বলেন, ফরেন বলেন, ট্যাক্স বলেন, অডিট বলেন, সবগুলোই কিন্তু বই পাওয়া যায়। মানে আপনি যে কোনো একটা ভাইবা বই পড়লে ওখানে আদি বৃত্ত সব দিয়ে দিবে। তো এই ক্যাডার চয়েসের প্রশ্নগুলো নরমালি আনকমন হয় না। এখানে সবচেয়ে ক্রিটিক্যাল যে প্রশ্ন থাকে যে আপনি কেন অ্যাডমিন দিলেন, বা আপনি কেন পুলিশ দিলেন, আপনি কেন ফরেন দিলেন, আপনাকে প্যাঁচে ফেলার একটা চেষ্টা করবে যে বর্তমানে অ্যাডমিনদের যে কাজগুলো সেগুলো তো বিভিন্ন জায়গায় নিন্দিত হচ্ছে, কাজকর্ম নাকি ভালো হচ্ছে না, তাহলে আপনি কেন যাবেন। যে পুলিশ হলো তো ডেফিনেটলি বলবো যে পুলিশের ইমেজ তো ভালো না, আপনি কিভাবে কাজ করবেন এখানে, নাকি অন্য কোনো কারণে আসছেন। ফরেনে যদি আপনি দেন আপনাকে বলবো যে আপনাকে শুধু দেশের বাইরে থাকতে চান, ডলারে টাকা লাগবে, বাংলাদেশি টাকায় হবে না। মানে আপনাকে ডিমোটিভেট করার জন্য ওরা প্রশ্ন করতে পারে, ওখান থেকে আপনি উতরায় আসতে হবে। প্রথমে যেটা করবেন সেটা হলো একটা স্মাইল দিয়ে দেবেন যে না স্যার আমি এইভাবে চিন্তা করিনি, আমি হয়তো বা এইসব কারণে এই কারণে আমি এখানে আসছি। ওকে, এই হলো ক্যাডার চয়েস। তো ক্যাডার চয়েস খুব কঠিন কিছু না। যখন আস্তে আস্তে যাবেন, পড়াশোনা করবেন, একটা একটা ক্যাডার সম্পর্কে জানবেন। আমি তো একবার বললাম যে আপনার যদি সময় থাকে অবশ্যই একটা ইনস্টিটিউশনের সাথে অ্যাড হয়ে থাকতে পারেন। ওখানেও বিভিন্ন সার্ভিসের বিভিন্ন অফিসার আসে, মাঝে মাঝে গল্প টল্প করে, আড্ডা দেয়। সো কথাবার্তা বলতে খারাপ লাগবে না, ভালো লাগবে। এবং আমি তো বললাম যখন এই সার্ভিসটাকে আপনি চিন্তা করবেন যে এটাই আমি পরবর্তীতে করব, যত বেশি জানা যায় সার্ভিস সম্পর্কে তত বেশি আপনার জন্য ভালো হবে, মানে কাজটা আপনার জন্য ইজি মনে হবে। ওকে, সো এই ক্যাডার চয়েস নিয়ে আমার ভাইভাটা পুরোটাই মোটামুটি এই ক্যাডার চয়েসের মধ্যেই চলে গেছিল। আমি এটা নিয়ে আপনার সাথে লাস্টে গিয়ে আমি আমার ভাইভাটা যখন ডিসক্রাইব করব তখন এই ক্যাডার চয়েসটাও কিছুটা চলে আসবে। ওকে, ইন্টারন্যাশনালের জন্য মোস্টলি কারেন্ট অ্যাফেয়ার্স, এবং কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারবেন, নিউজ পেপার পড়বেন। শুধু নিউজ পেপার পড়ে গেলেই আপনার ইন্টারন্যাশনাল কভার হয়ে যাবে। প্রতিদিন নিউজ পেপার পড়বেন, এবং আপনি যে তারিখে ভাইবা দিবেন তার ওই ডেটে কি কি ঘটনা ঘটছে, তার আগের দিন পেপারে কি ছিল, সকালবেলা পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ কি, এগুলো সবগুলো ইন্টারন্যাশনালের মাধ্যমে চলে আসবে। ওকে, তাহলে এখানে আমি খুব বেশি সময় দিব না। জাস্ট মনে রাখবেন বিসিএস এটা কিন্তু শুধু ভাইবার জন্য না, সার্ভাইভ করতে হবে, অ্যাটিটিউড দেখাইতে হবে, এবং কনফিডেন্ট থাকতে হবে যে আপনার হয়ে যাবে, তাহলে আপনার এই চাকরিটা ভালো মতো হবে। অর্পণ বলছেন যে কোচিং এ অ্যাডমিট হওয়াটা জরুরি কিনা, না মোটেও জরুরি না। আমি তো বলছি যদি আপনার সময় অবসর সময় বেশি থাকে, মানে আপনি যদি কোনো জবের সাথে ইনক্লুড না থাকেন, তাহলে কিন্তু বাসায় থাকাটা একটা সময় অনেক বিরক্তিকর হয়ে যায়, কারণ আপনার বন্ধু বান্ধব পাবেন না খুব একটা, সবাই চাকরি টাকরিতে চলে যাবে। সো এত সময় মানে 2-2.5 বছর আপনি বাসায় থেকে কাটাই ফেলবেন, এটা যে কি কষ্টকর একটা কাজ, অসম্ভব। এতে যদি আপনি কোনো একটা কোচিং এ থাকেন, মানে কোচিং এ যান মাঝে মাঝে, আপনার একটা সার্কেল তৈরি হবে, মানে যে ব্রাঞ্চে করবেন তার আশেপাশে তো একই পোলাপানি থাকবে, তারাও বিসিএস এর জন্য আগ্রহী, গল্প করা যায়, আড্ডা দেওয়া যায়, গ্রুপ স্টাডি করা যায়, প্রশ্ন উত্তর খেলা যায়। আমি আশা করি বুঝাতে পারতেছি সময়টা প্রোডাক্টিভ কাটার জন্য, কোনোভাবে যেন নিজের মধ্যে বোরিংনেস চলে না আসে, এইসব কাজ করার জন্য এটা করতেছে। তো আমি শেষে চলে আসছি, আমি আমার ভাইভাটা একটু বলি। আচ্ছা না, ভাইভাটা একটু পরে বলি। আমি একটা কাজ করি, আপনাদের ওই যে ম্যাপ থেকে কিভাবে পড়াশোনা করা উচিত সেটা একটু বলি, দেন আমি আমার ভাইভাটা বলবো না। একটা সেকেন্ড সময় দেন আমাকে। ওকে, আমি একটা ম্যাপ শেয়ার করছি, এটা কি দেখা যাচ্ছে কিনা একটু চ্যাট বক্সে বলেন তো। বাংলাদেশের একটা ম্যাপ আমি শেয়ার করছি, দেখা যাচ্ছে। ভিজিবল? থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ধরেন এই হলো আমাদের বাংলাদেশের ম্যাপ, এটা স্যাম্পল ম্যাপ আমি এখানে দিলাম আর কি। তখন এই ম্যাপ থেকে আপনি কি কি শিখতে পারবেন, বা কি কি আপনার শেখা উচিত, বা কিভাবে শিখলে আপনার জন্য সুবিধা হবে, কয়েকটা পয়েন্ট এখানে দেখানো আছে। যেমন বাংলাদেশের আমি যদি বলি সর্ব উত্তরের প্রান্তটা কি, সর্ব উত্তরের জেলা বললে দেখেন, জেলা হলো পঞ্চগড়, দেখে দেখে বলতেছি। পঞ্চগড়ের মধ্যে কি তেতুলিয়া হলো উপজেলা, যেটা জানেন মনে হয়, এটা হলো জেলা, এটা হলো উপজেলা। আর উপজেলারও একটা তো অংশ আছে যেটা সর্ব উত্তরে, সেটা হলো বাংলা বান্দা। এবং বাংলা বান্দা এটা কিন্তু একটা আমাদের বন্দর, মানে এখান থেকে আপনি ইন্ডিয়া যেতে পারবেন। ইন্ডিয়ার কোন অংশে যাবেন, এখানে কি আছে, পশ্চিমবঙ্গ। তাহলে বাংলাদেশের চারপাশে কি আছে এটাও জানতে হবে। তাহলে দেখেন হাতের বাম পাশে হলো এখানে পশ্চিমবঙ্গ, এখানেও এই
রাঙ্গামাটি যেটা আছে না, এই রাঙ্গামাটি একদম মাঝখানে ভেঙে দিলে এই পাশে হলো মিয়ানমার, এটা হলো ত্রিপুরা, এই অংশটা হলো আসাম, এখানে হলো মিজোরাম, এখানে হলো মেঘালয়। একবার যদি আপনি দেখে দেখে শিখেন, দেন যদি লিখে ফেলেন, আপনি আর কখনো ভুলবেন না। এবং এই পশ্চিমবঙ্গ হলো পুরোটা অংশ জুড়ে। এবার বলেন বাংলাদেশের জেলা কয়টা আছে? জেলা হলো 64টা, 64। তার মধ্যে যে সীমান্তবর্তী জেলা, সীমান্তবর্তী মানে যেগুলোর সাথে সীমান্ত রিলেট, অন্য কোনো দেশে যাওয়া যায়, এই সীমান্তবর্তী কিন্তু 32টা। তার মধ্যে পশ্চিমবঙ্গ কিন্তু একটু পর্যন্ত, এই পুরো অংশটা হলো পশ্চিমবঙ্গ, তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গের সাথেই আছে 16টা। তাহলে এই যে নাম্বারগুলো শিখলাম, সাথে দেখেও নিলাম, এতে কিন্তু এটা আমার বাকি পুরো জীবন মনে থাকবে যে 64টা জেলার অর্ধেক সীমান্তবর্তী, তার অর্ধেক শুধু পশ্চিমবঙ্গের সাথে আছে। আর কার কার সাথে আছে? মেঘালয়ের সাথে আছে, ত্রিপুরার সাথে আছে, মিজোরামের সাথে আছে, আসামের সাথে আছে। তাহলে ইন্ডিয়ার 1টা 2টা 3টা 4টা 5টা, ইন্ডিয়ার 5টা রাজ্য, আর আমাদের কয়টা জেলা? 32টা, তাদের সাথে কানেক্টেড। আচ্ছা, এখন 32টা যদি সবগুলো কানেক্টেড না, 2টা আবার মিয়ানমারের সাথে আছে। মিয়ানমারের সাথে কানেক্টেড হলো 3টা, আর ভারতের সাথে ডিরেক্টলি কানেক্টেড হলো 30টা। তাহলে টোটাল কয়টা হয়? 33টা। ঝামেলা হয়ে গেল একটা। সীমান্তবর্তী জেলা বললাম 32, এখানে হয়ে গেল 33। তো এটা আসলে 33, এটা 32 হবে। এই যে রাঙ্গামাটির কথাটা বললাম না, এই রাঙ্গামাটি কিন্তু মিজোরামের সাথেও কানেক্টেড, মিয়ানমারের সাথেও কানেক্টেড। তাহলে পড়াও হচ্ছে, চিত্র দিয়ে দেখাও দিতে পারবো যে কোন জায়গায় সেটা আছে। ওকে, তাহলে এরকম একটা সেক্টর দেখালাম। বাংলাদেশের অক্ষাংশ দ্রাঘিমাংশ এখান থেকে দেখাইতে পারেন যে কোন পয়েন্ট থেকে শুরু করছে, কোন পয়েন্টে গিয়ে শেষ হয়েছে। 22 দশমিক কত থেকে, আমি তো ভুলেও 22 মিনিট 22 ডিগ্রি 41 মিনিট থেকে, না 20, আমি ভুলে গেছি, যে ডাটাগুলো শিখে নিন, অনেকদিন ধরে পড়ি না। 20 ডিগ্রি 41 মিনিট থেকে 26 মিনিট কত যেন একটু পর্যন্ত আছে। আর এই পাশে হলো 88 ডিগ্রি 01 মিনিট থেকে, আর এগুলো 92 ডিগ্রি 41, এরকম কিছু একটা। তো এই ডাটাগুলো আপনি শিখে রাখতে পারবেন, গ্রাফ দিয়ে দেখাতে পারবেন। বাংলাদেশের একদম সেন্টারে, যেখানে হলো ফরিদপুর, এখানে একটা আপনারা জানেন যে নিরক্ষরেখা অতিক্রম করে। তাহলে নিরক্ষরেখা কোন জায়গাতে অতিক্রম করে আপনি পয়েন্ট আকারে দেখাতে পারবেন। এই অক্ষাংশের নাম হলো 23 দশমিক, এখানে লেখা উচিত 23 ডিগ্রি 1 মিনিট অক্ষাংশের মান। এবং এখানে একটা মান মন্দির হচ্ছে কিছুদিন পর, মান মন্দিরের মধ্যে কোনো মানে মান মন্দির হলো অক্ষাংশ দ্রাঘিমাংশ এখানে মিলে যায়, সেখানে ছায়া পড়ে না। তাহলে এই যে ইস্যুগুলো শিখার সাথে সাথে যদি আপনি এক্স্যাক্টলি পয়েন্টে দেখতে পারেন, আপনার জন্য কাজে লাগবে। এবার ধরেন আমি অন্য একটা কালার নেই, নদীর কথা চিন্তা করলেন, যে এই যে এই পাশ দিয়ে ব্রহ্মপুত্র ঢুকলো, এই পাশ দিয়ে তিস্তা আসলো, তিস্তা এসে মিলে গেল, এই পাশ দিয়ে আমার ঢুকলো হলো পদ্মা, মানে যেটা কি যেন ওই পাশে কিছু গঙ্গা ছিল, সেটা পদ্মা হয়ে আসলো, দুইটা একসাথে মিললো, এখানে গোয়ালন্দতে আসলো, গোয়ালন্দ থেকে আবার চাঁদপুরে এসে মিলিত হলো, আর এই পাশ থেকে সুরমা আসলো, এই পাশ থেকে কুশিয়ারা আসলো, দুইটা মিলে যমুনা হয়ে আসলো, ফাইনালি দুইটা মেঘনা হয়ে সমুদ্রে চলে গেল। এই যে চিত্রের মধ্যে যখন পড়বেন কোন কোন জেলার উপর দিয়ে গেছে আপনি দেখতে পারতেছেন। সো এগুলো যখন এইভাবে পড়লে আপনার মনে রাখাটা খুব ইজি হবে। এবং আমি তো বলছিলাম বাংলাদেশের একটা বড় মানচিত্র আপনি দেয়ালে লাগিয়ে রাখবেন, ওটা রেগুলার দেখবেন। আমি কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় কাটাতাম, ভালো লাগতো যে কোন জেলার পাশে কি আছে, দক্ষিণে কি আছে, উত্তরে কি আছে, আশেপাশে নদী আছে কিনা, শাখা নদী উপনদী আছে কিনা, বন্দর আছে কিনা, সবকিছু কিন্তু ওখান থেকে জানা যায়। তো এটা একটা ছোট্ট টেকনিক দেখাইছি আর কি, পড়াশোনা যেন একটু ইন্টারেস্টিং লাগে। এবং এক সময় দেখবেন এই ম্যাপ আপনার খুব ভালো পছন্দের, মানে বন্ধু হয়ে গেছে। এবং চেষ্টা করবেন ম্যাপটা খুব ফাস্ট যেন আঁকা যায়। আমি পেন্সিল টেন্সিল থাকলে খুব ভালো আঁকতে পারতাম, এই ওয়াকমে তো আঁকার প্র্যাকটিসটা একটু কম, তাও মনে করেন আমি দেখাই যে ছোট ভাবেও যদি আঁকি কত ফাস্ট ম্যাপ আঁকা যায়। মানে এটা আমার বেস্ট ম্যাপ এটা ভাইবেন না, আমি এর চেয়েও ভালো আঁকতে পারি। ওয়াকমের জন্য হয়তো একটু ভুল হয়ে গেছে। এরকম করে একটা মনে করেন কাছাকাছি একটা ম্যাপ কিন্তু হয়ে গেছে, সুন্দর হয় নাই, বাট স্টিল এটা যে বাংলাদেশের ম্যাপ এটা দেখে কিন্তু বোঝা যায়। তো যত তাড়াতাড়ি ম্যাপ আঁকতে পারবেন আঁকবেন। প্রথম দিকে বক্স টক্স করে আঁকতে পারেন, ম্যাপ আঁকার সিস্টেম গুলো তো বইয়ে লেখা থাকে, এরকম বক্স করে করে আঁকতে পারেন, দেন দেখবেন এক টানেও আপনি এঁকে ফেলতেছেন এবং সব মোটামুটি পারফেক্ট। ঢাকা কোথায় আছে আপনি, আমি বলতে পারি এখানে ঢাকা আছে, এখানে চট্টগ্রাম আছে, এখানে সিলেট আছে, এখানে রংপুর আছে, এই জায়গায় আছে রাজশাহী, মানে সেই অংশটাতে এটা হলো বরিশাল, এই হাট হলো খুলনা, এটা হলো বঙ্গোপসাগর, এখানে হলো ময়মনসিংহ। আমি দেখে দেখে সবগুলো বলতে পারবো। কিছুদিন পড়াশোনা করার পর আপনিও সব বলতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, এই হলো মোটামুটি একটা টেকনিক, যে ম্যাপ থেকে পড়াশোনা করবেন, এটা দীর্ঘস্থায়ী হবে, অনেকদিন ধরে মনে থাকবে। এবং ভাইভাতে কিন্তু ম্যাপের গুরুত্ব অপরিসীম। স্যারদের কাছে মাঝে মাঝে একটা ম্যাপ থাকে বড় বড়, এবং ওই ম্যাপটা থাকে খালি, মানে শুধু এই বাউন্ডারি গুলো দেয়া আছে, ভেতরে কিচ্ছু লেখা নাই। আপনাকে বলবো আপনার বাড়ি কোথায়, ম্যাপে গিয়ে দেখান।
অথবা একটা বড় বিশ্ব মানচিত্র দিয়ে বলবে যে হর্ন অফ আফ্রিকা কোথায় দেখান দেখি, অথবা বলবে ইউএস এর কোন অঞ্চলটা ইউএস এর সাথে নাই দেখান তো দেখি। তো আপনাকে কিন্তু এক্স্যাক্টলি জানতে হবে কোনটার নাম কি। এবং এটা শুরুর দিকে আমারও প্রথমে খুব ভয় লাগতো, বাট পরে সবচেয়ে ইন্টারেস্টিং লাগতো হলো ম্যাপ। ম্যাপ পড়তে খুব ভালো লাগতো আমার। শুধু আমার না, আসলে যেই পড়াশোনা করছে সবাই দেখি ম্যাপ ভালো লাগে। আচ্ছা, তো আমি প্রায় শেষের দিকে চলে আসছি, আমার ভাইভাটা বলবো, একটু সময় লাগবে, দেন আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব। আপনাদের কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে আপনারা ইতিমধ্যেই লেখা শুরু করে দিতে পারেন। আমি জাস্ট আমার ভাইভাটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আমি ভাইভা দিতে গেলাম, আপনাদের মতোই বললাম, আমি একটু প্রিপারেশন নিয়েছিলাম, আমি একটু সিরিয়াসও ছিলাম। তো ওই মোটামুটি নিজের সম্পর্কে জানছি, দেশ সম্পর্কে চেষ্টা করছি, প্রিলি রিটেনে যা পড়ছি সেগুলো অ্যাড করে দেওয়ার, ক্যাডার সার্ভিস কোনটাতে যেতে যাচ্ছি, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, যতটুকু ডিটেলস জানা যায় জানার চেষ্টা করছি। এবং কিছু ইনার মানে কিছু সিনিয়র যারা অলরেডি সার্ভিসে আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি 1-2 মিনিট। কেন জানি জয়েন করার পর সবাই ব্যস্ত হয়ে যায়, সো সময় খুব বেশি পাওয়া যায় না তাদের, বাট তাও চেষ্টা করছি যে একটু কথা বলে ইন্টারনাল কেউ একটা কথা যদি আমি বলতে পারি সেটা হয়তো ইফেক্টিভ হবে। তো ভাইবার জন্য আমি প্রস্তুত, ভয় তো ছিলই। আমার সিরিয়াল নাম্বার ছিল 5। ইটস লাকি, কারণ শুরুতে এবং শেষে দেওয়াটা রিস্কি, 4-5 জনের পরে দেওয়াটা একটা ভালো, কারণ তখন একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়ে যায়। সো আই ওয়াজ লাকি এনাফ যে আমার 5 নাম্বারে পড়ছে। তো ভাইভাতে যাব তার আগে, এটা 5 নাম্বার তো পরে জানছি, আগে হলো নিচে একটা ওয়েটিং রুমে ওয়েট করাই, দেন ওখান থেকে একজন একজন করে ডাকে, একটা লটারি হয় কোন জায়গায় যাবে, দেন ফাইনালি যাচ্ছি। যাওয়ার সময় জিজ্ঞেস করলাম যে কোন স্যারের বোর্ডে, এটা জিজ্ঞেস করছি, পরে একজন স্যারের নাম বললো, আমি নাম্বার বলবো না। স্যারের নামে মোটামুটি এখনো পর্যন্ত খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কাহিনী আমরা সবাই জানি আর কি, যে খুবই করা, ফেল করায় দেন, খুব ঝাড়ি টাড়ি দেন। তো প্রথমেই কিন্তু একটা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে গেছি যে এমন জায়গায় পড়লাম, কপাল মনে হয় ভালো না। যাই হোক, যদিও পরবর্তীতে আমার অ্যাটিটিউড পুরো 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে, কারণ অসাধারণ মানুষ ছিলেন ভদ্রমহিলা, এত সুন্দর করে কথা বলেন, এত স্মার্ট, এবং মনে হচ্ছিল যে নিজের ছেলের সাথে কথা বলতেছে। শুধু আমার জন্য বলতেছি না, আমার আগে তো 4-5 জন দিচ্ছে, দেনও আমি অনেকক্ষণ বসেছিলাম বাকি যারা দিচ্ছে তাদের সাথে কেমন ব্যবহার এটা জানার জন্য। সবার সাথে কি চমৎকার ব্যবহার করে। তো শুধুমাত্র যারা বেয়াদবি না করে তাদের সাথে একদম নিজের ছেলের মতো, কারণ অ্যাকচুয়ালি তো আমাদের বয়স, যে বয়সে আমরা ভাইবা দেই, ওই বয়সে তো ওনাদের ছেলে মেয়ের বয়সে আমরা হওয়া উচিত। তো নিজের ছেলের বয়সে একটা ছেলে মেয়ের সাথে কেন ওনারা আসলে অন্য ধরনের ব্যবহার করবেন। তো খুবই ভদ্রভাবেও কথা বলছেন এবং প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনছেন। কথার মাঝখানে যে আমাকে বারবার আটকানোর মাধ্যমে কনফিডেন্ট লেস করে ফেলতে চেষ্টা করছেন এরকম কিন্তু না। তো আমি ঢুকছি, ঢুকার পরে কিছু জেস্টার ফলো করতে হয়, যেমন আপনি রুম দিয়ে ঢুকার পরে স্যারের যে টেবিলটা সেটা একটু মোটামুটি বেশ ডিস্টেন্সে থাকে, খুব কাছাকাছি না, তো একটা লম্বা করিডোর থাকে, সেখানে আপনাকে হেঁটে যেতে হবে। আমার ভাইভা ছিল শীতকালে, নভেম্বরের 27 তারিখে, এবং ফার্স্ট চয়েস হলো ফরেন অ্যাফেয়ার্স। ডেফিনেটলি আমাকে ফুল সেট আপ নিয়ে যেতে হয়েছে, কোট টাই সবকিছু পরে গেছি। তো যখন মানুষ হাঁটে, কোট পরে হাঁটে, হাঁটার সময় তখন কিন্তু তার বাটনটা লাগানো থাকে, এবং বাটন লাগাতে হয় একটা, আমি এগুলো শিখে গেছিলাম, আমি একটা বাটন লাগে সুন্দর করে হেঁটে গেলাম। ওখানে গিয়ে দাঁড়ালাম, দাঁড়ানোর সময় একটা জেস্চার আছে, 3 ভাবে দাঁড়ানো যায়, একভাবে দাঁড়ালাম। স্যার বললেন যে বসো। তা আমি বসার সময় বাটনটা খুলে বসলাম, দেখলাম স্যার খেয়াল করলো যে আমি বাটনটা খুলে বসছি। কোট পরে যখন বসে তখন সাথে সাথে বাটনটা খুলে ফেলতে হয়, দাঁড়ানোর সাথে সাথে বাটন লাগাই ফেলতে হয়, দ্যাটস নর্মস, এগুলো হলো ডিপ্লোম্যাটিক নর্মস বলে। তো দেখলাম স্যার এটা মানে দেখে এবং বুঝছে যে ঠিক আছে, ইটস গুড। দেন বললো যে আচ্ছা বাবা বলো তেরি, তুমি ফরেন অ্যাফেয়ার্স আসতে চাচ্ছ, তোমার সার্ভিসে তো ইঞ্জিনিয়ার আছে বা তোমার ইউনিভার্সিটি থেকে বেশ কয়েকজন আছে, তুমি কেন আসতে চাচ্ছ? তো আমি উত্তরটা একভাবে বানাই নিয়ে গেছিলাম, ওখানে বলছি অন্যভাবে, কারণ আমি চেষ্টা করছিলাম আমি যে মুখস্থ বলতেছি এটা যেন টিচার কোনোভাবে বুঝতে না পারে। তো আমি যেটা বলছি যে ম্যাডাম আমি আমার বড় ভাই হলো 36 বিসিএস এর আছেন, উনিও যখন পড়াশোনা করতেছেন তার আগ পর্যন্ত আমি এটা সম্পর্কে খুব একটা কিছু জানতাম না, আমি নিজের পড়াশোনা নিয়েছিলাম বা অন্য ধরনের কেরিয়ারের চিন্তা করতেছিলাম। তো ভাইয়া যখন বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে তখন বাসায় বেশ কিছু বিসিএস রিলেটেড বই আসা শুরু করলো। তো অবসর সময় আমি মাঝে মাঝে বইগুলো একটু পড়তাম, ইটস ট্রু, সত্যি ঘটনা। তার মধ্যে সংবিধানটা মানে আমার এখনো পর্যন্ত সবচেয়ে ফেভারিট বই হলো সংবিধান, খুব ভালো লাগে এটা পড়তে, বেশ ইন্টারেস্টিং একটা বই। তো আমি যখন সংবিধান পড়লাম তখন আমার মধ্যে একটা অন্যরকম অনুশোচনা আসলো যে এই জিনিস আমরা আগে থেকে জানি না। আমি নিজের দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের সবচেয়ে বড় যে নীতিমালাটা, সবচেয়ে বড় রুলসটা সেটা সম্পর্কে জানি না, এটা কেমন কথা। তো আমার খুব খারাপ লাগলো, দেন আমি বইটা আরো পড়লাম, সার্ভিস সম্পর্কে জানলাম, এবং আমার মধ্যে একটা আগ্রহ তৈরি হলো যে আমি দেশের হয়ে ডিরেক্টলি কাজটা করব। দেন ওই যে অ্যাস্ট্রোনমিক্যাল যে ব্যাপারটা সেটা একটু ছোট করে বললাম। তো ম্যাডাম মোটামুটি খুশি যে ওকে ভেরি গুড। তারপর পাশে একজন স্যার ছিলেন, স্যারকে বললেন যে ঠিক আছে আপনি প্রশ্ন করেন। তো স্যার বললো যে তো আপনি বলছেন আপনি সংবিধানটা পড়ছেন, আপনি সংবিধান ভালো মতো পড়ছেন তো? আমি বললাম, জি স্যার আমি সংবিধানটা পড়ছি, এবং আমি আগে থেকেই জানতাম যে সংবিধান থেকে প্রশ্ন অনেক করতে পারে,
দ্যাটস ওয়াই। এবং আমি প্রথমে একটা টোপ দিলাম কিন্তু যে সংবিধান নিয়ে, এবং স্যাররা মোটামুটি ওই টোপটা গিলছেন, সংবিধান থেকে প্রশ্ন করার জন্য রাজি হয়েছেন। স্যার দেখা গেল যে লাস্ট 5-10 মিনিটের মধ্যে টানা 30-35টা প্রশ্ন করছে, যে 1 নম্বর অনুচ্ছেদ কি, 37 নম্বর অনুচ্ছেদ কি, মুক্ত বুদ্ধির কথা কোথায় বলা আছে, ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে কি বলছে, তফসিল কয়টা আছে, একদম একটার পর একটা প্রশ্ন করা শুরু করলো। আমি খুবই ফরচুনেট, আমি মোটামুটি 90% উপরে সঠিক উত্তর দিচ্ছি, এবং ওইটা একটা বড় ছক্কা ছিল আমার জন্য। সবগুলো উত্তর সঠিক দেওয়াতে স্যার খুব খুশি হয়ে গেছেন যে গুড, আপনি বলছেন আপনি সংবিধান পড়ছেন, এবং আপনাকে যে প্রশ্নগুলো করা হয়েছে আপনি মোটামুটি সবগুলোই ভালোই বলছেন, এর মানে যে আপনি যে সত্যি কথা বলছেন এটা প্রুফ হয়। এবং চেয়ারম্যান ম্যাডাম যিনি ছিলেন, চেয়ারম্যান স্যার যিনি ছিলেন, উনিও দেখি যে বেশ হাসি খুশি ব্যাপার। দেন বাম পাশে আরেকজন টিচার ছিলেন, ওনাকে বললেন যে এবার আপনি করেন প্রশ্ন। তো ম্যাডাম মানে ডিরেক্ট কোনো প্রশ্ন করে নাই, ম্যাডাম মোটামুটি একটা মতামতের উপর চলে গেছেন। উনি বলতেছেন যে দেখো আমাদের দেশ তো আগাচ্ছে, টেকনোলজিক্যাল আগাচ্ছে, এর মধ্যে বাধাগুলো কি, তোমার কি মনে হয়? তাই বললাম যে ম্যাডাম আমাদের যে আমরা যে হাইটেক পার্ক গুলো করতেছি বা আইটি রিলেটেড কাজগুলো করতেছি, তার যে টেকনিক্যাল সাপোর্টটা সেটা আমাদের এখনো ভালো মতো নাই। বলে বলো কিরকম নাই বলো একটু। তাই বললাম যে আমাদের এখনো পর্যন্ত আপনি যদি পুরো বাংলাদেশের কথা বলেন, ঢাকাটাকে জোন চিন্তা করলে ঢাকার বাইরে আমরা ওই পরিমাণ সুযোগ সুবিধা পাচ্ছি না, সেক্টর গুলোতে ওই পরিমাণ দক্ষ জনশক্তি পাচ্ছি না, বা শিডিউলটা আমরা মিলাতে পারতেছি না। বলেছে আরো বলো। তো আমি বলতে বলতে একসময় বললাম যে ম্যাডাম আমাদের ঢাকার বাইরে তো ইন্টারনেটের গতিও খুব একটা ভালো না, এবং আমাদের ওই কম্পিউটারের স্পিডও খুব একটা ভালো পাওয়া যায় না, প্রসেসর গুলো ভালো পাওয়া যায় না। মানে এটা কপাল ছিল নাকি আমি জানি না, ম্যাডাম দেখে খুব খুশি বলে হ্যাঁ নেটের গতি টদি ভালো না, কাজ করা যায় না। মানে ম্যাডাম আসলে উঠেই যাচ্ছিলেন যে একটা ভালো হাইটেক পার্ক যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, আপনি যদি ভালো লেভেলের কাজ করতে চান, ওয়ান অফ দ্য মোস্ট ফরমোস্ট কন্ডিশন হলো আপনার ইন্টারনেট স্পিড খুব ভালো থাকতে হবে ডেফিনেটলি। এটা বলছি ম্যাডাম, এবং এটার জন্য ওয়েট করতেছিলেন। তো এটা হলো উপরওয়ালা আমার মুখ দিয়ে বলাই দিচ্ছেন আর কি, যে এটাই বলেন, এবং ম্যাডাম খুব বুঝে দেয় না, গুড, ভেরি গুড, এটাই বলছে। তো দেন চেয়ারম্যান ম্যাডাম আসলেন, চেয়ারম্যান ম্যাডাম বলতেছেন আচ্ছা ঠিক আছে, সাপোজ ইউ আর এ ডিপ্লোম্যাট নাও। এইখান থেকে আমার ইংলিশে শুরু হয়েছে, তার আগ পর্যন্ত ইংলিশ ছিল না। বলছে সাপোজ ইউ আর এ ডিপ্লোম্যাট, ইউ হ্যাভ টু রিপ্রেজেন্ট ইউর কান্ট্রি ইন ফ্রন্ট অফ দ্য ফরেনার্স, হাউ ক্যান ইউ রিপ্রেজেন্ট ইউরসেলফ? দেন আমি বললাম জি ইয়েস ম্যাম, শিওর আই ক্যান রিপ্রেজেন্ট মাইসেলফ অ্যান্ড মাই কান্ট্রি, অ্যান্ড অ্যাজ আই এম রিপ্রেজেন্টিং মাই কান্ট্রি আই উড লাইক টু স্ট্যান্ড আপ। বলে শিওর শিওর ডেফিনেটলি। তখন আমি দাঁড়াইছি, দাঁড়ানোর সাথে সাথে কোডের বাটনটা আবার লাগাই ফেলছি, ম্যাডাম তাকায় দেখে হাসি দিচ্ছে। মানে ম্যাডাম বুঝছে যে এই নর্মসটা যে আমি জানি, এবং এটা আমি দেখাইছি, ম্যাডাম এটা অ্যাকসেপ্ট করছে যে ওকে ইটস এ গুড চয়েস। দেন আমি একটু দূরে গেলাম, বাংলাদেশের যে আমি একটা যে ক্যাটাগরি বানাই দিলাম না, হাউ টু রিপ্রেজেন্ট আওয়ার কান্ট্রি, ওরকম মোটামুটি একটা ক্যাটাগরাইজড 3-4 মিনিট টানা বললাম। চেষ্টা আগে থেকে প্র্যাকটিস ছিল, সো ভালোই বলছি। 3-4 মিনিট পরে, মানে আপনি বাসায় যতই প্র্যাকটিস করেন, যখন এই সিনিয়র সচিব লেভেলের বা পিএসসির চেয়ারম্যানের বা মেম্বারের সামনে আপনি ভাইভা দিবেন, আপনি ডেফিনেটলি নার্ভাস হবে। 3-4 মিনিট পরে আমি একটু দম নিতেছি, একটু চুপ হয়ে গেছি, প্রায় মনে করেন 4-5 সেকেন্ড আমি চুপ। তো ম্যাডাম বললেন যে গুড, ভেরি গুড, আপনি একটু সুন্দর করে কনক্লুড করেন এটা। তো এইটা শুনে আমার মনে হচ্ছে যে না, ওকে আই হ্যাভ ডান সামথিং ভেরি গুড। দেন আমি কনক্লুড করলাম, দেন বললো ওকে বসো। বসার সময় আমি আবার বাটনটা খুলে বসলাম। সো এই যে নর্মস গুলো দেখানো খুবই ইম্পর্টেন্ট। দেন পাশের স্যার বললো যে ওকে আপনার শেষের দিকে আরেকটা প্রশ্ন করি, যে আমাদের পররাষ্ট্র নীতি সম্পর্কে সংবিধানে কি আছে বলে। তো বললাম যে ম্যাডাম আমাদের দ্বিতীয় ভাগে ফরেন পলিসিটা আছে 25 নম্বর অনুচ্ছেদে, যেখানে সবকিছু ব্যাখ্যা করা আছে, এবং যার থিম হলো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু বলছেন যে ফ্রেন্ডশিপ টু অল এন্ড ম্যালিস টু নান, সবার প্রতি বন্ধুতা, কারো প্রতি বৈরিতা নয়। বলে গুড। ওই ম্যাডাম তখন বলতেছেন যে ওই নীতিটা কি বলতে পারবেন? আমি শিওর ম্যাম, কি ইংরেজিতে বলবো? বলে হ্যাঁ বলেন। ওই ফরেন পলিসি আপনারা পড়ছেন কিনা জানি না, 25 নম্বর অনুচ্ছেদ আর্টিকেল 25, বিশাল বড় একটা নীতি আছে, এবং এটা মুখস্থ ছিল যে ফার্স্ট চয়েস ফরেন মানেতে মুখস্থ করতে হবে। আমি একদম সুন্দর করে দাড়ি কমা সব ব্রেক টেক নিয়ে এটা মুখস্থ বলে ফেললাম। ম্যাডাম দেখি একটা হাসি দিচ্ছে, বললো ওকে ইউ ক্যান গো নাও। তো এই হলো আমার মোটামুটি ভাইভ অভিজ্ঞতা। এবং যারা যারা ভালো করছে, ভালো ভালো পোস্টে আছে বা সার্ভিসে জয়েন করছে, আপনি তাদের অভিজ্ঞতা পড়বেন বা তাদের অভিজ্ঞতা জিজ্ঞাসা করবেন, তারা আপনাকে আমার মতো সিমিলার একটা কথা বলবে, যে পুরোটা ভাইবা জুড়ে টিচাররা তাকে হেল্প করতেছে। যারা হয়নি, আনফরচুনেটলি হোক বা যেভাবেই হোক, যাদের হয়নি তাদেরকে জিজ্ঞাসা করবেন, তাদের ম্যাক্সিমাম বলবে যে না, টিচাররা তাদেরকে হেল্প করে নাই। তো এই দুইটা গ্রুপের মধ্যে যখন আমি ভাইভাগুলো কম্পেয়ার করলাম, দেখলাম একটা গ্রুপ যারা আসলে সার্ভিস আসছে, তারা যথেষ্ট বিনয়ী ছিলেন ভাইভাতে। মানে আই এম দ্য বেস্ট এই অ্যাটিটিউড একেবারেই ছিল না। ডাউন টু আর্থ থাকা উচিত, সফট থাকা উচিত, ভলিউম থাকা উচিত, আবেগ থাকা উচিত। আপনি এতদিন ধরে পড়াশোনা করে যে চাকরিতে আসছেন, ডেফিনেটলি আপনার এখানে আবেগ কাজ করবে। সো এই আবেগটা দেখালে খারাপ কিছু না। আর যারা একটু উগ্র স্বভাবের, একটু কম সম্ভাবনা আর কি, আপনি উগ্রতা দেখান, উগ্রতা ভালো জায়গায় দেখাতে হয়, মানে সঠিক জায়গায় যদি উগ্রতা না দেখান তখন কিন্তু সমস্যা। তো উগ্র স্বভাবটা একটু পরিহার করা উচিত, রিস্ক থাকে। এই রিস্কটা যদি অমিট করতে পারেন, দেখবেন ভাইভাটা আসলেই ভালো হয়ে গেছে। তো আমি আমার ভাইভাটা মোটামুটি বলছি, এখন ফ্লোর আপনাদের কাছে আমি ওপেন করে দিচ্ছি। যদি কোনো প্রশ্ন থাকে ভাইভা রিলেটেড,
সার্ভিস রিলেটেড বা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেই রিলেটেড আমি এর প্রশ্নের উত্তর দিতে পারবো, অথবা আপনারা যদি কেউ কোনো একটা স্পেসিফিক ভাইবার প্রশ্নের উপর কিছু বলতে চান সেটাও কিন্তু আপনারা বলতে পারেন। আমি কিন্তু শুরুতে বলছি আজকের ভাইবাতে কিন্তু আপনাদেরই বেশি কথা বলা উচিত, এবং অনলাইনে যুক্ত হয়েছি বলে হয়তো আমি এই অপশনটা পাচ্ছি না, বাট এটা যদি ফিজিক্যাল ক্লাস হতো আমি আজকের ক্লাসে মোটামুটি চুপই থাকতাম, আপনাদের দিয়ে কথা বলাতাম। এই হলো অনলাইনে থাকার একটা অসুবিধা আর কি। বড় অসুবিধা হলে এখানে আই কন্ট্যাক্ট হয় না, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা মিস থাকে, এটা একটা বড় মিসিং, যে এক্সিস্ট করাটা এখানে কেন জানি মনে হয় যে নাই। মুখ কথা বলতেছি, একটা ল্যাপটপের ক্যামেরার সামনে কথা বলতেছি, একটু হাস্যকর আর কি। বাস্তবে থাকলে হয়তো আরো খুব ভালোভাবে বলতে পারতাম। ওকে, সো ফ্লোর ইজ ওপেন, ইউ ক্যান আস্ক এনিথিং অ্যাবাউট এনিথিং। ওকে, একটা প্রশ্ন পাইছি আমি, ভাইভাতে কোনো কিছু নিয়ে কথা বললে কি হাত নাড়াচাড়া করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। আপনি তো রোবট না, রোবট না যেহেতু আপনি অবশ্যই হাত নাড়াচাড়া করতে পারবেন। জেস্টার বলে, আপনার জেস্টার থাকা উচিত, বাট একটু কন্ট্রোল করেন আর কি, যে বেশি করেন না। নেক্সট যেটা পেয়েছি, এখানে কি অন্যান্য জবের মতো শুরুতে একটা শর্ট সেলফ ইন্ট্রোডাকশন দিতে বলা হতে পারে? হ্যাঁ, সেলফ ইন্ট্রোডাকশন দেওয়া হতে পারে, এটা খুবই কমন কোশ্চেন। আপনি ঢোকার পরে প্রথমে বলবে যে আপনি নিজের সম্পর্কে বলেন, ইন্ট্রোডিউস ইউরসেলফ। সো ডেফিনেটলি এটা রেডি করে যাবেন। সো ইন্ট্রোডিউস ইউরসেলফ বলার কিছু রুলস আছে, যেটা আমরা সার্ভিসে জয়েন করার পরে জানছি। রুলস এর মধ্যে হলো প্রথমে নিজের নাম বলতে হবে, নামটা ফুল বলতে হবে, ডাক নাম সহ, নিজের বাড়ি কোথায় মানে জন্ম কোথায় সেটা বলতে হবে, বাবা মার নাম বলার দরকার নাই, ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে, কোথায় পড়াশোনা করছেন, দেন সর্বশেষ কোনো জবে ছিলেন কিনা, এক্সপিরিয়েন্স আছে কিনা, এবং এক্সপেকটেশনটা কি, নতুন যে জবে আসছেন এর এক্সপেকটেশনটা কি। এটা হলো হাউ টু ইন্ট্রোডিউস ইউরসেলফ এর একটা ফরম্যাট। এটা আপনি যে কোনো জায়গায় বললে অ্যাকসেপ্টেড হবে। আর যদি টিচাররা, আপনি এগুলো বললেন, বলার পরে দেখা গেল টিচার এখনো শোনার জন্য আগ্রহী, তখন আপনি আরো বলবেন। এরপরে কি বলবেন? আপনি যা খুশি তাই বলবেন, আপনি গল্পও বলতে পারেন। টিচাররা যতক্ষণ আপনার কথা শোনার জন্য আগ্রহী হবে আপনি ততক্ষণ বলে যাবেন, এটা আপনার একটা প্লাস পয়েন্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে টিচার আটকায় ফেলে, যদি না আটকায় তার মানে হলো টিচার আপনার কথা শুনতে পছন্দ করতেছে। কিছু কিছু মানুষ আছে যাদের কথা আমাদের এমনিতেই শুনতে, যে সে বলুক, যাই খুশি বলুক, আমি শুনি। তো আপনি যদি ওই পর্যায়ে চলে যান, উলিয়া হুলিয়া টাইপের, তাহলে দেখবেন যে আপনার চাকরি একদম প্রথম দিকে হয়ে গেছে। আর আরেকটা জিনিস ট্রাই করা যায়, সেটা হলো এটা একটা ভাইভা, দ্যাটস এ টেস্ট, ডেফিনেটলি ভাইভা পরীক্ষা, বাট আপনি যদি এটাকে কনভারসেশন করে ফেলতে পারেন, মানে বোর্ডের কোনো এক সময় বা ভাইভার কোনো এক সময় আপনার মনে হলো যে বেসিক্যালি এটা পরীক্ষা হচ্ছে না, আপনি একটা কিছু বলতেছেন, মতামত দিচ্ছেন, স্যার একটা বলতেছে, দুজন মিলে বলছেন হ্যাঁ এটা করলে মনে হয় ভালো হয়, ডেফিনেটলি ইউ আর গোইং টু হ্যাভ এ ভেরি হাই মার্ক। মানে আপনি যদি ভাইভাটাকে কনভারসেশন বানাতে পারেন, তার মানে হলো টিচার আপনার বন্ধু হয়ে গেছে, সে আপনাকে যে কোনো মার্ক দিয়ে দিবে। ওকে, আরেকটা প্রশ্ন আমি পাইছি, সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ছাত্রাবস্থায় কি ধরনের অভ্যাস থাকলে ভালো? আমি জানি না আসলে ছাত্রাবস্থায় কি ধরনের অভ্যাস থাকলে, আমি কিন্তু খুব একটা সোশ্যাল এমন কিন্তু না। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন তাহলে আমি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো কথা বলি না, আমি অনেক জায়গায় চুপ থাকি, মানে অনেক সময় প্রয়োজনীয় ক্ষেত্রে কথাবার্তা কম বলি, বাট আমি যেখানে দরকার সেখানে কথাগুলো বলি। সো একটু কথা বলার চেষ্টা করা, যদি সম্ভব হয় কোনো ক্লাস টাস নেয়ার, মানে পার্সোনাল স্টুডেন্ট পড়ালে আসলে এটা হবে না, এটা হলো একটু বড় গ্যালারিতে কথা বলতে পারলে একটু ভালো হয়, তখন একটু কনফিডেন্স বাড়ে। ক্লাসে যখন মানে ক্লাস যখন চলে আর কি, তখন মাঝে মাঝে ওই পোডিয়ামের সামনে গিয়ে কথা বলা, যে কোনো কিছু বলা, ফ্রেন্ড থাকলে আসলে একটু অস্বস্তি ফিল হয়, বাট তাও কিছু একটা বলা আর কি, এগুলো চেষ্টা করতে পারেন। আর আর হলো আয়নার সামনে কথা বলতে পারেন, কারণ মানুষ সবচেয়ে বেশি লজ্জা পায় হলো নিজেকে। আপনি আয়নার সামনে কথা বলে আপনার নিজের লজ্জা পাবে যে কি কমেডি করতেছে এগুলো, বাট ওই কমেডি যদি একবার শুয়ে যায় তাহলে দেখবেন ভালো হচ্ছে, এগুলো কাজে লাগে। কথা বলাটা, কথা বলতে হবে, কথা বললেই কথা ভালো হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন আমি পেয়েছি, ইংলিশ স্পিকিং এ যদি স্টাক হতে পারেন সমস্যা নেই, আমি তো বাংলা বলতেও গিয়ে মাঝে মাঝে আটকাচ্ছি না, এটা কোনো ম্যান্ডেটরি না। আপনি আস্তে আস্তে বলবেন, আস্তে আস্তে বলবেন, আর যখন আমরা খুব দ্রুত বলতে চাই তখন কিন্তু স্টাক হয়ে যায়। আস্তে আস্তে ঠান্ডা মাথায় বললে অত সমস্যা না। মানে আপনি 1 মিনিটে কয়টা ওয়ার্ড বলছেন এটা তো আর কাউন্ট করবেন না। আচ্ছা, নেক্সট যেটা প্রশ্ন পেয়েছি, কোথায় গেল, বিসিএস রিটেনে ইংলিশে আনসার লিখার প্রস এন্ড কনস। আচ্ছা, এটা একটু বলি, অনেকেই ভাবেন যে ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস দিলে রিটেন মনে হয় ইংলিশে দিতে হবে, ম্যান্ডেটরি না। আমার সাথে যে 23 জন আছে কেউ ইংলিশে দেয় না, সবাই বাংলায় দিচ্ছে, ম্যান্ডেটরি না। আপনি যেই ভাষায় লিখেন না কেন, আপনার জন্য যেটা সুইটেবল সেটা। বাংলায় লিখলে বাংলায় লিখবেন, ইংলিশে লিখলে চেষ্টা করবেন বানান টানান যেন ভুল না হয়, বানান ভুলের নাম্বার কমে যায় অনেক। বাট ওই ইন্টারন্যাশনালের যদি ইনফরমেশন গুলো বলি, সেগুলো ইংলিশে একটু বেশি ভালো পাবেন বাংলার চেয়ে। বাট বাংলাদেশের অ্যাফেয়ার্স এর জন্য তো আপনি বাংলায় ভালো পাবেন। সো একটা ইংলিশ, একটা বাংলা, একটা ইংলিশ বাংলা, এত ঝামেলা করলে
প্রিপারেশন প্রপারলি নিতে পারবেন না। যে কোনো একটা পার্ট ঠিক করে ফেলেন যে ইংলিশে নেবেন না বাংলায় নেবেন, ওইভাবেই নেবেন। সৌভিক বলছেন যে আমি কতক্ষণ ছিলাম ভাই? আমি ছিলাম কত 20 মিনিটে একটু কম ছিলাম, আর 16-17 মিনিটের মতো ছিলাম। আচ্ছা, আরেকটা ভালো প্রশ্ন পাইছি যে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার যদি ফার্স্ট চয়েস থাকে তাহলে ভাইভাতে বাংলাদেশের সাথে অন্যান্য দেশের কান্ট্রিগুলো রিলেশন পলিসি হ্যাঁ জিজ্ঞেস করতে পারে, অবশ্যই জিজ্ঞেস করতে পারে। আমি যে একটু আগে ওয়েবসাইট দেখাইছি না, bangladesh.gov.bd, ওই মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর একটা ওয়েবসাইট আছে mofa.gov.bd, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স মোফা। ওখানে গেলে আপনি এগুলো অনেক কিছু পেয়ে যাবেন। ওখানে সার্কুলার থাকে প্রতিদিনের যে ঘটনাগুলো, কোনো চুক্তি হয়েছে কিনা, অথবা এগুলো বাদ দেন আপনি ফেসবুক পেজ আছে একটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, ওইটাও চেক করলে আপনি রেগুলার পেয়ে যাবেন। না আপনার যদি জনপ্রশাসন মন্ত্রণালয়ে জয়েন করার ইচ্ছা থাকে আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ফেসবুক পেজটা ফলো করবেন, ওদের প্রতিদিন কি কাজ হচ্ছে সেটা জানবেন। মফার যদি জানতে চান মফারটা ফলো করবেন, পুলিশ যদি জানতে চান পুলিশটা ফলো করবেন। এগুলো ওরা কিন্তু প্রতিদিনের কাজ এখন মানে পাবলিক ডিপ্লোমেসির মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে হয়। সো আই হোপ আই এম হেল্পফুল। আচ্ছা, একটা প্রশ্ন বলেছে যে অনেক সময় সিজিপি আস্ক করে। হ্যাঁ, সিজিপিএ আস্ক ডিরেক্টলি করতে পারে, অথবা আপনি যখন ফর্ম ফিল আপ করছেন ওখানে ডেফিনেটলি আপনার সিজিপিএ আছে, ওরা কিন্তু দেখতে পারবে। তো সিজিপিএ যে খুব বেশি সবসময় জিজ্ঞেস করে এমন না। আমার ক্ষেত্রে সিজিপিএটা প্লাস পয়েন্ট ছিল, আমার সিজিপিএ মোটামুটি 7+ ছিল, এবং ম্যাডাম দেখে স্যার দেখে বলছে যে আচ্ছা আপনার তো সিজিপিএ ভালো আছে, ভেরি গুড, একটুকি। এরপর আর কিছু বলে নাই। এখন এটা যদি খারাপ থাকতো তাহলে হয়তো বা জিজ্ঞেস করতো যে আপনার সিজিপিএ একটু কমে গেল, কেন কি হয়েছে, কেন কি হয়েছে উত্তর যদি ভালো মতো দিতে পারেন তাহলে ডান। আর যদি আপনার উত্তরটা শুনে মনে হয় টিচার যে না আপনি ফাঁকি মারছেন, তাহলে তো সমস্যা। ওকে, তো ওই কেনর উত্তরটা দিতে হবে। আর যদি ভালো হয় ইটস ভেরি গুড, অলওয়েজ আ পজিটিভ। মানে আপনি সিজিপিএ বেশি মানে আপনার রাস্তা খোলা, রাস্তা যত বেশি খোলা থাকবে আপনার চলতে সুবিধা হবে। নেক্সট প্রশ্ন, কোনো কারণে অস্থির হয়ে গেলে কি করবেন? এই জন্য ভাইভা দিতে হবে। আমি আমার মূল ভাইভার আগে মিনিমাম 80-90টা ভাইভা দিছি। কার কাছে দিছি? বন্ধু বান্ধব যাকে যেখানে পাইছি, বলছি যে ভাই একটু বয়, আমি একটা লিস্ট ছিল যতগুলো প্রশ্ন করা যেতে পারে সবগুলো লিস্ট, যে এই লিস্টটা নাও, এখান থেকে প্রশ্ন করো। এই লিস্টের বাইরেও প্রশ্ন করতে পারেন, যে তোমার যা খুশি জিজ্ঞেস করো, আমি শুধু দেখতে চাই আমার মুখ আস্তে আস্তে চলে কিনা। আমি এরকম যেখানে যে বন্ধু পাইছে তারা বলছে ভাই 5টা মিনিট সময়, রাস্তার মধ্যে বসে বসে, রাস্তায় দাঁড়ায়, শপিং মলে দাঁড়ায় বা ক্যান্টিনে বসে, যাকে যেখানে পাইছে বলছে যে প্লিজ আস্ক মি সামথিং, বাংলা ইংলিশে যেভাবেই হোক। আমি বলতেছি, ভুল হোক সঠিক হোক এটা পরের বিষয়, বলতে পারতেছি কিনা সেটা আগে ঠিক। তো এই বলতে 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 ভাইভাতে যখন গেছি তখন ম্যাক্সিমাম কোশ্চেন আমার কমন ছিল, কারণ কেউ না কেউ এই প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছে। এটা একটা ভালো কাজ হয়েছে আমার জন্য। স্পোকেন ইংলিশের জন্য আপনাকে ইংলিশে কথা বলতে হবে, এটাই তো। একাডেমিক প্রেসার তো বেশি থাকতে পারে, কম থাকতে পারে, ইংলিশে কথা না বললে তো ইংলিশে কথা বলার স্টাইলটা ভালো হবে না। বলতে হবে যেভাবেই হোক, বাসায় বলেন, কারোর সাথে বলেন, বন্ধুর সাথে বলেন, বা আপনার মতো কেউ যদি প্রিপারেশন নেয় তার সাথে বলেন। আচ্ছা, আরেকজন বলছেন যে ইঞ্জিনিয়ারিং থেকে যে আমরা জেনারেল লাইনে যাচ্ছি এটার ইম্প্যাক্টটা কি? দেখেন আপনি ওই মানে আশেপাশের মানুষ কি বলতেছে তার কথা খুব একটা চিন্তা করবেন না। আপনি যখন হয়ে যাবেন ক্যাডার তখন দেখবেন যে ওই আপনার মোবাইল নাম্বারের জন্য খুঁজতেছে, সো অত চিন্তা করার দরকার নেই। আপনি তো আপনার মানে দেশের নাগরিক হিসেবে আপনারও কিছু অধিকার আছে। আপনার অধিকার আছে, আপনি যে কোনো পেশা চুজ করতে পারেন, আর সাংবিধানিক অধিকার আছে। এবং ম্যান্ডেটরি তো না যে আপনি যেটাতে পড়ছেন এটাতেই পড়তে হবে। আপনি যখন ইঞ্জিনিয়ারিং বা ডাক্তার চয়েস দিচ্ছেন তখন আপনার বয়স 18 ছিল না, লেস দেন 18। তো তখন আপনি যে ডিসিশনটা নিতে পারবেন, আর চাকরি অবস্থায় যখন আপনার বয়স 24-25 তখন যে ডিসিশনটা নিতে পারবেন, কোনটা ভালো হবে? ডেফিনেটলি 24-25 বছর বয়সে। তো কোন ডিসিশনটা মানানসই বেশি? পরেরটা। তো আপনি যে কোনো কিছু নিতে পারবেন। আপনি কেন যাচ্ছেন এই প্রশ্নের উত্তরটা শুধু আপনাকে ভাইভাতে দিয়ে স্যাটিসফাই করাতে হবে। রাস্তাঘাটে বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারকে উত্তর দিয়ে তাদেরকে স্যাটিসফাই করানোটা আপনার কাজ না। আপনার কাজ হলো শুধু একজনকে স্যাটিসফাই করা, দ্যাট ইজ দ্য বোর্ড চেয়ারম্যান। উনি যদি স্যাটিসফাই হয় বাকি সবাই স্যাটিসফাই না হলেও আপনার চাকরি হয়ে যাবে। এবং একবার চাকরি হয়ে গেলে আর ঝামেলা কেউ করবে না, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছেন যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে সার্ভিস রিলেটেড কিভাবে? এটা ভাই আপনাকে বের করতে হবে। মানে আমি তো কেমিক্যাল ইঞ্জিনিয়ার না, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বা এখানে কেউ ফিজিক্সে পড়ছে, কেউ বাংলায় পড়ছে, কেমিস্ট্রিতে পড়ছে। এই আপনার সাবজেক্টের ভাইয়ারা কোথায় কাজ করতেছে বা অলরেডি সার্ভিসে আছেন কিনা, এগুলো থেকে আপনার নিজেকে বের করতে হবে যে আপনার সাবজেক্টের সাথে এই ক্যারিয়ারটা কিভাবে যায়। এবং ট্রাস্ট মি, আপনি যে সাবজেক্টেই পড়েন না কেন,
ডেফিনেটলি আপনার সাবজেক্ট কাজে লাগবে, এই সবকিছুই কাজে লাগে। আর ইঞ্জিনিয়ার হলো তো মাশাআল্লাহ অসাধারণ, এখন সবকিছু টেকনোলজিতে চলে গেছে, এভরিথিং আপনাকে অনলাইনে করতে হবে, ফাস্টেস্ট ওয়ে বের করতে হবে, ইজিয়েস্ট ওয়ে বের করতে হবে। সো আপনি সেম কাজ করতেছেন, আপনার ফ্রেন্ডও করতেছে, বা আপনার টেকনিক্যাল গ্রাউন্ডের জন্য টেকনিক্যাল অ্যাডভান্টেজ পাবেন, এটা দেখবেন আপনাকে ভালো অফিসার বানায় দিতে। আচ্ছা, আরেকজন বলছেন যে ছাত্র অবস্থায় টিউশনি বা চাকরির কারণে রেজাল্ট খারাপ হয়েছে, পড়াশোনা কম করেছি, সিজিপিএ খারাপ হয়েছে। টিউশনি চাকরি বলতে পারেন, পড়াশোনা কম করেছি এই জন্য রেজাল্ট খারাপ হয়েছে, এটা তো ফাঁকিবাজি হয়ে গেল না, ফাঁকিবাজি দেখানো যাবে না। ওকে, শেষের দিকে একটা প্রশ্ন আছে, একজন বলছেন টেকনিক্যাল ক্যাডারের এক্সাম, এটা নিয়ে টেনশন করেন না, আমার টেকনিক্যাল ক্যাডারের এক্সামের গল্প বলি। আমাদের বিসিএস এর রিটেন শেষ, তার প্রায় 1 মাস পরে টেকনিক্যাল পরীক্ষা, মানে পরীক্ষাটা হয়েছিল। তো ওইটাও 4 ঘন্টার পরীক্ষা, গেলাম, গিয়া মনে করেন তো সবকিছুর উপর তো প্রশ্ন আসে, সব তো মনে থাকে না, প্রথম 1 ঘন্টা প্রচুর লিখলাম, লিখার পর দেখে হাতটা ব্যথা হয়ে গেছে। এর আগে এই টানা 21 ঘন্টা পরীক্ষা দিয়েছিলাম 5 দিনে, হাত ব্যথা হয় নাই, কিন্তু ওই দিন 1 ঘন্টা পরীক্ষা দিয়ে মানে এত বিরক্ত লাগতেছিল যে হাত ব্যথা হয়ে গেছে। হাত ব্যথা হওয়ার পরে আমি এতক্ষণ কিন্তু এত মনোযোগ দিয়ে পরীক্ষা দিচ্ছিলাম, আমি এদিক ওদিক তাকালাম, দেখে অর্ধেক ঘুমাই গেছে, বাকি অর্ধেক চলে গেছে, আমি অবাক যে 1 ঘন্টা পরীক্ষা দিয়ে সবাই চলে গেল। তাই বললাম যে ঠিক আছে, আমি একটু ঘোরাফেরা করি, আমি বেরোলাম, ওয়াশরুম করলাম, দেখলাম বাইরে একজন গল্প করতেছে, মানে সরি দাঁড়ায় আছে, ওর সাথে একটু কথাবার্তা বললাম যে কি অবস্থা, বলে হ্যাঁ ভাই 1 ঘন্টা লিখছি, আমি ভাবছি একটু ঘোরাফেরা করি, বলে ভেরি গুড, বলে চলেন চা খেয়ে আসি। পরীক্ষার মাঝখানে, এটা টেকনিক্যাল পরীক্ষার মাঝখানে আমরা একজন আরেকজনকে বলতেছি চলে চা খেয়ে আসে, বেরোলাম, রুম থেকে বেরোলাম, গেটের বাইরে গেলাম, চাটা খেলাম, 10-15 মিনিট পরে আসলাম, এসে আবার লেখা শুরু করলাম। দেন হলো 2.5 ঘন্টা পরে, তখন মোটামুটি 3 জন ছিল, বাকি সবাই চলে গেছে, 3 জন ছাড়া বাকি সবাই শেষ। তার মধ্যে একজন ঘুমাইতেছিল, আরেকজন লিখতেছিল, আমি ছিলাম, টিচার বসে আছে, টিচার বিরক্ত যে এরা যাচ্ছে না কেন, এরা চলে গেল, তার তো ছুটি। দেন আমি 2.5 ঘন্টা পর আবার বেরোলাম, বের হয়ে এসে আমার পুরাতন বন্ধু যার সাথে চা খেতে গেছি, ওদিকে আবার বাইরে, আবার গিয়ে চা খেয়ে আসলো, পরে 3.5 ঘন্টা পরে বের হয়ে চলে গেছে। তো এই হলো টেকনিক্যাল অবস্থা, এটা ম্যাক্সিমাম সবাই এই কাজই করে, এটা নিয়ে টেনশন করেন না, এবং মূল বিসিএস পরীক্ষার পরে এটার প্রিপারেশন নিলেও হয়, কারণ এরপরও যে সময় থাকে ওই সময় দিয়ে হয়ে যায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন পেয়েছি যে আপনার যে সেক্টর বা যে সেক্টরে পড়াশোনা করছেন সেটার যদি আপনি খারাপ জিনিস তুলে ধরেন, খারাপ কোনো কিছুকে খারাপ আপনি বললেন না, আপনি সীমাবদ্ধতা হিসেবে তুলে ধরতে পারেন, তাহলেই চলবে, খারাপ না বলে সীমাবদ্ধতা বলবে। আরেকটা প্রশ্ন পাইছি যে সিজিপিএ কম থাকলে আমি কি করতাম। আমার যে খুব বেশি এমনও না, 7+ একটু বেশির মধ্যে বলে, কম থাকলে কি বলবো যে আমি পড়াশোনা করেছি হয়তো বা ওই সেক্টর, আচ্ছা এটা একটা প্লাস পয়েন্ট আছে, আপনার যদি সিজিপিএ বেশি হয় তা আপনি বলতে পারেন যে আমি আসলে যে সময়টাতে এটা চুজ করেছি এটা আমার নিজের ব্যক্তিগত পছন্দ ছিল না, এবং এই পড়াশোনাগুলো করতে গিয়ে আমি আগ্রহ কম পেতাম, এই জন্য আমার সিজিপিএ খারাপ। পরবর্তী যখন আমি একটু নিজে থেকে বুঝতে শুরু করেছি, আমি দেখলাম যে এই সিভিল সার্ভিসে আমার জীবন মরণ, এবং এই সার্ভিসের জন্য আমি পড়াশোনা শুরু করে আমি ভালো পরীক্ষা দিয়ে রিটার্ন দিয়ে আপনার কাছে চলে আসছি, এরকম একটা কথা বলতে পারেন। সো এটাও প্লাস পয়েন্ট হতে পারে কিন্তু। আচ্ছা, নেক্সট যেটা পড়ছি, প্রশ্ন পেলাম, ভাইবার জন্য কি প্রস্তুতি নিয়েছেন। সব কিন্তু বলে দিছি যে প্রশ্ন তৈরি করা, বন্ধুদের কাছে ভাইবা দেওয়া, এরকমই তো, প্রশ্ন তৈরি করবেন, বন্ধুদের কাছে ভাইবা দিবেন, আর পড়বেন, গল্পের বই পড়বেন, কিন্তু স্মার্ট ওয়েতে পড়বেন, এমন গল্পের বই পড়বেন যেটা বিসিএস এ কাজে লাগে, মানে আমও কলা রত দেখা হবে, কলাও বেচা হবে, এরকম একটা ব্যাপার ছিল আর কি। ওকে, নেক্সট একজন প্রশ্ন করছেন আমার রিটেন এবং ভাইবার মার্কস কত ছিল। ফার্স্ট অফ অল ভাইবার মার্কস কেউ কোনোদিন জানতে পারে না, এটা বাদ। আমি আমার রিটার্ন মার্কসও জানি না, কারণ 38 এর রিটার্ন মার্কস এখনো ডিক্লেয়ার করা নাই। সাধারণত 38 আমরা ক্যাডার সার্ভিসে জয়েন করছি, দেন নন ক্যাডারের 4টা না 5টা লিস্ট দিছে, এখান থেকে অনেকে জয়েন করতেছে নন ক্যাডার থেকে। যখন শেষ হয়ে যাবে, মানে আর কাউকে 38 থেকে নিয়োগ দেওয়া হবে না, 38 থেকে নিয়োগ শেষ, তখন পিএসসি একটা সার্কুলার দিবে যে 38 বিসিএস এর যারা যারা পরীক্ষা দিয়েছেন রিটেন, আপনারা যদি রিটেন পরীক্ষার মার্কস জানতে চান অ্যাপ্লিকেশন করুন, আপনার নাম মানে আপনার বাসায় মার্কস পাঠাই দেওয়া হবে, তারপরে রিটেন মার্কসটা জানি। এবং এটা সাধারণত 1 বছর লাগে, মানে জব শুরু করারও 1 বছর পরে। তো আমি জব শুরু করছি 6 মাস হয়েছে, এখন 1 বছর হয় নাই, এটা আমি এখনো জানি না, পরে জানবো, তখন যদি আমাকে জিজ্ঞেস করেন আমি জানাই দেবো, ডোন্ট ওয়ারি। তাহলে আমার মনে হচ্ছে আমরা প্রায় শেষে চলে আসছি, আপনাদের প্রশ্নগুলো শেষ। আমি রিকোয়েস্ট করব, আচ্ছা আর একটা প্রশ্ন উত্তর দেয়, একজন বলছেন ভাই নন ক্যাডার জব নিয়ে বলা, নন ক্যাডারও কিন্তু খুব ভালো ভালো জব আছে, কিছু কিছু ক্ষেত্রে ক্যাডার সার্ভিসের কয়েকটা জব থেকে নন ক্যাডারের খুব দামি কিছু জব থাকে, যেমন আপনি যদি পিএসসির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হন, খুবই ভালো জব। তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হন,
বা ফিল্ড লেভেলের নির্বাচন কমিশনার অফিসে উপজেলা নির্বাচন কমিশনার হিসেবে জয়েন করেন, এগুলো খুবই ভালো জব, খুবই ভালো জব। সম্মান বলেন, স্ট্যাটাস বলেন, সবকিছু নিয়ে খুব ভালো থাকতে পারবেন এবং সবই ফার্স্ট ক্লাস জব। প্রমোশনের দিক দিয়ে একটু সমস্যা হয়, বাট ফার্স্ট ক্লাস জব এবং মোটামুটি অনেকগুলোতেই ভালো প্রমোশন হয়। আরেকটা প্রশ্ন করছেন যে সাবজেক্ট চয়েসে যদি প্রফেশনাল ক্যাডার সবার শেষে দেন সমস্যা কিনা? না, এটা ম্যাক্সিমামই দেয়। ওকে, লাস্ট প্রশ্নটা দেখতেছি যে আমি একটা বিসিএস এ জয়েন করে আছি, এরপরে কি আমি বিসিএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা? হ্যাঁ, বিসিএস এর জন্য আবার অ্যাপ্লাই করতে পারবেন। নন ক্যাডার পোস্ট কিন্তু অ্যাপ্লাই করা হয় না, মানে নন ক্যাডারের জন্য কোনো অ্যাপ্লিকেশন নাই। আপনি বিসিএস এর জন্য অ্যাপ্লাই করবেন, প্রিলি রিটেন ভাইভা উত্তীর্ণ হওয়ার পরে যদি মেরিট লিস্টে না থাকেন তখন আপনাকে পিএসসি সুপারিশ করবে, এটার জন্য অ্যাপ্লিকেশন করা আলাদাভাবে দরকার হয় না। ভার্সিটির সুদৃষ্টি না, ওরকম মানে বুয়েটে পড়ছি বলে আমাকে অনেক কিছু এরকম তেমন কিছু হয় না। ভার্সিটির সুদৃষ্টি দুদৃষ্টি দুইটাই আছে। আপনি একটা ভালো ইউনিভার্সিটি, নাম করা ইউনিভার্সিটি থেকে গেলেন, গিয়ে মনে করেন 2-3টা প্রশ্ন ভুল বলে ফেললেন, তাহলে আপনাকে কিন্তু খুব চরম অপমান করবে যে এমন ভার্সিটি থেকে আসছেন, ভালো ইউনিভার্সিটি বলে আমরা সবাই জানি, আপনি তো উত্তরে দিতে পারতেছেন না, এটা আরো বেশ খারাপ। আর অথবা আপনি সামান্য নাম করা বা নাম জানেন এমন ইউনিভার্সিটি থেকে গেলেন, কিন্তু ভালো ভালো উত্তর দিচ্ছেন, স্যারেরা কিন্তু খুব পছন্দ করবে যে বা ইউনিভার্সিটির নামটা আমি শুনি নাই, বাট ছেলেটা কত ভালো। তখন আপনি একই সাথে নিজের সাথে সাথে ইউনিভার্সিটিও ব্র্যান্ডিং করে ফেললেন। দেখেন এই সবকিছু কিন্তু ওই মুহূর্তের উপর ডিপেন্ড করতেছে। ভাইভা জিনিসটা ওই মুহূর্তের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। ওই মুহূর্তে আপনার মনোভাব কেমন, টিচারের মনোভাব কেমন, আপনার আগের জন ভাইভা কেমন দিছে, আগের দিন রাতে আপনার ঘুম কেমন হয়েছে, স্যারের ঘুম কেমন হয়েছে, বাসা থেকে অফিসে আসার সময় স্যারের জার্নিটা কেমন ছিল, আপনার অনেক কিছুর উপরে ডিপেন্ড করতেছে। আপনি সবকিছু প্ল্যান করতে পারবেন না। আবারও বলি, আপনি সবকিছুর নির্ধারক না, আপনি শুধু প্রিপারেশন নিতে পারেন। আলটিমেট যে ঘটনাগুলো ঘটবে সেগুলো কিন্তু ছেড়ে দিতে হবে ওই উপরওয়ালা সৃষ্টিকর্তার উপরে। আপনি শুধু প্ল্যান করে আগান, ফাইনাল প্ল্যানিং অন্য কেউ করবে। যদি দুইজনেরটা মিলে যায় তখন ভালো কিছু, যদি না মিলে তার মানে ওইটা আপনি যেটা প্ল্যান করছেন সেটা ভুল ছিল, উনি যেটা করতেছে সেটাই বেটার, ট্রাস্ট মি। দেলোয়ার ভাই বলছেন 7টা চয়েসের মধ্যে 4টা জেনারেল 3টা টেকনিক্যাল। না, এরকম কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমি আমার পক্ষ থেকে শেষ করে দিব। আপনাদের মধ্যে যদি থেকে কেউ কিছু বলেন, আমি তো শুরুতেই বলছি যে আমি খুব খুশি হব যদি আজকে আপনারা কথা একটু বেশি বলতেন, বাট আপনারা একটু কম বলছেন, আমি একটু মনোক্ষুণ্ণ হয়েছি হালকা। বাট শেষের দিকে যদি আপনারা কেউ কিছু বলেন, প্লিজ প্লিজ বি মাই গেস্ট টু সে এনিথিং অ্যাবাউট দ্য কোর্স অর অ্যাবাউট দ্য আউটলাইনস অর অ্যাবাউট দ্য সার্ভিস, অ্যাবাউট ইউর অপিনিয়ন, এনিথিং, প্লিজ ইউ ক্যান রেসপন্ড। হ্যান্ড রেজ করে অথবা চ্যাট বক্সে ইয়েস বলে আপনি বলতে পারেন। আমি খুব খুশি হব যদি আপনাদের থেকে কেউ কিছু বলেন শেষে এসে। শিওর, অর্পণ প্লিজ। আচ্ছা দাদা, আমরা ধরে আচ্ছা ইয়েতে যারা হচ্ছে জেনারেল ক্যাডারের জন্য হচ্ছে পার্টিসিপেট করব, তো জেনারেল ক্যাডারে তো হচ্ছে ধরেন সিট হচ্ছে 600-র মতো, মানে লেস দেন 600। তো এখানে তো একটা রিস্ক ফ্যাক্টর থেকে আছে যে এতগুলো অ্যাপ্লিকেন্টের মাঝে যে আসলে আমার হবে কিনা, তো এই জন্য কি হাতে কোনো প্ল্যান বি রাখা উচিত কিনা, বা অবশ্যই, আমি হচ্ছে এই মানে রিস্ক ফ্যাক্টরটা কিভাবে হ্যান্ডেল করতে পারি? ডেফিনেটলি প্ল্যান বি অবশ্যই রাখা উচিত অর্পণ, অবশ্যই রাখা উচিত। শুধু বি কেন, সি ডি ই এফ রাখা উচিত। আমি তো বললাম সবসময় রাস্তাটা খোলা রাখবেন, মানে বিসিএস কিন্তু জীবন না, জীবনের খুব ছোট্ট একটা অংশ বিসিএস। বিসিএস এ জয়েন করার 1 বছর পর আপনি ভুলে যাবেন যে আপনি বিসিএস কেন দিতে চাচ্ছিলেন। ভেরি ট্রু, আমিও অনেকটা ভুলে গেছি। কারণ চাকরি আলটিমেটলি সবই সেম, মানে একই ধরনের রেসপন্সিবিলিটি পালন করা হয়। আগে থেকে যেটা ভাবতাম আমরা যে ও প্রচুর সম্মান, আমি গেলে মনে হয় রাস্তা বন্ধ হয়ে যাবে, এমন কিন্তু না। জীবন জীবন আলাদা। আপনি একটা চাকরি করতেছেন, আর তো কিছু না। হ্যাঁ, এটা ঠিক যে সময় অসময়ে আপনার জীবনের অনেক স্বাচ্ছন্দ্য এই জবটা করার জন্য আপনি পাবেন, বা বেশ কিছু ক্ষেত্রে আপনি কিছু অ্যাডভান্টেজ পাবেন, দ্যাটস ট্রু। বাট ওভারঅল কিন্তু এটা একটা চাকরি, আপনাকে কিছু দায়িত্ব পালন করতে হবে। ভুল করলে আপনি বকা খাবেন, ভালো করলে প্রশংসা না পাওয়ার সম্ভাবনা বেশি, বাট ভুল করলে ডেফিনেটলি বকা খাবেন। সো প্ল্যান বি বলেন, প্ল্যান সি বলেন, অন্য কোনো চিন্তা অবশ্যই অবশ্যই রাখা উচিত। আর বিসিএস এর ক্ষেত্রে তো অবশ্যই রাখা উচিত, কারণ দেখেন এটা কত বছরের ডিস্টেন্স। মানে আমি পরীক্ষা দিছি হলো 2017-তে, আমি পাশ করে বেরোছি 17-তে ফেব্রুয়ারিতে, পরীক্ষা দিছি হলো ডিসেম্বরে, জুনে আমাদের সার্কুলার হয়েছিল। তো 1 বছর চলে গেছে শুধু পরীক্ষা দেওয়ার জন্য। দেন ওইটা নিয়োগ পাইছি আমি 2021-এর ফেব্রুয়ারিতে। এইবার হিসাব করেন 2017-র ফেব্রুয়ারিতে আমি পাশ করে বের হইছি,
তখনই বিসিএস এ চিন্তা করছি, প্রথম বিসিএস এ চান্স পাইছি ভালো করে, বাট স্টিল সেটা 2021 ফেব্রুয়ারি, 4 ইয়ার্স কিন্তু চলে গেছে। 4 বছরে আমার পিএইচডি হয়ে যেত, মানে পিএইচডি না করে বিসিএস করছি। সো অনেক উইল পাওয়ার দরকার এবং অবশ্যই প্ল্যান বি দরকার। আনফরচুনেটলি অনেক কিছুই হতে পারে, লাইফ কিন্তু যেন কোনোভাবেই থেমে না যায়। এর মাঝখানে যদি চাকরি করার ইচ্ছা থাকে অবশ্যই করবেন, কারণ চাকরি করে বিসিএস হওয়া যায় না এটা একেবারেই ভুল কথা। বিসিএস এর প্রিপারেশনের জন্য আপনার সব মিলে কত 6 মাস দরকার রিটেনের জন্য। 6 মাসে আপনার রিটেনের প্রিপারেশন হয়ে যায়, এবং রিটেনের প্রিপারেশন যার হয়ে যায়, ভালো মতো যার হয়ে যায়, সে কখনো প্রিতে ফেল করবে না, এটা একদম লিখে দিতে পারি। একজন যে ফুল প্রিপারেড রিটেনের জন্য, সে প্রতিবারই প্রিলি পাস করবে, কারণ প্রিলিতে 120টা কমন কোয়েশ্চেন থাকে যেগুলো রিটেন থেকে আনসার করা যায়। এই হলো একটা কমন ব্যাপার। তো ওই 6 মাস ছাড়া বাকি 4 বছর তো আপনি পড়তেছেন না, তাহলে কি করবেন? একটা চাকরি করেন, সেটা যেমন চাকরি হোক না কেন, এক্সপিরিয়েন্স হবে, আর মানে ফিনান্সিয়ালি একটু স্টেবল থাকবেন আপনি, মন মানসিকতা ভালো থাকবে, যেটা চাকরি করতেছেন, বন্ধু বান্ধব করতেছে, মানে তাদের সাথে কথাবার্তা বলতে পারবেন, ঘুরতে যেতে পারবেন, টাকা পয়সা না থাকলে ঘুরতে যাবেন কিভাবে, ফ্যামিলি সাপোর্টের ব্যাপার আছে, অনেক কিছু আছে। তো অবশ্যই প্ল্যান বি রাখা উচিত, অবশ্যই। শাহিনুর রহমান ভাইয়া বলেন। জি ভাইয়া, আমি হচ্ছে সোশ্যাল মাধ্যমে আমি জানতে পারছি যে আপনার ভাইয়া এবং ভাবি হচ্ছে অ্যাডমিন ক্যাডারে আছে। ভাইয়া এ বিষয়ে আপনি ভালো জানেন যে অ্যাডমিন ক্যাডারের কাজের ক্ষেত্রে মানে কোনো কাজ করতে গেলে কি আসলে রাজনৈতিক যে চাপ সৃষ্টি এটা হয় কিনা, বা হচ্ছে স্বাধীনভাবে কাজ করা যায় কিনা? থ্যাংক ইউ শাহিনুর। রাজনৈতিক চাপ তো হতে পারে, এর বাইরেও তো কত চাপ হতে পারে। মনে করেন রাজনৈতিক চাপই না, আপনি মনে করেন কোন একটা উপজেলায় কাজ করতেছেন বা জেলায় কাজ করতেছেন, এমনিতেই একজন মুরব্বী ওখানে গিয়ে বললো যে বাবা এই কাজটা করে দাও, আমি খুব আশা নিয়ে আসছি, তোমার উপর আমার খুব আশা ভরসা, এটাও একটা প্রত্যাশার চাপ না? এটাও একটা প্রত্যাশার চাপ। কেউ হয়তো বা এলাকার মেম্বার গিয়ে বললেন যে এটা একটু করে দেন, না করলে তো ঝামেলা হবে, প্রবলেমে পড়ে যাব, এটাও একটা চাপ। অন্য একটা অফিসের কেউ সিনিয়র বা জুনিয়র এসে বললো যে স্যার এটা একটু করে দেন, আমার জন্য খুব ভালো হয়, নাহলে ওখানকার মানুষ অসুবিধায় পড়তেছে, এটাও তো একটা চাপ। চাপ থাকবে, ওভাবে চিন্তা করবেন না। সব জায়গায় রাজনৈতিক চাপ থাকে, প্রশাসন বলেন, পুলিশ বলেন, ট্যাক্স, এভরিথিং। আপনি যেই ক্যাডারেই যান না কেন, ক্যাডার বাদ দেন, আপনি যদি এমএনসি তেও যান বা নন ক্যাডার টিচিং প্রফেশনেও যান না, সব জায়গায় রাজনৈতিক চাপ থাকবে, এটা মাথায় নিয়ে লাভ নাই। কিছু ক্ষেত্রে বেশি, কিছু ক্ষেত্রে কম। মনে করেন আমার কাজ হলো প্রতিদিন ডিপ্লোম্যাটদের সাথে কাজ করা, তাহলে আমার উপর ডিপ্লোম্যাটিক একটা প্রেশার থাকবে। তো যার কাজ প্রতিদিন রাজনীতিবিদদের সাথে ডিল করা, তার উপর রাজনীতিবিদের একটা চাপ থাকবে, এটা মাথায় নিয়ে কাজ করতে হবে। এটাকে যদি আপনি আগে থেকে চিন্তা করেন যে এই চাপ সামলাতে পারবো কিনা, সামলায় যাবেন, জীবন আপনাকে সবকিছু শিখাই দেবে, ডোন্ট ওয়ারি। ওকে, তাহলে আমি মোটামুটি শেষ করে দিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর অনলাইনে তোমরা বেসিক্যালি তোমরা আমার সবাই জুনিয়রই হবা, তুমি করেই বলি, অনলাইনে তোমরা এত বেশি মনোযোগ দিয়ে ছিলা, এটা আমার কাছে এখনো অসম্ভব মনে হচ্ছে। 2 ঘন্টা করে অনলাইনে ক্লাস করা খুবই কষ্টের কাজ, তারপরে তোমাদের পার্টিসিপেশন খুব ভালো ছিল। এটা ফিজিক্যালি হয়তো বা তোমাদের বাকি সারা জীবন আমার নামটা মনে থাকতো, বাট ফিজিক্যালি হয়নি। অনলাইনের স্মৃতি আর ফিজিক্যাল স্মৃতির মধ্যে অনেক পার্থক্য, বাট স্টিল আমি চেষ্টা করছি আমার পক্ষ থেকে যতটুকু জানানোর তার সর্বোচ্চটা দেয়া। গতকালকে হয়তো ব্যস্ততার জন্য ক্লাসটা আরেকটু লেন্দি করা যেত, সেটা করতে পারিনি, সেটার জন্য আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী। এর বাইরেও যে কোনো সমস্যা যদি তোমাদের হয়, অবশ্যই আমি আসি, প্রফেশনাল বা পার্সোনাল দুইভাবেই আমি হেল্প করতে পারবো। তো আমি আমার 2টা ইমেল আইডি দিয়ে দিই। একটা হলো পার্সোনাল ইমেল আইডি, যদি পার্সোনাল কোনো প্রবলেম থাকে প্লিজ এখানে যোগাযোগ করো। এটা হলো পার্সোনালি, যদি কারো কোনো সমস্যা থাকে এই মেইলে একটা মেইল করে দিয়েন, আমি অবশ্যই রেসপন্স করব। আর যদি কোনো অফিসিয়াল প্রবলেম থাকে, অফিসিয়াল প্রবলেম তো বুঝতেছেন যেটা হলো রাষ্ট্রের সাথে রিলেটেড, তাহলে শুধুমাত্র এই অফিসিয়াল আইডিটা ইউজ করেন। এটা নর্মালি ইউজ করা নিষিদ্ধ আমাদের অন্য কোনো কাজে। যদি শুধুমাত্র রাষ্ট্রীয় কোনো কাজে গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে এই আইডিটাতে ইউজ করেন, নাইলে এটা ইউজ না করার জন্য নিরুৎসাহিত করব। আর ফোন নাম্বার দিচ্ছি না, তার কারণ হলো ম্যাক্সিমাম টাইমে হয়তো আপনি ফোনে আমাকে পাবেন না। সিনিয়রদের সাথে থাকলে আমরা নর্মালি ফোন ইউজ করি না, এটা বেয়াদবি ধরা হয়। বাট যদি গুরুত্বপূর্ণ থাকে একটা টেক্সট করে দিতে পারেন, নাম সহ, একটু পরিচয় সহ, সেই ক্ষেত্রে তো আমরা রেসপন্স করি, বাট দেরি হয়ে যায়। সো ইন দ্যাট কেস আমরা একটু মেইলের যুগে চলে যাই, মেইল যে কোনো সময় করলে আমি রেসপন্স করব। আর গুরুত্বপূর্ণ কাজ হলো তো অবশ্যই ডেফিনেটলি চেষ্টা করবো হেল্প করার। আর যেহেতু সিভিল সার্ভিসে আসার নিয়তটা সবার আছে, আশা করতেছি একটা ভালো কাজই করবেন আপনারা যখন আসবেন, একসাথে আমরা কাজ করব ভালো। দেশটাকে একটু ভালোবেসেন। খুব খুব বড় সড়ো কাজ করা লাগে না, খুব বড় মানের মেধাবী অফিসার হতে হয় না আসলে সিভিল সার্ভিসে। একটু মানুষের জন্য কোনটা ভালো এটা চিন্তা করে কাজ করলে না অনেক অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। একটা ভালো নিয়ত নিয়ে আমি আসছি,
দোয়া রাখবেন যেন নিয়তটা যেন সবসময় ভালো থাকে, মানুষ হিসেবে যেন ভালো থাকতে পারি, কাজগুলো ভালো করতে পারি। আর আপনাদের জন্য মন থেকে দোয়া করতেছি, যে নিয়ত নিয়ে কাজ করতেছেন সৎ নিয়তটা যেন কাজে লাগে, এবং অবশ্যই লাইফে ভালো কিছু করবেন, ফ্রাস্ট্রেটেড হবেন না। অবশ্যই অবশ্যই ভালো কাজ করার নিয়ত রাখবেন, মানুষকে হেল্প করবেন। মানুষের হেল্প করার জন্য শুধুমাত্র একটা আগ্রহ দরকার, আর কিছু দরকার না। ওই আগ্রহ দিয়ে দেখবেন অনেক কিছু হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, অল দ্য বেস্ট। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার ব্যস্ততার মাঝেও আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। আর আপনি যেটা বললেন যে অনলাইনে দেখা যায় যে আমাদের অ্যাটেনশনটা ধরে রাখা আমাদের নিজেদের জন্য অনেক কষ্ট হয়ে যায়, তাই আমি স্পেশালি আপনাকে থ্যাংক ইউ বলতে চাই ক্লাসগুলো এত বেশি ইন্টারঅ্যাক্টিভ করার সুযোগ করে দেওয়ার জন্য। কারণ আপনি এই সুযোগটা দিয়েছেন বলেই আমাদের পার্টিসিপেন্টরাও এত বেশি রেসপন্ড করতে পেরেছেন। আর আপনার থেকে ভাইয়া লাস্ট 3টা ক্লাসে অনেক কিছু শিখেছি, আমি পার্সোনালি তো অনেক কিছু শিখেছি। আর আমার বিশ্বাস যে আমাদের যারা পার্টিসিপেন্টরা আছেন এবং আমাদের বিসিসির পক্ষ থেকে আমরা যারা আছি তারাও আমরা অনেক কিছু শিখতে পেরেছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আশা করছি ভবিষ্যতে কখনো আমরা অফলাইনে ব্যাক করতে পারবো, তখন হয়তো আপনার সাথে একটা ফিজিক্যাল সেশন করা যাবে, বা ভবিষ্যতে কোনো অনলাইন সেশনে আমরা আপনাকে পাবো। Sure. আর পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলবো যে সৌরভ ভাইয়ের সাথে আমাদের জুম প্ল্যাটফর্মে এই সিজনের জন্য দেখা আজকে পর্যন্তই। সো আপনাদের যদি ভাইয়ার প্রতি কোনো প্রশ্ন থাকে, ভাইয়া তো বললেনই যে ভাইয়ার ইমেল আইডিতে আপনারা মেল করতে পারেন। এর পাশাপাশি আপনারা আমাদের বিসিসি কেও মেল করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে, আমরা ভাইয়াকে অবশ্যই কনভে করে দিব। আর ফিডব্যাক ফর্মগুলো তো আমরা অলরেডি 2টো সেশনের জন্য দিয়ে দিয়েছি, ভাইভা সেশনের জন্য ফিডব্যাক ফর্মটা আমরা দিয়ে দিব, একটা ওভারঅল ফিডব্যাক ফর্মও দিয়ে দেওয়া হবে। সো স্পেসিফিক এই ক্লাসগুলো রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, আমি অনুরোধ করবো যে ওই ফিডব্যাক ফর্মের মাধ্যমে জানাতে, তাহলে আমরা সবগুলো একসাথে কম্পাইল করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতে পারবো। আর যেটা শুরুতেই বললাম যে আপনাদের কালকে একটা মক টেস্ট হবে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। আমি বলবো সবাই যাতে মক টেস্টটা আমরা অ্যাটেন্ড করি, কারণ ভাইয়া নিজে প্রশ্ন করেছেন, এন্ড আমরা যারা বিসিএস দিতে চাই সামনে, আশা করছি যে এই মক টেস্টটা সবার জন্য একটা ভালো প্রিপারেশন হিসেবে কাজ করবে। এই বিষয়ে সব ডিটেইলস আমরা আপনাদেরকে আজকেই জানিয়ে দিব, কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দিব। সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। আমরা এখন লিভ নিতে পারি, আজকের ক্লাসটা